Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum, sir. Good evening. Evening. কেমন আছেন, sir? Good, thank you. So let's start. I mean, to wait for students to join. So Amra, we started this topic in the previous class on risk management. We had some introductory discussions, especially on internal control. Amra discuss করেছিলাম some sources of risk. Amra আলাপ করেছিলাম. What does risk management entail? এটা আমরা ডিসকাস করেছিলাম এবং এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। এখন আমরা উইল স্টার্ট ডিসকাশন অন হাউ ডু উই আইডেন্টিফাই রিস্কস ইন অ্যান অর্গানাইজেশন and the manner in which we identify risks. So the first and most important point for us to remember is this, that risk identification is a continuous process. So I use this word continuous process. From my experience, I've seen that যেসব অর্গানাইজেশনে risk awareness টা হাই, ওইসব অর্গানাইজেশনে you will identify risks at every point. Let me give a few specific examples of what I mean. Let's say you are in an office. আমরা মনে করি যে অফিসে তো সেরকম কোনো রিস্ক নাই, বাট অফিসেও কিন্তু আপনার অনেক হ্যাজার্ড থাকতে পারে। কিরকম? লাইক আপনার যে সুইপার যে আছে, সে সুইপার ফ্লোর মুছছে, ফ্লোরটা ভেজা, that is an area of risk because anybody can slip and fall, and sometimes this fall can be fatal as well. Second example আমি আপনাকে দেব, ওয়্যারস। যে আপনার ফ্লোরে ওয়্যারস আছে, যদি ফ্লোরে যদি এক্সপোজ ওয়্যার থাকে, ইন দ্যাট কেস আপনি ট্রিপ করতে পারেন। 3 নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল হ্যাজার্ডস। ফল্টি ইলেকট্রিক্যাল যদি হয়ে থাকে, দ্যাট ইজ এ হ্যাজার্ডফুল। I can go on and on and on. অনেক এক্সাম্পল আপনাকে দিতে পারবো। Another example I'll give you. Because আমার প্রিভিয়াস অর্গানাইজেশনে আমরা কিন্তু এটা এত আমরা ফলো করতাম in terms of health and safety, যে মানে আমাদের মুখস্থ ছিল এক্স্যাক্টলি যে what are the hazards that we see, what are the risks that we see. For example, there is somebody আপনার অফিসে একটা লাইট ফিক্স করছে একটা। এখন লাইট ফিক্স করলে সাধারণত ল্যাডার ইউজ করে তারা লাইটটা ফিক্স করে। এখন যখন লাইটটা ফিক্স করে, ডিপেন্ডিং অপন দ্য হাইট, সাধারণত 1.8 মিটারের উপরে যদি হয়ে থাকে, এটা কিন্তু আমরা বলি ইজ এ রিস্ক, বিকজ ওই হাইট থেকে পড়লে দ্য রিস্ক ক্যান বি কোয়াইট ডেঞ্জারাস কিন্তু আপনার, স্পেশালি ইফ ইটস হেড ইনজুরি। এবং এটার জন্য লট অফ প্রিকশনস আর টেকেন, যে তাকে হেলমেট পরতে হবে, একজনকে আপনার ওই যে ল্যাডারটা আছে ওটা ধরে রাখতে হবে, এইগুলো কিন্তু করতে হয়। Another example I'll give you, that সিঁড়ি দিয়ে আপনি নামছেন। এখন সিঁড়ি দিয়ে নেমে আমাদের সাধারণ টেন্ডেন্সি থাকে যে আমরা অনেক সময় মোবাইল ফোনে কথা বলি। That is a dangerous act because you are distracted when you are talking in a mobile, এবং there is every possibility আপনি সিঁড়ি থেকে পড়ে যেতে পারেন। এই কারণে আমাদের অর্গানাইজেশনে ইট ওয়াজ ফরবিডেন টু টক ইন এ মোবাইল। আপনি যদি সিঁড়ি দিয়ে নামেন, প্লাস আপনাকে সিঁড়ির রেলটা ধরে নামতে হবে, এটাও কিন্তু ম্যান্ডেটরি ছিল। সো আমি কথাটা এতগুলো কথা কেন বললাম, যে যেসব অর্গানাইজেশনস আপনার এই রিস্ক ম্যানেজমেন্ট পলিসিটা যারা ইন্টারনালাইজ করেছে, তারা কিন্তু প্রত্যেকটা পদে রিস্ককে তারা আইডেন্টিফাই করতে পারে এবং রিস্ক মেজারমেন্ট তারা নিয়ে থাকে। আচ্ছা, এখন আমরা how do we identify the sources of risk? There are two ways in which we can identify risk. একটা বলে risk sources, আর একটা হচ্ছে risk events.
let's take few examples of what I mean by risk sources and risk events. Let's say আপনার computer virus, right? So computer virusটা সোর্সেসটা আসছে কোত্থেকে, নিশ্চয়ই এক্সটার্নাল এটা, এবং এক্সটার্নাল সাধারণত কোন একটা ম্যালওয়্যারের মাধ্যমে আপনার আসবে। পুরো একটা ম্যালওয়্যার আসবে যেটা আপনি আননোয়িংলি ক্লিক করে খুলে ফেলেছেন, এবং দ্যাট ম্যালওয়্যার উইল স্প্রেড দি ভাইরাস। সো এটা হচ্ছে সোর্স অফ রিস্ক। আর রিস্ক ইভেন্ট মানে হচ্ছে যে এই যে সোর্স অফ রিস্ক, এই সোর্স অফ রিস্কটা ধরা পড়ে যখন, তখন আমরা বলি রিস্ক ইভেন্ট। ফর এক্সাম্পল, যখন আমাদের অর্গানাইজেশনে ভাইরাস ইনফেক্টেড হয়ে যায়, আমরা জানি যে এটা ভাইরাস ইনফেক্টেড হয়ে গেছে, এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যে র্যানসামওয়্যার হয় যে ভাই আপনার আমি হ্যাক করেছি, আপনার হ্যাকিং ইজ আ সোর্স অফ রিস্ক, আমি হ্যাক করে আপনার আপনার এটা আমি নিয়ে নিয়েছি, এখন এখন আপনি আমাকে টাকা দেন, টাকা দিলে আমি আপনাকে এটা আমার পাসওয়ার্ডটা আমি আবার রিসেট করে দেবো। সো একদিকে সোর্স, একদিকে ইভেন্ট। Another example I'll give you, that fire. So sources of fire অনেক রকম থাকতে পারে আপনার, যেরকম সোর্সেস অফ ফায়ার থাকতে পারে যে আপনার ফল্টি ইলেকট্রিক্যাল ওয়ারিং যদি থাকে, এটা সোর্সেস অফ ফায়ার। তারপরে আপনি যদি কোনো ইনফ্লেমেবল মেটেরিয়ালস আপনি যদি স্টোর করে থাকেন, দ্যাটস আ সোর্স অফ ফায়ার। তারপরে আপনি যদি অনেক রাবিশ আপনি যদি স্টোর করে রাখেন, এই রাবিশটা আগুন ধরতে পারে। অথবা যদি স্মোকিং অ্যালাউ করেন উইদিন ইউর প্রেমিসেস, এটা কিন্তু আগুন লাগতে পারে। এখন এই যে বিভিন্ন সোর্স থেকে যদি আগুনটা লেগেই যায়, সো দ্য ইভেন্ট ইজ দ্যাট ফায়ার ক্যান টেক প্লেস। এবার ফায়ার যখন টেক প্লেস হবে, আমার মেজার্স কি থাকতে পারে, আবার ফায়ার মেজার্স থাকতে পারে যে ফায়ার ডিটেকশন মেজার্স, যে আমার অর্গানাইজেশনে যদি ফায়ার লেগে যায়, ডিসপাইট অল দিস মেজার্স আইভ টেকেন, যদি ফায়ার লেগে যায়, ইন দ্যাট কেস আমার ফায়ার ডিটেকশন মেজার্স কি আছে। সো দ্যাট ইজ দ্য ইভেন্ট, দ্যাটস দ্য ইভেন্ট। সো আমরা যখনই রিস্ক আইডেন্টিফাই করি, আমরা দুইভাবে রিস্ক আইডেন্টিফাই করতে পারি, একটা হচ্ছে রিস্ক সোর্স, আর একটা হচ্ছে রিস্ক ইভেন্ট। সো সোর্স যেটা আছে, এগুলো অনেকগুলো হ্যাজার্ড থাকতে পারে। আমি একটু আগেও আপনাদের বলেছিলাম যে রিস্ক সোর্স, আপনার স্লিপারি, আপনার ফ্লোর যে স্লিপারি হয়ে আছে আর কি, আপনার স্লিপারি ফ্লোর, আপনি পড়ে গেলেন, সো দ্যাটস এন ইভেন্ট। স্লিপারি সোর্স ছিল, ট্রিপ করে পড়ে গেলেন, দ্যাটস অলসো থিং। আপনি সিঁড়ি দিয়ে নামছিলেন, ট্রিপ করে পড়ে গেলেন, এটা হচ্ছে রিস্ক ইভেন্ট আর কি আপনার, রাইট? একইভাবে আমি যদি রিস্ক সোর্স বলি, another example I'll give you, যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ, সো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ রিস্ক সোর্স হচ্ছে যে আপনার, আমরা যখন এন্ট্রি করে থাকি, জার্নাল এন্ট্রি করে থাকি, ইন দ্যাট কেস আমার কোডিং এ ভুল হতে পারে, আমি ক্যাপিটালকে রেভিনিউ করতে পারি, বা অ্যামাউন্টটা ভুল হতে পারে। ইন দ্যাট কেস দিস ইজ আ সোর্স অফ রিস্ক। এবং এই ইভেন্টটা আইডেন্টিফাই কখন হই, যখন মাসের শেষে আমি রিকনসিলিয়েশন করি, তখন দেখি যে আসলে কিন্তু আমার এই ভুলটা হয়েছে, এবং এটার জন্য আমাকে রেকটিফাই করতে হয় আগে। So identification of risk can take place either through the risk sources or through the event materializing or crystallizing আর কি আপনার। Another example I'll give you, সেটা হচ্ছে যে রিস্ক সোর্স হচ্ছে যে আমি কোনো একটা এমপ্লয়িকে হায়ার করলাম, কোনো একটা এমপ্লয়িকে হায়ার করলাম। এখন যখন হায়ার করলাম, আমি প্রপার ডিউ ডিলিজেন্স করিনি। কিরকম? আমি চেক করিনি যে অন্যান্য অর্গানাইজেশন যে কাজ করেছে, ওইখানে ওনার পারফরমেন্স কি ছিল, এবং উনি কি আসলে পারফর্ম না করে উনি ওখান থেকে চাকরি হারিয়েছে কিনা, আইদার ফর ফ্রড অর ফর কারাপশন অর ফর নন পারফরমেন্স, ও কি চাকরি হারিয়েছে কিনা। দিস আর সোর্সেস অফ রিস্ক। এখন যদি আমি ওটা না করে থাকি, আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে কি দেখবেন, যে দিস গাই ইজ এ নন পারফর্মার, দিস গাই ইজ এ নন পারফর্মার, দ্যাটস এ রিস্ক ইভেন্ট না, রাইট? এটা একটা এক্সাম্পল অফ
risk source and risk event. Another example I'll give you, যে আমরা যখন কোনো এমপ্লয়িকে হায়ার করে থাকি, সাধারণত আমরা একটা হেলথ স্ক্রিনিং করি। একটা হেলথ স্ক্রিনিং কেন করি? বিকজ পরবর্তীতে দেখা গেল দ্যাট এই লোকের বেশ কয়েকটা সিরিয়াস ডিজিজ আছে, কিন্তু ইনকিউরেবল ডিজিজও থাকতে পারে, কিন্তু আপনার লাইক হেপাটাইটিস বি আছে, তার ক্যান্সার, ওদের কাছ থেকে ক্যান্সার তার আছে, রাইট? সো এটা যদি পরবর্তীতে ধরা পড়ে, ও তো তখন তো কাজ করতে পারবে না, প্লাস অর্গানাইজেশন যদি তাকে ট্রিটমেন্ট করে অনেক টাকা খরচ হয়ে যাবে। সো another example of risk source and event. Okay, so I hope আপনারা এই পয়েন্টটা ক্লিয়ার নাও ইন টার্মস অফ রিস্ক সোর্স বলতে কি বোঝায় and রিস্ক ইভেন্ট বলতে আপনার কি বোঝায়। Are you okay or not? Okay, sir. Okay, right. Again, there are two types of risk in an organization. আমরা একটা বলি কন্ট্রোলেবল রিস্ক, আর একটা হচ্ছে আনকন্ট্রোলেবল রিস্কস। ইন জেনারেল আমরা বলতে পারি যে controllable risks are internal to the organization and uncontrollable risks are external to the organization. For example, economy. আজকে বাংলাদেশের ইকোনমিটা একটু চাপের মধ্যে আছে, uncontrollable risk. ফরেন কারেন্সি চাপের মধ্যে আছে, uncontrollable risk. ইনফ্লেশন ভেরি হাই আছে, uncontrollable risk, right? So unemployment আছে, uncontrollable risk. So এগুলো হচ্ছে এক্সটার্নাল টু দ্য অর্গানাইজেশন, রাইট? এগুলো আসলে আমরা খুব একটা কন্ট্রোল করতে পারবো না। ট্যাক্স ইজ এ রিস্ক ফর আস, যদি গভর্নমেন্ট ট্যাক্স বাড়িয়ে দেয় আমাদের জন্য রিস্ক আর কি। আর কন্ট্রোলেবল রিস্ক মানে হচ্ছে এটা হচ্ছে আমার জন্য ইন্টারনাল। ফর এক্সাম্পল, আমার এমপ্লয়ীদের স্কিল সেট ভালো না, পুয়ার স্কিল সেট আছে, সফট স্কিলস তাদের পুয়ার আছে, তাদের অ্যাটিটিউড ভালো না, দ্যাটস এ কন্ট্রোলেবল রিস্ক, বিকজ এটা আমার উপরে আছে, রাইট? অথবা সেলস এন্ড মার্কেটিং আমি পুয়ার, অথবা আমার জাস্ট অনেকগুলো রিস্ক, আমার উই আর এক্সপোজ টু মেনি রিস্ক আর কি, ইন্টারনাল রিস্ক আর কি, যেটা আমি দেখছি না আর কি। সো এগুলো হচ্ছে আমার কন্ট্রোলেবল রিস্ক। এবং এটা এই ডেফিনেশনটা ভেরি ইম্পর্টেন্ট এই কারণে যে এমপ্লয়ি আমাদের অর্গানাইজেশনে আমাদের চেষ্টা করতে হবে যে কন্ট্রোলেবল রিস্ক যতগুলো আছে টু মিনিমাইজ অ্যাজ মাচ অ্যাজ প্র্যাকটিকেবল, এবং রিস্ক ম্যানেজমেন্ট ইজ অল অ্যাবাউট ট্রাইং টু ম্যানেজ দি কন্ট্রোলেবল রিস্কস। ওকে, now three types of three risk sources আমরা বলে থাকি, তিনটা রিস্কের সোর্স। একটা হচ্ছে এন্টিটি রিস্ক, একটা হচ্ছে বিজনেস রিস্ক, আর একটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক রিস্ক। ওকে, সো এন্টিটি রিস্ক, বিজনেস রিস্ক and strategic risk. So what are entity risks? So entity risk হচ্ছে অনেকটা ব্রড বেসড আর কি আপনার। সো এটা হচ্ছে যে আমরা বেশ কয়েকটা পার্টে এটাকে ভাগ করে থাকি, যেটা কিছুটা আমরা এন্টারপ্রাইজ রিস্ক যখন ডিসকাস করেছিলাম, কিছুটা এই এন্টারপ্রাইজ রিস্ক এন্টিটি রিস্ক কি কভার করে থাকে। সো এটা হচ্ছে যে এমন কতগুলো রিস্ক যেটা অর্গানাইজেশনকে ফেস করতে হয়। সো ইট কুড বি স্ট্র্যাটেজিক, ইট কুড বি অপারেশনাল, ইট কুড বি ফাইন্যান্সিয়াল, ইট কুড বি কমপ্লায়েন্স, এই রিস্কগুলো হতে পারে। সো স্ট্র্যাটেজিক রিস্ক আর বিজনেস রিস্ক পরে আমরা আলাপ করেছি, বাট এন্টিটি রিস্ক হচ্ছে আপনার ওভারআর্চিং সব, মানে এন্টারপ্রাইজ রিস্ক যেটা আমরা বলে থাকি আর কি। সো ফর এক্সাম্পল, স্ট্র্যাটেজিক রিস্ক আমরা নিচে আলাপ করবো, বা বিজনেস রিস্ক আমরা আলাপ করবো। অপারেশনাল রিস্কের মধ্যে মেইনলি হচ্ছে সেলস এন্ড মার্কেটিং আছে, অ্যান্ড সাপ্লাই চেইন, এই দুটো হচ্ছে মেজর অপারেশনাল রিস্ক। তারপরে কমপ্লায়েন্স রিস্ক হচ্ছে আপনার বেশ কয়েকটা থাকতে পারে, তার মধ্যে একটা হচ্ছে আপনার কমপ্লায়েন্স উইথ দ্য লস অফ দি কান্ট্রি। তারপরে লিগাল রিস্ক হতে পারে, যে আপনার এগেনস্টে কত লিগাল রিস্ক আছে। তারপরে এনভায়রনমেন্টাল রিস্ক আপনার থাকতে পারে। তারপরে আপনার আরো কতগুলো রিস্ক থাকে, লাইক আপনার অ্যান্টি ব্রাইবারি এন্ড কারাপশন, তারপরে আপনার মানি লন্ডারিং, অ্যান্টি মানি লন্ডারিং আছে আপনার, কাউন্টার টেররিজম ফান্ডিং, তারপরে ফেয়ার কম্পিটিশন ডিরেক্টিভ,
FCD যেটা বলে থাকি আমরা, এগুলো হচ্ছে সব কমপ্লায়েন্স রিস্ক। আর ফাইন্যান্সিয়াল রিস্ক হচ্ছে যে আপনার কয়েকটা ফাইন্যান্সিয়াল রিস্ক আমরা বলে থাকি। তার মধ্যে একটা হচ্ছে যে আপনার আমরা বলেছিলাম যে একটা হচ্ছে যে প্রাইস রিস্ক, যদি আমাদের ডেরিভেটিভ আপনারা জানেন। সো প্রাইস রিস্ক ইজ ওয়ান। তারপরে আপনার মার্কেট রিস্ক ইজ অ্যানাদার ওয়ান। এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক। তারপরে এছাড়া আপনার ক্যাশ ফ্লো রিস্ক হতে পারে আপনার, তারপরে লিকুইডিটি রিস্ক হতে পারে আপনার, ইন্স্যুরেন্স রিস্ক হতে পারে, তারপরে আপনার পেনশন রিস্ক হতে পারে, তারপরে আপনার লস লস ইন এস্টিমেটস এটা হতে পারে আপনার। So, অনেকগুলো ফাইন্যান্সিয়াল রিস্ক আমরা দেখে থাকি আর কি। So, এগুলো হচ্ছে সব এন্টিটি রিস্ক, এবং এই রিস্কগুলো পুরো অর্গানাইজেশনকে ইম্প্যাক্ট করে থাকে। লাইক এনভায়রনমেন্টাল রিস্ক ইজ এ বিগ রিস্ক, আমরা সবাই জেনে থাকি। তারপরে আমরা গত ক্লাসে ডিসকাস করেছিলাম অন ইএসজি, এনভায়রনমেন্টাল সোশ্যাল এন্ড গভর্নেন্স। এটা বড় বড় এখন আস্তে আস্তে এই রিস্কটা আস্তে আস্তে দিন দিন এটা বড় হচ্ছে ফর অল অর্গানাইজেশনস। আচ্ছা, বিজনেস রিস্কটা হচ্ছে আপনার is a part of entity risk আর কি আপনার, and part of strategic risk as well. এখানে মেইনলি হচ্ছে আপনার যে আমার যারা কম্পিটিটরস আছে আর কি আপনার, স্পেশালি দ্য পোর্টাস 5 ফোর্সেস মডেলটাই আমরা বিজনেস রিস্ক যখন অ্যাসেস করতে চাই, আমরা পোর্টাস 5 ফোর্সেস মডেলটাই আমরা কিন্তু আসলে দেখেই বিজনেস রিস্কটা অ্যাসেস করার চেষ্টা করি। আই এম শিওর আপনারা সবাই পোর্টাস 5 ফোর্সেস মডেলটার রিস্কগুলো জানেন। জানেন কি জানেন না? Best answer. সরি, না স্যার, do you know? You don't know? জানেন কি জানেন না আপনারা? জানি না স্যার। জানেন? ম্যান, মানি, মেশিন। সৈকত ওটা না আসলে কিন্তু। সো পোর্টাস 5 ফোর্সেস মডেল যেটা বলে থাকছি আর কি, that there are 5 forces that impact an organization, right? যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে আমি যে কোনো একটা ইন্ডাস্ট্রি যদি আমি বলে থাকি, তাহলে there are 5 forces that will determine how competitive is the industry. Okay, the first one is what we call barrier to entry. Barrier to entry মানে বোঝেন আপনারা? স্যার নিউ যারা তারা কম্পিটিশন অর্থাৎ মার্কেটে আসতে কি কি নিউ এন্ট্রান্সরা কি কি ফেস করে, কি প্রবলেম গুলা থাকে সেটাই। Okay, so basically, Mosumi, you're partially correct. Basically, barriers to entry মানে হচ্ছে আমি যদি কোনো একটা ইন্ডাস্ট্রিতে নতুন এন্ট্রেন্ট হয়ে থাকি, কত সহজে আমি একটা নতুন ইন্ডাস্ট্রি সেট আপ করতে পারবো। So let's take a few examples of this. If I talk about the telecom industry today, এখানে কি ব্যারিয়ার টু এন্ট্রি সহজ নাকি ডিফিকাল্ট? Difficult, sir. কোয়াইট ডিফিকাল্ট স্যার। কোয়াইট ডিফিকাল্ট, বিকজ আপনি লাইসেন্স পাবেন না, কারেক্ট? ইয়েস স্যার, লাইসেন্সিং ফার্স্ট ডিফিকাল্টিজ ফেস করতে হবে। রাইট। ওকে, ফাইন্যান্সিয়াল সেক্টর, কালকে আমি একটা ব্যাংক সেট আপ করতে চাই, ইজি অর ডিফিকাল্ট? সো টাফ স্যার। So That's- tough, yeah. because Bangladesh Bank আপনাকে দেবে না। Okay, all right. And now let's come to another industry. আমি যে ইন্ডাস্ট্রিতে আছি, অনেকগুলো ইন্ডাস্ট্রিতে আছি, my apology. So let's say সিঙ্গার আমি আছি। ওকে, সিঙ্গার হচ্ছে হোম ডিউরেবলস, রাইট? আমরা রেফ্রিজারেটর করি, আমরা ওয়াশিং মেশিন করি, এয়ার কন্ডিশনার করি। How easy or difficult is it to enter this industry? Sir, much easier than telecommunication. Much easier, right? Yes, As sir. long as I have the finance, right, I can set it up. এবং অ্যাপ্রুভাল পাওয়াটা এখনো পর্যন্ত সেরকম কোনো চ্যালেঞ্জ পাবেন না, কারণ বোর্ড অফ ইনভেস্টমেন্ট আপনাকে অ্যাপ্রুভাল দেবে, রাইট? সো আপনি সেট আপ করতে আর অনেক সহজ হয়ে যাবে, রাইট? সো দিস ইজ হোয়াট আই মিন বাই ব্যারিয়ার্স টু এন্ট্রি। ক্লিয়ার? স্পেশালি ব্যারিয়ার্স টু এন্ট্রি আর ক্রিয়েটেড বাই রেগুলেটর্স। ওকে, সো এটা হলো ফার্স্ট পয়েন্ট, ব্যারিয়ার টু এন্ট্রি। হাউ ইজি or how difficult is it to enter this industry? Number 2 হচ্ছে পাওয়ার, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স। বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স। আচ্ছা, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ারটা কখন বেশি হয় বা কখন কম হয়?
সাপ্লায়ার অলওয়েজ ডিমান্ড মোর আর সাপ্লায়াররা বাট নেগোশিয়েট তার করতে পারে বার্গেনিং পাওয়ারটা কখন বেশি হয়, এটা আমার প্রশ্ন মৌসুমী। স্যার যখন সাপ্লাইটা বেশি থাকে ডিমান্ডটা কম থাকে। উল্টা স্যার সেই কথা। ইট রিলেটস উইথ ডিমান্ড এন্ড সাপ্লাই স্যার ডিমান্ড Yes, বেশি but- স্যার, ডিমান্ড বেশি থাকে, সাপ্লাই কম থাকে। Correct, absolutely. Demand বেশি আছে, supply কম আছে, then the suppliers will be at an advantage. Yes or no, guys? Yes, sir. Right. অথবা এমন হতে পারে যে এটা হচ্ছে কোনো একটা স্ক্যার্স র মেটেরিয়াল, আমরা বলি রেয়ার আর্থ বলে থাকি আর কি। আপনার লেটস লিথিয়াম আছে, হ্যাঁ, এগুলোকে আমরা বলি রেয়ার আর্থ আর কি, ঠিক আছে? এগুলো সাপ্লাই তো অনেক কম, তাই না? অথবা চিপস, রাইট, কম্পিউটার চিপস সাপ্লাই তো অনেক কম। ওকে, এক সময় তো আপনার চিপস, আপনার নেদারল্যান্ডে একটা কোম্পানি, ওরাই হচ্ছে মেশিন বানাতো আপনার ফর চিপ মেকিং, তারাই একমাত্র মেশিন বানাতো, আর কেউ বানাতো না। এবং তারা পরে আমেরিকা করলো কি, তাদের বললো দেখো তোমরা কিন্তু চায়নাকে সাপ্লাই করতে পারবে না, রাইট? ইউ কান্ট সাপ্লাই টু চায়না, বিকজ যদি চায়নাকে সাপ্লাই করি আলটিমেটলি তারা তো সারা দুনিয়াকে সয়লাভ করে দেবে। তো গেস মিসাইল হোয়াট, বানাবে চায়না নিজেরা আবার ডেভেলপ করে ফেলেছে, রাইট? They have developed. The challenge was to go for 7 nanometers, the 7 nanometer করে ফেলেছে। So what I'm trying to say is that bargaining power of supply is very important also, right? যদি একটা যদি bargaining power supply, যে অনেক সাপ্লাই আছে তাহলে তো কোনো সমস্যা নেই আমার জন্য, বাট যদি সাপ্লায়ার কম থাকে তাহলে কিন্তু ইজ অলসো অ্যান ইস্যু। যদি তখন স্যার প্রাইসটা নেগোসিয়েশনে অনেক বেশি রাইট, প্রাইস নেগোসিয়েশন আই ফেল, প্লাস সাপ্লাই পাওয়াটা আমার জন্য ডিফিকাল্ট হবে। 3 নম্বর হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার্স। ওকে, so do customers have a bargaining power? Again is a question of what? Yes, sir, of course. Of So tell course, me. customers have bargaining power and So depending upon the type of customer, Mosumi, correct? exactly, sir. If you are a small customer, would you have a bargaining power? No, sir. আমার No. priority basis-টা ওরকম থাকবে না। So যদি একটা কাস্টমার বড় কাস্টমার হয়, রাইট, লাইক আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বড় দিই এবং আপনাকে। রেগুলার না But মৌসুমী, আমি debating-টা আমি better. একটা এক্সাম্পল আপনাকে দিলে জিনিসটা বুঝতে ভেরি ক্লিয়ার হবে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাকে আমি বলি। লেটস সে আমি যে কোনো ইন্ডাস্ট্রিতে, সিভিল ইন্ডাস্ট্রি বলি, বা আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বলি, বা আমি এফএমসিজি ইন্ডাস্ট্রি বলে থাকি, আমি রিটেলারকে বিক্রি করতে পারি, অথবা আমি একটা কর্পোরেট কাস্টমারকে বিক্রি করতে পারি। তো রিটেলার তো কেনে ছোট ছোট কোয়ান্টিটি, কারেক্ট? Exactly, আর sir. কর্পোরেট কাস্টমার যারা আছে তারা বাল্কে কেনে। ইয়েস অর নো? Yes, sir. আচ্ছা, Lot basis, sir. এখন কার বার্গেনিং পাওয়ার বেশি? Sir, of Corporate. course, Corporate. কর্পোরেটের, অ্যাবসলিউটলি। বিকজ সে বলবো ভাই আমি অনেক কোয়ান্টিটি কিনবো, আপনি আমাকে যদি দাম না কমান ওনার কাছ থেকে আমি গিয়ে কিনবো, কারেক্ট? quantity-টা এখানে ম্যাটার করছে, স্যার। Yes. So এটা also very important in terms of concentration. আমি এটা অন্য অনেকগুলো এক্সাম্পল আপনাকে দিতে পারবো। ব্যাংকিং সেক্টর যেটাতে আমি আছি আর কি, ব্যাংকে আছি, তো আমরা আরেকটা কথা বলে থাকি যে কনসেন্ট্রেশন। আমাদের যে বড়োয়ার যারা আছে আর কি, আমি চেষ্টা করব যে কনসেন্ট্রেশনটা যত কমাতে পারি বড়োয়ারের। যদি বিগ বড়োয়ার্স থাকে ওরা কিন্তু আমাকে চাতা কোলে বসেই দেবে একেবারে, কারেক্ট? আমি যদি বড় বড় এক্সপোজার কয়েকটা বিগ বড়োয়ার সাথে নিয়ে নিই, ওদের সাথে আমি এক্সপোজ হয়ে যাব। এই জন্য কাস্টমারের বার্গেনিং পাওয়ারটা আমার অলওয়েজ চিন্তা করতে হবে। এবং এনি অর্গানাইজেশন, whether you are in FMCG, whether you're in the financial sector, whether you're in home durables, whether you're in the construction industry, across all industries, আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে যে বার্গেনিং পাওয়ার অফ ইয়োর কাস্টমার্স আপনাকে অলওয়েজ ম্যানেজ করতে হবে, আদারওয়াইজ আপনার মার্জিন কমে আসবে। ফুল স্টপ। 3টা বললাম তাহলে আপনাকে, ব্যারিয়ার টু এন্ট্রি, তারপরে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স, বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার্স। Substitute. 4 নম্বর হচ্ছে availability of substitute, যেটা মৌসুমী বললাম। So what is the meaning of availability of substitutes? What is availability of স্যার substitutes? আমার সেম আমার নিডসটা ফুলফিল করে এমন সাবস্টিটিউট প্রোডাক্ট গুলো যদি মার্কেটে থাকে সেটার ইম্প্যাক্টটা স্যার এখানে বলা হয়েছে।
কি রকম বলেন আমাকে একটু তাহলে। স্যার আমরা রাইসের পরিবর্তে আমরা যে ব্রেডটা নেই এটা একটা রাইট, সাবস্টিটিউট। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। সো রাইট, রাইস অথবা রুটি, রাইট। এখন রাইসের দাম যদি হঠাৎ করে অনেক বেশি যায়, বেড়ে যায়, তাহলে আমরা রুটি দিয়ে সাবস্টিটিউট করবো, রাইট? ঠিক আছে বাবা, রুটি খাই আপাতত, ঠিক আছে না? তারপরে ইয়েস স্যার। ধরেন ধরেন আপনার মুরগির দাম অনেক বেড়ে গেল, গোস্তের দাম অনেক বেড়ে গেল, প্রোটিন ইনটেক তখন ডিম দিয়ে আমরা করি, কারেক্ট? সো সাবস্টিটিউট আমরা বলে থাকি, availability of substitutes. Last but not the least, industry rivalry. Industry অ্যাবাউট কম্পিটিটিভ। industry rivalry, তার মানে এটা কি? What is that? How intense is the competitive landscape? আমি যে ইন্ডাস্ট্রিতে আছি এখানে কম্পিটিশনটা কত ইন্টেন্স? স্যার কম্পিটিটিভ অ্যানালাইসিস স্যার ওয়ান টাইপ অফ আই ক্যান সে। না না না, কম্পিটিটিভ অ্যানালিসিস না মৌসুমী, বাট মোর ইম্পর্টেন্টলি আমি যে ইন্ডাস্ট্রিতে আছি এই ইন্ডাস্ট্রিতে কম্পিটিশনটা কত বেশি বা কত কম, এটা কিভাবে বুঝবো আমি, বলেন তো একটু। এটা মাপকাঠিটা কি? এখানে দুটো মাপকাঠি দিয়ে আমরা বুঝতে পারবো যে এই ইন্ডাস্ট্রিটা হাইলি কম্পিটিটিভ অথবা এই ইন্ডাস্ট্রিতে অত কম্পিটিশন নাই। দুটো মাপকাঠি, প্র্যাকটিক্যালি সব কথা আমি প্র্যাকটিক্যালি আপনাদের বলছি, নো থিওরি হিয়ার। কি করে বুঝবো বলেন? স্যার কম্পিটিটর বেশি থাকবে। একটা হচ্ছে নাম্বার অফ কম্পিটিটার্স, মৌসুমী যেটা আপনি বললেন Yes, sir. অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। যদি কোনো ইন্ডাস্ট্রিতে 4-5টা থাকে ফাইন, যদি কোনো ইন্ডাস্ট্রি 30-40টা থাকে আপনার কিন্তু খবর আছে, ইয়েস অর নো? ইয়েস স্যার, সেম প্রোডাক্টের কম্পিটিটর অনেক বেশি। অনেক বেশি, দিস পয়েন্ট নাম্বার 1। আর বলেন আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, প্র্যাকটিক্যালি একেবারে ভেরি প্র্যাকটিক্যাল আনসার। স্যার মার্কেট অল শেয়ার। অ্যাবাউট প্রাইস স্যার। প্রাইস না, মার্কেট শেয়ার বললেন ওটাও না, একটাই আনসার খুঁজছি আমি, সেটা কি? It is ডিমান্ড স্যার। demand ডিমান্ড ইয়া versus স্যার। demand versus what? সাপ্লাই। Thank you, capacity. ইয়েস স্যার। Demand versus capacity, correct? Just to give an example, cement industry effective capacity, effective not installed, effective capacity হচ্ছে as we speak 86 million tons। কথাটা আমি আবার রিপিট করছি, সিমেন্ট ইন্ডাস্ট্রিতে এফেক্টিভ ক্যাপাসিটি হচ্ছে 86 million tons. The demand is 38 million tons. 38 So supply is more than the demand. versus 84। এখন 35টা প্লেয়ার আছে, কিরকম কম্পিটিটিভ সিনারি বলেন একটু আমাকে? ইন্টেন্স। এবং এই সিনারিওতে যেটা দেখবেন আপনি, প্রাইস বলে একজন কথা বলেছিল, প্রাইসটা আপনি কেন বলেছেন বলুন তো একটু আমাকে। Sir, প্রাইসটা যিনি বলেছিলেন কেন বলেছিলেন প্রাইসটা? প্রাইসটা এই কারণে বলেছিলাম যে যাদের প্রোডাকশনটা বেশি থাকে এবং তাদের দেখা যায় ফিক্সড কস্টটা কম থাকে, তখন তারা কম্পারেটিভলি লোয়ার প্রাইসে অন্যদের তুলনায় কম্পিটিশনে কিছু হলেও প্রাইসটা কম রেখে তাদের সেলটা বাড়াতে পারে। এই থিওরি বেসিক্যালি মৌসুমী আপনি যেটা বলার চেষ্টা করছেন যে আমি একটু আগে যে সিনারিটা দিলাম, যেখানে 84 মিলিয়ন টনস ক্যাপাসিটি আছে, 38 মিলিয়ন টন যদি ডিমান্ড থাকে, আমাকে যদি বেচতে হয় আমাকে প্রাইস ছেড়ে বেচতে হবে, কারেক্ট? এটাই বলছেন, এক্স্যাক্টলি স্যার, আমি এটাই বলতে চাইছি। রাইট? থ্যাংক ইউ, দ্যাটস দ্য কারেক্ট আনসার। এবং এবং এই সিনারিওতে আপনি প্রাইস বাড়াতে পারবেন না, প্রাইস বাড়ালেই আপনাকে অন্য কারণ জিনিসে আমার বাড়ি মারতে কম্পিটিটর বেশি স্যার, বাট রাইট। অ্যাকর্ডিং টু দ্য সাপ্লাই আমার তো কম্পিটিটর বেশি। এটা অলসো যেটা বলি ইন্ডাস্ট্রি রাইভালরি যে কথাটা বলে থাকি আমরা, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কম বেশি বাংলাদেশে এই ইন্ডাস্ট্রি রাইভালরিটা আছে। ওকে, এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক, সরি আপনার পোটাস 5 ফোর্সের মডেল এবং কম্পিটিশন। এবং এই জিনিসটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ পোটাস 5 ফোর্সের মডেলটা প্র্যাকটিক্যালি সব জায়গায় কিন্তু আমরা দেখে স্যার একটা থাকি। শর্ট রিকোয়েস্ট ছিল স্যার, আমাকে একটু স্যার ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরটা একটু বলবেন স্যার প্লিজ। ওকে, মৌসুমী প্রশ্ন করেছে হোয়াট আর ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস। ওকে, সো মৌসুমী, আমরা যখন একটা স্ট্র্যাটেজি ডিফাইন করি, we start with defining our goals and objectives
ইয়েস অর নো? শুরুটা কি দিয়ে করি আমরা? জি স্যার, শুরুটা আমাদের গোলটা থাকে, আমরা টার্গেট সেট ভিশন করি এবং ভিশন আমাদের পারপাসটা ভিশন সেট মিশন করি। ভিশন মিশন এবং অবজেক্টিভস, কারেক্ট? ইয়েস এবং স্যার, এই অবজেক্টিভটা পরে আমরা ভেঙে ফেলে ডিপার্টমেন্ট ওয়াইজ। এটা দিয়ে শুরু করি না আমরা? এক্স্যাক্টলি স্যার। ভেরি গুড। আচ্ছা, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস মানে হচ্ছে যে এই অবজেক্টিভস, এই গোলস, এটাকে যদি আমাকে মিট করতে হয়, আমাকে আমার অর্গানাইজেশনে কিছু কিছু কাজ করতে হবে, যেটা করলেই কিন্তু আমি আমার ভিশন মিশন অবজেক্টিভস গোলস মিট করতে পারবো। মৌসুমী, কারেক্ট? ইয়েস স্যার, আমাকে নাও এখন আমি যদি বলি যে আমার অর্গানাইজেশনে 20টা জিনিস করতে হবে, স্টার্টিং উইথ মার্কেটিং, সেলস, পিপল, সিএসআর, তারপরে আপনার ওয়েস্টেজ, তারপরে আপনার 20টা জিনিস বললাম মৌসুমী, যে এই 20টা জিনিস করলে আমার অর্গানাইজেশনে আমার যে ভিশন মিশন অবজেক্টিভ গোলস আছে এটা ফুলফিল হবে। এই 20টা জিনিস আমাকে করতে হবে, রাইট? ইয়েস স্যার। They may be important for you, but they are not critical for you. When you say critical, you must make the numbers very small. 5টা থেকে 7টা, এর বেশি আপনার ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস করতে হবে না। অর্থাৎ 20টার মধ্যে আপনাকে বার করতে হবে যে কোন 5টা বা 7টা মোস্ট ইম্পর্টেন্ট। স্যার, আমরা ক্লিয়ার? এটাকে লিমিটিং ফ্যাক্টরের সাথে কিছুটা না 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 না, আমি বললাম না 20টা আছে। এখন আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে এই 20টার মধ্যে কোন 7টা আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমার গোলস, আমার আনঅ্যাভয়েডেবল। অবজেক্টিভ। না, এটা করতেই হবে আমাকে এই 7টা। জি স্যার। বাকিগুলো করলে ভালো, বাট না করলেও যে আমি ব্যাহত অবজেক্টিভ তা না। ক্লিয়ার? বাট 7টা যেগুলো আছে এই 7টা আপনাকে করতেই হবে। একটা যদি না করেন আপনি কিন্তু অবজেক্টিভ ফুলফিল করতে পারবেন না। দে আর ক্রিটিক্যাল, রাইট? দে আর ক্রিটিক্যাল। স্যার, তো গত রিসোর্স ক্লাসে আমি, অডিট করে স্যার আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের ওয়েল নট এক্স্যাক্টলি অডিট আর কি আপনার, আমি আপনাকে একটা জিনিস এক্সপ্লেইন করি আপনাকে, জি স্যার। আর এই জিনিসটা আপনি তাহলে বুঝবেন আপনার, যে আমরা একটা বলি পারেটো প্রিন্সিপাল। এটা সম্বন্ধে আপনারা জানেন হোয়াট ইজ পারেটো প্রিন্সিপাল? নো স্যার, প্লিজ। আচ্ছা, ধরেন আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আপনারা বুঝতে পারবেন, যে আমার মেশিনারি ব্রেকডাউন হয়, ঠিক আছে? হয় না? জি স্যার। মেশিনারি ব্রেকডাউন হয়। আচ্ছা, মেশিনারি ব্রেকডাউন যখন হয়, যে মেশিন বন্ধ হয়ে গেল, অনেকগুলো কারণে হতে পারে। একটা হতে পারে যে আমার যারা ওয়ার্কার যারা আছে ওরা আনস্কিল্ড, একটা নম্বর। 2 নম্বর হচ্ছে মেশিন যেটা আছে ডিজাইন ফল্ট আছে। ইয়েস স্যার। 3 নম্বর হচ্ছে যে স্পেস যেটা আছে ফল্টি আছে। 4 নম্বর হচ্ছে টাইম মতো মেনটেনেন্স করিনি, এটা হতে পারে, ইয়েস রাইট? স্যার। ইয়েস স্যার। ওকে, সো এরকম বেশ কয়েকটা আমি কারণ আইডেন্টিফাই করলাম যে আমার মেশিন বন্ধ হচ্ছে এ 10টা কারণে মৌসুমী, ঠিক আছে? ইয়েস স্যার। এরপরে আমি যদি অ্যানালাইজ করি যে ঠিক আছে এই 10টার মধ্যে অকারেন্স কোনটার বেশি, আমি দেখবো কোনটাই যে নষ্ট 2-3টাতে হচ্ছে না অকারেন্স অনেক বেশি, লাইক স্পেয়ারস হতে পারে বা স্কিল লেভেল হতে পারে। বাকিগুলো হচ্ছে বাট এগুলো অকারেন্সটা অনেক বেশি, যেটা আমরা বলি 80-20 প্রিন্সিপাল। 20% উইল টেক কেয়ার অফ 80% অফ টাইম, বুঝছেন? জি স্যার। এই প্রিন্সিপালটা আপনাকে সব জায়গায় ইউজ করতে হবে। আমি যে একটু আগে বললাম ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস, হ্যাঁ 20টা ইম্পর্টেন্ট, কিন্তু জাস্ট টু গিভ এন এক্সাম্পল, মার্কেটিং এন্ড সেলস আপনাকে ভালো হতেই হবে, পিপল আপনাকে ভালো হতেই হবে, সাপ্লাই চেন আপনাকে ভালো হতেই হবে, আইটি আপনাকে ভালো হতেই হবে, রাইট? ইয়েস অর নো? ইয়েস স্যার, ইটস আ মাস্ট। সো মাস্ট, ঠিক আছে না? আমি এটাই বলছি আপনাকে, দ্যাট ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস মানে হচ্ছে যে এইগুলো মাস্ট, আমাকে ডিফারেন্সিয়েশন করতেই হবে, আমার প্রোডাক্টের আমার সার্ভিসের ডিফারেন্সিয়েশন করতেই হবে, এটা কোনো উপায় নেই, ইনোভেশন আমার লাগবেই। ক্লিয়ার? দিস আর ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস। ওকে,
সো 5টা কি 7টা এর বেশি আপনি নেবেন না, কারণ 5টা কি 7টা যখন আইডেন্টিফাই করব, প্রত্যেক পার্সন ইন দ্য অর্গানাইজেশন বুঝতে হবে যে এই 7টা আমাকে ভালো করলেই কিন্তু আমার অর্গানাইজেশন অবজেক্টিভ আমি ফুলফিল করতে হবে। 20টা যদি থাকে আপনাকে কখনো মনে থাকবে আপনার? বিকজ ক্রিটিক্যাল সেক্টর যেগুলো আইডেন্টিফাই করবেন, আমাকে ডেইলি বেসিসে মাথায় রাখতে হবে এই 7টা জিনিস। ও সেলস এন্ড মার্কেটিং ভালো করতে হবে, রাইট? ও আমাকে তো সাপ্লাই চেনে ভালো করতেই হবে, কিন্তু তখন ম্যানুফ্যাকচারিং হই বা ইনবাউন্ড সাপ্লাই চেন, আউটবাউন্ড সাপ্লাই চেন, কাস্টমার রিটার্ন, কাস্টমার হ্যান্ডলিং, এগুলো সব সার্ভিস, এগুলো ভালো হতেই হবে কিন্তু, কারেক্ট? তো এই কারণে স্ট্র্যাটেজিক ক্রিটিক্যাল ফ্যাক্টর যখনই বলি আমরা, নাম্বারটা অনেক কম থাকে, কারণ এগুলো হচ্ছে ক্রিটিক্যাল এবং এগুলোকে আমাকে করতেই হবে আমার ভিশন মিশন অবজেক্টিভ গোল ফুলফিল করার জন্য। ওকে, Yes, sir. Got it. রাইট? Thank you. স্ট্র্যাটেজিক রিস্ক, হোয়াট ইজ স্ট্র্যাটেজিক রিস্ক? স্ট্র্যাটেজিক রিস্ক মধ্যে কয়েকটা থাকে, তার মধ্যে একটা হচ্ছে আপনার ইকোনমিক রিস্ক। ইকোনমিক রিস্ক, ইকোনমিক রিস্কের মধ্যে যে আপনার স্টেট অফ দ্য ইকোনমি, তার মধ্যে হচ্ছে আপনার ফিজিক্যাল রিস্ক থাকে আপনার, তার মধ্যে থাকে আপনার মনিটারি রিস্ক থাকে আপনার, রাইট? তো এইগুলো, তার পলিটিক্যাল রিস্ক থাকে, ইকোনমিক রিস্ক থাকে। এরপরে পোর্টাস 5 ফোর্সেস মডেল, এটা একটা স্ট্র্যাটেজিক রিস্ক অলসো। তারপরে আসছে আপনার আপনার মার্জার্স এন্ড অ্যাকুইজিশনস, যেটা আমরা জানি ইজ অলসো রিস্ক অ্যাজ ওয়েল। এরপর আসছে আপনার ইএসজি, যেটা আমরা আলাপ করছিলাম গত ক্লাসে। ইএসজি ইজ অলসো স্ট্র্যাটেজিক রিস্ক নাও। ওকে, এগুলো হচ্ছে আপনার 3 টাইপস অফ রিস্ক সোর্সেস ফর এনি অর্গানাইজেশন, অ্যান্ড দিজ আর ভেরি ইম্পর্টেন্ট এই কারণে যে এগুলো আসলে কোনো একটা যদি আমি ভুল করে থাকি, আমি যদি স্ট্র্যাটেজিক রিস্কে কোনো একটা ভুল করে থাকি, বা কোনো একটা যদি বিজনেস রিস্ক আমি ঠিকভাবে হ্যান্ডেল না করে থাকি, আমার জন্য লসটা অনেক 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 বেশি হতে পারে। ক্লিয়ার? It's a long-term suffering. ইয়েস। ওকে, আমরা এখন আরো কয়েকটা রিস্ক একটু ডিটেলে আলাপ করবো আর কি আপনার। সো একটা হচ্ছে অপারেশনাল রিস্ক। ওকে, অপারেশনাল রিস্ক। সো বেসিক্যালি আপনি কথায় বুঝতে পারছেন যে অপারেশনাল রিস্ক এটা হচ্ছে অন এ ডে টু ডে বেসিস, অন এ ডে টু ডে বেসিস। Operating এখানে activities related, sir. রাইট। সো আমার ডেইলি আমার অপারেশনস চলাকালীন আমার যে সকল রিস্কে আমি এক্সপোজড, রাইট? তার মধ্যে একটা তো আমরা গত ক্লাসেই আলাপ করেছিলাম, ইন্টারনাল কন্ট্রোল। ইয়েস অর নো? Yes, sir. গত ক্লাসে আমরা বলেছিলাম যে ইন্টারনাল কন্ট্রোল ইজ ইমবেডেড ইন এভরি বিজনেস প্রসেস, কারেক্ট? সো এটা আমার একটা বড় অপারেশনাল রিস্ক, যেটা আমাকে কন্ট্রোল করতেই হবে। ক্লিয়ার? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে ইন্টারনাল কন্ট্রোল মধ্যে আমার রিপোর্টিং সবকিছুই কিন্তু ঢুকে আছে কিন্তু আপনার, রাইট? আচ্ছা, এছাড়া আপনার অপারেশনাল রিস্কে আরো কয়েকটা রিস্ক থাকে, যেটা আমি এখানে বলিনি বাট বলছি এখন আর কি। তার মধ্যে একটা হচ্ছে বড় অপারেশনাল রিস্ক হচ্ছে সাপ্লাই চেইন, সেলস এন্ড মার্কেটিং। সেলস এন্ড মার্কেটিং, সাপ্লাই চেইন আর বিগ অপারেশনাল রিস্ক। তো সেলস এন্ড মার্কেটিং যখন বলি আমরা, দ্য 7 P's অফ মার্কেটিং, এটা তো ডেইলি বেসিস আমরা কাজ করছি, তাই না? সো এই 7 P'সটা আমাকে ঠিকভাবে করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার খবর আছে। তবে সাপ্লাই চেইন নিয়ে গত ক্লাসে আমরা আলাপ করেছিলাম যে প্ল্যানিং, প্রকিউরমেন্ট, ইনবাউন্ড লজিস্টিক্স, ম্যানুফ্যাকচারিং, আউটবাউন্ড লজিস্টিক্স অ্যান্ড কাস্টমার সার্ভিস, এই 6টা যে এলিমেন্ট আছে, এগুলো প্রত্যেকটা বড় বড় অপারেশনাল রিস্ক, আমাকে এগুলো ম্যানেজ করতে হবে, রাইট? এছাড়া আপনার সাপ্লাই চেইনের মধ্যে আরো তারপরে আপনার এনভায়রনমেন্টাল রিস্ক ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট অপারেশনাল রিস্ক অ্যাজ ওয়েল। ক্লিয়ার? এগুলো হচ্ছে অপারেশনাল রিস্ক। ক্লিয়ার? Yes, sir. এভরিবডি ক্লিয়ার? অপটিমাইজেশন কি এটা কি অপারেশনাল রিস্কে রাখা যেতে পারে? অপটিমাইজেশন, অপটিমাইজেশনটা ইজ আপনার could be a part of operational risk, because optimizationটা আপনি যখন বলছেন, you're talking of optimization of resources, correct? For minimum level of input or maximum level of হ্যাঁ, so output. optimization of resources, yes or no? That's what you're trying to say, correct? So ওইটা যদি Yes, হয়ে yes, থাকে, sir. ওইটা যদি হয়ে থাকে, yes, it is a part of operational risk as well. যদি আমি সাব অপটিমাইজ করে থাকি, তাহলে এটা অপারেশনাল রিস্ক হতে পারে।
কিছু বলছিলেন মাসুদ? ওকে, হ্যাজার্ড রিস্ক, হ্যাজার্ড রিস্ক। সো হ্যাজার্ড রিস্কটা আপনার কয়েকটা এরিয়া থেকে হ্যাজার্ড রিস্ক আসতে পারে। একটা হচ্ছে আপনার ন্যাচুরাল ইভেন্টস। ওকে, ন্যাচুরাল ইভেন্টস, ন্যাচুরাল ইভেন্টস মানে হচ্ছে আমরা বলি থাকি অ্যাক্টস অফ গড, রাইট? যে আপনার ফ্লাড, টাইফুন, হারিকেন, আর্থকুয়েক, ফ্লাডিং, এক্সেসিভ রেইন, এক্সেসিভ হিট, হ্যাঁ, এইগুলো হচ্ছে হ্যাজার্ড রিস্ক ফর শিওর। এবং এগুলোতে আমাদের একটা ইম্প্যাক্ট হয়ে থাকে। ফায়ার ফর এক্সাম্পল ইজ এ বিগ হ্যাজার্ড রিস্ক, বিগ হ্যাজার্ড রিস্ক অ্যাজ ওয়েল, রাইট? এছাড়া আপনার হ্যাজার্ড রিস্ক ক্যান কাম ফ্রম ভেরিয়াস আদার সোর্সেস অ্যাজ ওয়েল, রাইট? একটা হচ্ছে আপনার যারা এমপ্লয়িজ আছে, দে কুড বি আ হ্যাজার্ড রিস্ক ফর ইউ অ্যাজ ওয়েল। ওকে, সো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমার এমপ্লয়ি যারা আছে, আলটিমেটলি দেয়ার অ্যাক্টস কুড রেজাল্ট ইন এ হ্যাজার্ড রিস্ক ফর দি অর্গানাইজেশন। কিরকম কিরকম বলেন? যে আপনার এমপ্লয়ীদের কোনো অ্যাকশনে আপনার জন্য হ্যাজার্ড রিস্ক কখন হতে পারে বলুন তো একটু দেখি। স্যার যেমন মেশিনের যে প্রবলেমটা হলো এটার কারণেও হ্যাজার্ডাস একটা সিচুয়েশন, মানে আনস্কিলড লেবারের কারণে হতে পারে স্যার। ওকে, সো একটা আপনি যেটা বললেন মৌসুমী, দ্যাট আনস্কিল লেবার আছে, মেশিনটা ব্রেকডাউন হয়ে গেল, কারেক্ট? দিস ইজ হ্যাজার্ড রিস্ক। ইয়েস স্যার। এছাড়া তারপর স্যার ওয়ার্কাররা অনেক সময় মুভমেন্ট করে স্যার, এটার কারণেও হতে পারে। কোনটা? স্যার ওয়ার্কাররা অনেক সময় মুভমেন্ট করে, বিভিন্ন আন্দোলন করে, সাডেনলি কাজ বন্ধ করে দেয়, এটাও ন্যাচুরালি একটা। মানে you're saying that civil disobedience, তাই তো? ইয়া স্যার। ওকে, ফাইন। হোয়াট এলস? সেফটি হতে পারে স্যার, সেফটি যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে ওগুলো। সরি। আমরা যে এমপ্লয়ীদের যে একটা সেফটি দেয় না, যে কারখানায় যখন কাজ করে তাদের যে আমরা হেলথ এন্ড সেফটি যে বিষয়টা আছে। ওকে, সো বেসিক্যালি আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমাদের একটা হেলথ এন্ড সেফটি পলিসি আছে, এমপ্লয়ি সেটাকে ডিসরিগার্ড করবে, কারেক্ট? এটাই তো Yes, বলছেন না? sir. হ্যাঁ স্যার। কারেক্ট, এগ্রি? Yes. এছাড়া আরো অনেক কিছু আছে। ফর এক্সাম্পল, আপনার এমপ্লয়ি যদি ডিসঅনেস্ট হয়ে থাকে, এটা আপনার জন্য সমস্যা না একটা? Yes or no? Yes, sir. এমপ্লয় ডিসঅনেস্ট যদি Yes, হয়ে sir. থাকে, এটা আপনার জন্য সমস্যা। আচ্ছা, আপনার এমপ্লয়িরা ইজ ইনভলভ ইন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, এটা আপনার জন্য সমস্যা কি সমস্যা না? অফকোর্স স্যার। জি স্যার, সমস্যা Of স্যার। course, অবশ্যই সমস্যা আছে, ঠিক আছে না? সো এরকম অনেক ক্ষেত্রে হতে পারে। তারপরে এমনও হতে পারে যে আপনার অর্গানাইজেশনে কিছু এমপ্লয়ি আছে যারা কিন্তু ডিসগ্রান্টেড, রাইট? এরা কিন্তু খুশি না উইথ দ্য অর্গানাইজেশন, রাইট? এরা হচ্ছে আপনার খুবই ওরা মনে করে তারা বঞ্চিত আর কি আপনার, রাইট? সো এরা কিন্তু সামটাইমস দে ক্যান স্যাবোটাজ ইউ অলসো। অনেক সময় এমপ্লয়িরা কিন্তু আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি অন্যজনকে জানিয়ে দেয় কিন্তু আপনার, ঠিক আছে না? আমি এরকম প্র্যাকটিক্যালি অনেক এক্সাম্পল দেখেছি দুঃখে। সো ধরেন আপনার অনেক কিছু অর্গানাইজেশন আপনার সিক্রেট থাকতে পারে, লাইক আপনার ট্যাক্স এবং ভ্যাটের অনেক সিক্রেট থাকতে পারে। এখন ধরেন কোনো এমপ্লয়ি আছে যারা গিয়ে ট্যাক্স অথরিটিস বলে দেবে ভ্যাট ভাই, ওনার ল্যাপটপ যদি আপনি দেখেন তাহলে আপনি সব কিন্তু পাই যাবে কিন্তু আপনার। এবং যখন তারা আসে, ইন্টারেস্টিংলি ওরা গিয়ে স্ট্রেট ওই ল্যাপটপে গিয়ে তারা দেখে ওখানে হয়তো কিছু সমস্যা আছে, তখন তারা ওটাকে জব্দ করে তারা নিয়ে চলে যায়। দিস ইজ অলসো অ্যাকশনস অফ এমপ্লয়িজ কিন্তু আপনার। এছাড়া ভেরি ইম্পর্টেন্ট অলসো দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যাক্সিডেন্টস। সো আমাদের ফ্যাক্টরিতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এই অ্যাক্সিডেন্টে কোনো লোক মারা গেল বা কোনো অঙ্গহানি হলো, এটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ ইন টার্মস অফ আর ইমেজ ফর দ্য অর্গানাইজেশন, কারণ এটা সাথে সাথে মিডিয়াতে রিপোর্ট হবে একদম, রাইট? সো এছাড়া অলসো হ্যাজার্ড রিস্ক কুড বি ইন টার্মস অফ কামিং ফ্রম আওয়ার কাস্টমার্স অলসো। কাস্টমারের কাছ থেকেও হ্যাজার্ড রিস্ক আসতে পারে আর কি আপনার। কিরকম হ্যাজার্ড রিস্ক কাস্টমারের কাছ থেকে আসতে পারে আপনার? স্যার ব্যাড মাউথিং করতে পারে স্যার, সরি? ব্যাড মাউথিং করতে পারে, অথবা বলতে পারে কাস্টমার ফিডব্যাকটা খারাপ আসতে পারে। না, কাস্টমার ফিডব্যাক খারাপ আসলে এটা
এটা Hello. এটা তো এটা তো আসলে হ্যাজার্ড রিস্ক না। যদি আপনার আপনার আসলে যদি এটা সত্যি হয়ে থাকে, এটা তো খারাপ কোনো কিছু না, ঠিক আছে না? বাট when can customers become a hazard for you? It's a question. আপনার কাস্টমাররা আপনার জন্য কখন রিস্ক হতে পারে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। একটা রিস্ক হতে পারে আপনার, বলি আপনাকে, যেটা আমরা একটু আগে আলাপ করলাম, দ্যাট যদি আপনার অনেক বড় কাস্টমার সে হয়ে থাকে, রাইট, অনেক বড় কাস্টমার যদি সে হয়ে থাকে, ও যদি কালকে সরে যায়, আপনার জন্য একটা বিশাল একটা ইম্প্যাক্ট না আপনার জন্য? Yes, sir. So এটা আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে, দ্যাট বিগ কাস্টমার্স আর অলওয়েজ আ হ্যাজার্ড রিস্ক। ক্লিয়ার? So এখানে হচ্ছে লাস্ট হচ্ছে, discontinue of big customer, এটা বুঝেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, Discontinue. ইয়েস ইয়েস, ইটস এ বিগ হ্যাজার্ড ফর ইউ, রাইট, বিগ হ্যাজার্ড। লাইক লেট মি গিভ এন এক্সাম্পল। একটা ব্যাংকে যদি আপনার বড় বড় ডিপোজিটর থাকে, একটা বড় ডিপোজিটর যখন চলে যায়, তখন আমরা একটা কথা বলি, ব্যাংকে বলে থাকি অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও, এডি রেশিও আমরা বলে থাকি। তো ওইখানে বাংলাদেশ ব্যাংক বলেছে যে এডি রেশিও হ্যাজ টু বি 87% ম্যাক্সিমাম, এর বেশি হতে পারবে না, হলেই কিন্তু তারা ফাইন করবে আপনাকে। এখন ধরেন আমার এডি রেশিও ছিল 85-86 ছিল, হঠাৎ করে একটা বড় ডিপোজিটর চলে গেল, আমার এডি রেশিও 87% ক্রস করে গেল, বিগ হ্যাজার্ড ফর মি, কিন্তু বিগ বিগ। একইভাবে ফর এনি কোম্পানি অলসো, যে বড় একটা কাস্টমার আছে, বিগ পার্ট অফ সেলস সে কিন্তু আমার নিত, এখন সে হঠাৎ করে কাস্টমার কম্পিটিশনের কাছে চলে গেল, আমার জন্য বড় একটা হ্যাজার্ড এটা কিন্তু। ক্লিয়ার? ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, ফাইন্যান্সিয়াল রিস্ক। এখানে অনেকগুলো রিস্ক আছে, ফাইন্যান্সিয়াল রিস্কের অনেকগুলো রিস্ক আছে। মানে আই ক্যান কিপ অন অ্যান্ড অন অ্যান্ড অন ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল রিস্ক। আমি এটা শেষ করতে পারবো না, পুরো একটা ক্লাস নিতে পারবো ফাইন্যান্সিয়াল রিস্কের উপরে। বাট ইন জেনারেল আমরা জানি যে ফাইন্যান্সিয়াল রিস্ক অনেক ক্ষেত্রে হতে পারে। লাইক ফর এক্সাম্পল, আমি ফাইন্যান্সিয়াল রিস্ক বলতে পারি দ্যাট আমি আগামী সরি Please, sir. কিছু বলছেন মাসুদ? Sir, credit trick, sir. ওকে, সো ক্রেডিট রিস্ক কুড বি আ ফাইন্যান্সিয়াল রিস্ক ফর মি। এছাড়া কি আছে আপনার বলেন? So economic risk. না, ওটা ফাইন্যান্সিয়াল রিস্ক না মৌসুমি। হঠাৎ করে সেই ইন্টারেস্ট রেটটা বেড়ে যেতে পারে, ইন্টারেস্ট রেট টিক্স। So interest rate risk, right? If it is Market variable price. interest, Yes, sir. if it is variable rate of interest, the interest rate risk আমরা বলে থাকি। একইভাবে কারেন্সি রিস্ক আছে না আপনার? কারেন্সি রিস্ক আছে? দেশের এক্সচেঞ্জ টিক্সটা যেটা আছে, ইয়েস, কারেন্সি রিস্ক আছে আপনার। তারপরে মার্কেট রিস্ক আছে আপনার কিন্তু। Yes, sir. Market risk is sick. মার্কেট রিস্ক মানে এটা আপনারা বুঝবেন না হয়তো বা, বিকজ মার্কেট রিস্কটা রাইজ করে যখন আমাদের ধরেন আমি একটা 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 আমি বন্ড ইস্যু করেছি একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট, বাট বাই দিস টাইম মার্কেট রেটটা যেটা জিআরওয়াই বাই ওয়াইটিএমটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে কিন্তু আমার ফেয়ার ভ্যালু অফ দি অ্যাসেটটা বা লাইবিলিটিটা চেঞ্জ হবে আর কি। আপনার এটাকে আমরা বলে থাকি মার্কেট রিস্ক আর কি আপনার। এছাড়া আছে আপনার লিকুইডিটি রিস্ক। Liquidity আছে। এরপর এছাড়া আছে Yes, আপনার sir. ক্যাপিটাল Share price স্ট্রাকচার ওঠানামা রিস্ক। করলে স্যার একটা রিস্ক হতে পারে। সরি, মানে শেয়ার প্রাইসটা স্যার একটু ওঠানামা করলে সেটা একটা মার্কেট রিস্ক হতে পারে। ইয়েস অফকোর্স, মার্কেট, ওটাও মার্কেট রিস্ক তো, শেয়ার প্রাইসটা। ওকে, সো এরকম ফাইন্যান্সিয়াল রিস্ক আরো অনেক আছে। লিকুইডিটি রিস্ক আছে, যে আমার যে টাকা যখন লাগবে তখন আমার কাছে টাকা নাই, রাইট? তারপর ফাইন্যান্সিয়াল রিস্ক এটাও হতে পারে যে আপনি শর্ট টার্ম লোন দিয়ে লং টার্ম ফান্ডিং করেছেন, এটা ফাইন্যান্সিয়াল রিস্ক হতে পারে। আপনার ফাইন্যান্সিয়াল রিস্ক হতে পারে যে আপনি ভেরিয়েবল রেট বড় করেছেন এট আ টাইম when interest rates are going up, রাইট? ভেরিয়েবল রেট বড় করেছেন, আপনি ফিক্সড রেটে বড় করেছেন when the interest rates are going down. Sir, commodity Okay. risk, financial management এর commodity risk. Commodity risk is also there. For example, financial risk এর মধ্যে commodity risk হয়। Commodity risk মানে হচ্ছে যে আমার দুটো commodity risk হতে পারে। একটা হচ্ছে আমার হাতে অলরেডি commodity আছে, যদি আগামীতে প্রাইস কমে যায় আমার জন্য একটা ফেয়ার ভ্যালু ভ্যালুটা কমে আসছে, এটা একটা। আর একটা হচ্ছে আগামীতে Foreign আমি commodity exchange কিনবো, risk, sir. ফরেন এক্সচেঞ্জ রিস্ক সেম, ওকে, জাস্ট লাইক। সো এগুলো অনেকগুলো ফাইন্যান্সিয়াল রিস্ক আমরা দেখে থাকি। ওকে, কমপ্লায়েন্স রিস্ক। হোয়াট আর কমপ্লায়েন্স রিস্কস? অনেক, তাই না? কমপ্লায়েন্স রিস্ক অনেক। বেসিক্যালি আমরা বলছি যে
আমাদের যে লস এন্ড রেগুলেশন আছে, ওকে, এটার নন কমপ্লায়েন্স ইজ এ কমপ্লায়েন্স রিস্ক। জি স্যার। অ্যাট দ্য সেম টাইম যদি আপনার কন্ট্রাক্টস থাকে, তাই না, আপনি সাপ্লায়ারের সাথে কন্ট্রাক্ট করেছেন, কাস্টমারের সাথে কন্ট্রাক্ট করেছেন, রাইট, এগুলো অলসো কিন্তু আপনার ইজ এ কমপ্লায়েন্স রিস্ক। At the same time, compliance risk can also come from financial reporting as well, correct? So compliance risk is a huge area for any company. কারণ আমাদের লস তো অনেক, তাই না, অনেক লস কিন্তু আপনার, মানে আপনার একটা কোম্পানি একটা ইন্ডাস্ট্রি করতে গেলে কিছুদিন আগে আমি পড়েছিলাম যে 28টা অ্যাপ্রুভাল লাগে আর কি, তো বিভিন্ন অ্যাপ্রুভাল লাগে, 28টা অ্যাপ্রুভাল লাগে আর কি আপনার। সো প্রত্যেকটা অ্যাপ্রুভালের সাথে কিন্তু আপনার লস আর অ্যাটাচড, ওকে। সো এই কারণে কমপ্লায়েন্স রিস্কটা আমাদের জন্য একটা বড় রিস্ক, কারণ সামটাইমস দিস নন কমপ্লায়েন্স কুড রেজাল্ট ইন লস অফ বিজনেস কন্টিনিউটি, কারেক্ট, লস অফ স্যার এই বিজনেস যে কন্টিনিউটি। আমি স্যার স্কোর ফার্মাসিউটিক্যালে যেটা দেখছিলাম যে ওদের দিকে 29টা একটা কমপ্লায়েন্স রিস্কের একটা লিস্ট আছে, এই জিনিসটাই কি আসলে টোটাল ফরম্যাট অফ কমপ্লায়েন্স রিস্ক? আমি 28টা বলেছিলাম, আপনি 29টা বলেছেন, দেখছেন মিলে গেছে না? সো বেসিক্যালি এইটা হচ্ছে মিনিমাম বলবো আমি, ফারুক, ঠিক আছে না? বাট কমপ্লায়েন্স রিস্ক মানে আমরা যদি প্রপারলি কমপ্লাই করতে চাই আরো আছে কিন্তু আপনার, হ্যাঁ। সো কারণ 29টা আপনি যে আইডেন্টিফাই করেছিলেন, দিস মে বি এক্সটার্নাল, বাট আপনার ইন্টারনাল যে কমপ্লায়েন্স যেগুলো আছে, লাইক ফর এক্সাম্পল উইথ ইয়ার সাপ্লায়ার্স, উইথ ইয়ার কাস্টমার্স, যে কন্ট্রাক্ট আপনি যেগুলো করেছেন আর কি আপনার, ঠিক আছে না, এগুলো কিন্তু আলাদা কমপ্লায়েন্স লাগছে না আপনার, স্যার ওগুলোর জন্য আলাদা রুলস রেগুলেশন এবং লিগ্যাল রাইট? ফরম্যাট গুলো। কারণ প্রত্যেকটা কন্ট্রাক্টে কিন্তু আপনার ডুজ এন্ড ডোন্টস আছে কিন্তু আপনার, ঠিক কিনা বলেন? আপনাকে Yes, সেই sir. কন্ট্রাক্টটা ফলো করতে হবে, যদি ফলো না করতে পারেন আলটিমেটলি লিটিগেশন হতে পারে। So এটাও একটা বড় কমপ্লায়েন্স রিস্ক, ওকে। এরপর আসছে আপনার সাইবার রিস্ক। সাইবার রিস্ক তো আমরা সবাই কম বেশি জানি না? Yes, sir. দুর্বল দেশগুলোর উপর অনেক রিস্ক থাকে, সাইবার রিস্ক। দুর্বল যেমন দেশ, হ্যাঁ, দুর্বল যেমন দেশ, আমাদের সাইবার সিকিউরিটি অনেক ইয়ে স্যার, অনেক মানে বাট উই ভালনারেবল। আর টকিং অফ অর্গানাইজেশনস মাই ফ্রেন্ড ফারুক, ঠিক আছে? সো অর্গানাইজেশন কি সাইবার রিস্ক ফেস করে না? জি স্যার। জি স্যার, করে স্যার। In today's world, this is possibly one of the biggest risks. Why? Very simple, because আজকাল আমরা হাতে কলমে কি কোনো কিছু করি? না স্যার, কিছু করি আমরা? না স্যার, সব অনলাইনে। কিছুই করি না, সবই হয়ে গেছে আপনার। সকালে গিয়ে কম্পিউটার খুলি, ইমেল থেকে নিয়ে আপনি লেটার একটা ড্রাফট করছেন, ওটা আপনি ওয়ার্ডে করছেন, আপনার ক্যালকুলেশন করছেন এক্সেলে, রাইট? কোনো কি কাগজ আপনি রাখছেন আর? সব তো আপনার কম্পিউটারের মধ্যেই। সব এরপরে পেপারলেস। আপনি সব সিস্টেম এরপরে স্যার। আপনি এরপরে আপনি ওয়েবের সাথে কানেক্টেড, ক্লিয়ার? তো মাশাআল্লাহ, সাইবার রিস্ক কাকে বলে, Sir, রাইট? 100 paperless, sir. ইয়েস, আলটিমেটলি দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ডস পেপারলেস, এবং আপনি যত বেশি এক্সপোজ টু দ্য নেট, সাইবার রিস্কটা তত বেশি বাড়ছে না আপনার? কারণ Yes, নেটের স্যার। মাধ্যমে এক্সটার্নাল রিস্কটা আপনার অর্গানাইজেশনে ঢুকছে কিন্তু আপনার, ক্লিয়ার? তাহলে তো স্যার আমরা 24 আওয়ার্স সাইবার রিস্কে থাকি, তাই তো স্যার? শিওরলি অফকোর্স। থাকলে আপনার মোবাইলটাও সাইবার রিস্ক নাই? ইয়েস আছে স্যার, স্যার। অবভিয়াসলি। ভালোই আছে আপনার। ফেসবুকে সাইবার রিস্ক আছে? ইয়েস স্যার, হ্যাক হইতে পারে। হ্যাক after না, sir. আমার স্যার। ফেসবুক আইডি কিছুদিন আগে একজন, আমার নাম হচ্ছে মাসুদ খান, আমার তো ফলোয়ার তো অনেকগুলো আছে, 5,000 উপর, 5,000 ফ্রেন্ড আছে, আর ফলোয়ার ওয়েটিং এ আছে 1,500 আজকে। এখন এক লোক করেছে, কি করেছে, মোহাম্মদ মাসুদ খান করে আমার একটা ছবি দিয়ে সে একটা আইডি করে ফেলেছে। আইডি খোলার পরে সে আমার ফ্রেন্ড যতগুলো আছে সবাইকে মেসেজ পাঠিয়ে দিয়েছে, পাঠানো শুরু করলো যে আমি দুবাই থেকে আসছি, এখন ফ্লাইটে আমি আছি, আমি কথা বলতে পারছি না, আমি ল্যান্ড করলে আমার একটা টিকিট একটা করতে হবে টু গো টু চিটাগং, এখন আমি তো টিকিট করতে পারছি না,
আমাকে একটু হেল্প করেন, এই এজেন্টকে কল করলে সে টিকিটটা দিয়ে দেবে, টাকাটা একটু কাইন্ডলি দিয়ে দিলে আমি এসে টাকাটা আপনাকে দিয়ে দেবো। বুঝছেন? তো অনেকে বুঝে ফেলে যে এটা হচ্ছে ফ্রড, বাট 2-3 জন আমার কথা চিন্তা করে বললো যে ভাই গড, স্যারের এই অবস্থা, 2-3 জন টাকা দিয়ে দিয়েছে কিন্তু। আচ্ছা, আরো মজা বলি, অনেকে বিকাশের টাকা দিয়ে দেয়। দিয়ে দিয়েছে টাকা। এরপরে 2-1 জনকে বলেছে যে আচ্ছা, আমি তো রাত্রে ল্যান্ড করব 12টার পরে, তো এক্সচেঞ্জ হাউস কি খোলা থাকবে? তো বললো না স্যার, খোলা তো থাকবে না। তো বলে ও তাই, তাহলে তো এখন তো মুশকিল হয়ে গেল, আমার তো কিছু ডলার ছিল, ডলার ক্যাশ করতে হবে আমার। হ্যাঁ, সো কি করা যায়, কি করা যায়? আচ্ছা, আপনি কি বাই চান্স যদি কিছু টাকা দিতে পারেন, তাহলে আমি ডলারটা ক্যাশ করে টাকাটা পরে আপনাকে দিয়ে দেবো। বুঝছেন? সো 2 জন 38,000 টাকা করে দিয়েছে, 1 জন 18,000 টাকা দিয়েছে আপনার। সো এটা কিন্তু বড় রিস্ক। কিন্তু আমার আমার বেশ কয়েকজন কলিগ যারা একটু মানে আপনার একটু পপুলার বেশি আর কি, তাদের কিন্তু এই জিনিসটা এখন প্রায় হচ্ছে, ক্লোনিং করছে তারা কিন্তু। জি স্যার, তো এই আমি শুনছি সাইবার, স্যার, এরকম আরো ঘটনা শুনছিলাম স্যার। হ্যাঁ, প্রায় আপনি এই জিনিসটা এখন দেখবেন সাইবার। সো সাইবার রিস্ক ইজ ভেরি 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 হাই। প্লাস আপনার আপনি মোবাইল ব্যাংকিং করছেন, আজকাল তো খুব কমন। এবং কিছুদিন আগে আমি আমার আমার অফিসে আমি আমার এমডি যে আছে ওনার সাথে বসে আছি আর কি, আমি যে কোম্পানি অ্যাডভাইজার। তো ওনার সাথে গল্প করছি, হঠাৎ করে একজন টেলিফোন করলো। টেলিফোনটা আসলো ফ্রম আপনার ইবিএল আপনার অফিসিয়াল নাম্বার থেকে নাম্বারটা এসছে। নাম্বারটা যে বলছে, স্যার আমি তো ইবিএল থেকে কল করছি, আপনার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? উনি তো অন্য একটা জিনিসে ব্যস্ত ছিল, মাথায় কাজ করছে না। সমস্যা হয়েছে যে স্যার আপনার যে 5 এটা পিন পিন নাম্বারটা স্যার, পিন নাম্বারটা যেটা আছে 4 ডিজিট পিন, ওটা কিন্তু আসলে স্যার এখন 5 ডিজিট হয়ে গেছে স্যার। আর ওনার মাথায় ছিল না যে আসলে পিন নাম্বার তো কখনো শেয়ার করা উচিত না। বলো স্যার এখন একটা আপনার আপনার একটা ওটিপি যাবে স্যার, আপনি এটা পেলে আপনি দেবেন, আমি তখন 5 ডিজিট নাম্বারটা আমি ওটা সিস্টেমে করে দেবো, তখন 5 ডিজিট নাম্বার আপনি এন্ট্রি করে দেবেন। উনি ওটিপি নাম্বার দিয়ে দিয়েছে। আমি বললাম মুসলিম আপনি করলেন কি? আপনি তাড়াতাড়ি এখন ব্লক করেন আপনার অ্যাকাউন্টটা আপনি। বাট দিস ইজ দ্য সর্ট অফ থিং, সাইবার রিস্ক এখন সব জায়গায় কিন্তু আপনার হিউজ। আমরা যত বেশি আইটিতে ঢুকবো তত বেশি সাইবার রিস্ক আপনার থাকবে। ভেরি ভেরি ক্লিয়ার। ওকে, লাস্ট ওয়ান ইজ ক্লাইমেট রিস্ক। What is climate risk? What is climate risk? স্যার ডিজাস্টার, বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার স্যার? No. Climate risk is a serious risk যেটা নাকি এখন organization, sorry, the entire world is now very serious. এবং আলটিমেটলি আপনারা সিওপির কথা শুনেছেন নিশ্চয়ই। বেসিক্যালি দ্য আইডিয়া হচ্ছে যে ক্লাইমেট রিস্ককে যেটা বলছে এখন, যে গ্লোবাল ওয়ার্মিংটা এখন অনেক বেড়ে গেছে। জি স্যার। কেন গ্লোবাল ওয়ার্মিং বেড়ে গেছে? বিকজ গ্লোবাল ওয়ার্মিং হয়ে যেটা হচ্ছে যে সি লেভেল বেড়ে যাচ্ছে এখন কিন্তু, এবং এমন ভাবে যে সি লেভেল বাড়ছে, আপনার আগামী আগামী 100 বছরে বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে, মালদ্বীপ ডুবে যাবে, বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর টেম্পারেচার বাড়ছে। গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে? বিকজ অফ এক্সেসিভ ইউজ অফ ফসিল ফিউল। ফসিল ফিউল বলতে আমাদের কোল অ্যান্ড অয়েল, এক্সেসিভ ইউজ আমরা এটা করছি। এখান থেকে যে এমিশন হচ্ছে, এই এমিশন হয়ে আমার যে ওজোন লেয়ার যেটা আছে উপরে, একটা বড় ওজোন লেয়ার থাকে, ওজোন লেয়ারের কাজ হচ্ছে যে আপনার সান থেকে যে আল্ট্রাভায়োলেট রেজ যেটা আসে, এটা খুবই ক্ষতিকর, কিন্তু মানুষের জন্য খুবই ক্ষতিকর, এবং ক্যান্সার এটা থেকে হয় কিন্তু আপনার। ওজোন লেয়ার যেটা করে যে এই আল্ট্রাভায়োলেট রেজ গুলোকে তারা ফিল্টার করে দেয় কিন্তু আপনার। বাট যখনই এত কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়, তখন কার্বন ডাইঅক্সাইডটা উপরে যখন যায়, আস্তে আস্তে ওজোন লেয়ারটা কমে যায়। এবং ওভার দি লাস্ট 1 সেঞ্চুরি কিন্তু ওজোন লেয়ারটা আমাদের অস্বাভাবিক কমে গেছে কিন্তু, যার জন্য কিন্তু আমাদের ক্যান্সার অনেক বেড়ে গেছে, এবং স্কিন স্কিন ডিজিজ অনেক বেড়ে গেছে, এবং টেম্পারেচারও অনেক বেড়ে গেছে। নাম্বার 3, ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন, আমরা জঙ্গল উজাড় করে দিয়েছি। করেছি কি করিনি? জি করছি স্যার, স্যার, এখন করতেছি। অনেক জায়গায় গাছপালা সব কেটে জায়গায়, সবকিছু। সব জায়গায়। কারণ একটা হচ্ছে যে
মানুষের চাপে, আমি চিটাগং থেকে আছি, আমাদের চিটাগং এ যে রেইন ফরেস্ট ছিল সবগুলো কেটে ফেলেছে এখন কিন্তু, মানুষ ঢুকে গেছে ওর মধ্যে কিন্তু। এছাড়া আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, ইন্দোনেশিয়া another example I'll give you, মালয়েশিয়া, এরা করেছে কি রেইন ফরেস্ট সবগুলোকে কেটে পাম কাল্টিভেশন তারা করেছে। রেইন ফরেস্ট মানে কি জানেন আপনারা? রেইন ফরেস্ট মানে হচ্ছে, আপনারা কখনো দেখেছেন এই জঙ্গলগুলো যেখানে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ থাকে কিন্তু আপনি, রাইট? একটা প্রজাতি না, অনেক প্রজাতি, ঝোপ থাকে পুরো একেবারে। ক্রিপার থাকবে ওখানে, লম্বা গাছ থাকবে, ছোট গাছ থাকবে, বিভিন্ন বনৌষধি গাছ থাকবে, হ্যাঁ, অনেক রকমের গাছ থাকবে এবং পুরো ঘন জঙ্গল থাকে একেবারে। আপনি যদি এখন চিটাগং এ যান, তারা করেছে কি এগুলোকে জ্বালিয়ে দিয়ে টিম্বার ট্রি লাগাই দিয়েছে। কি গাছ লাগিয়েছে? ওমা, তারা লাগিয়েছে আপনার অ্যাকাশিয়া। অ্যাকাশিয়া হচ্ছে গাছ, শক্ত কাঠ একটা, কিন্তু অ্যাকাশিয়ার নিয়ম হচ্ছে যে পানিটা পুরো টেনে নেয় মাটি থেকে, মাটি থেকে পুরো পানিটা সে টেনে নেয় কিন্তু। These are serious climate risks now. So fossil fuel is a huge risk, carbon dioxide emission is a huge risk. এর জন্য বিদেশে এখন প্লাস 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 আর একটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিকের ইউসেজ, মিসইউজটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনি গ্রামে গঞ্জে আপনি যেখানেই যাবেন প্লাস্টিকের স্তূপ আপনি দেখবেন কিন্তু, ঠিক কিনা সবাই বলেন? জি স্যার। এই প্লাস্টিক কিন্তু মাটিতে গেলে দিজ আর বায়োডিগ্রেডেবল, 1000 বছর থেকে যাবে কিন্তু আপনার। এই জন্য নদী নালা সব শেষ হয়ে যাচ্ছে, মাটি শেষ হয়ে যাচ্ছে। আর একটা সিরিয়াস ইস্যু, প্লাস্টিক তো আমি আপনাদের বললাম, প্লাস্টিক একটা বিশাল একটা ইস্যু। এছাড়া আর একটা বড় ইস্যু হচ্ছে ওয়েস্ট। আপনি চিন্তা করেন যে আমাদের যত বেশি আইটি হচ্ছে, ল্যাপটপ ডেস্কটপ যেগুলো আগে বড় বড় ছিল সবগুলো আমরা ফেলে দিচ্ছি, গাড়ি আমরা স্ক্র্যাপ করছি আমরা। আচ্ছা, এরপর আপনাকে আরো মজার ঘটনা বলি আপনাদেরকে। এখন যেটা হয়ে গেছে যে এক সময়তে যেটা ছিল যে আমরা যখন কোনো কাপড় চোপড় কিনতাম, আমরা কাপড় চোপড় 2 বছর 3 বছর ইউজ করতাম, 4 বছর ইউজ করতাম, পরে নতুন কাপড় কিনতাম। এখন ফাস্ট ফ্যাশন আসার পরে, যারা H&M আসার পরে, তারা কি করছে যে প্রত্যেক 1 মাসের মধ্যে 2 রকম ফ্যাশন তারা বার করছে। বিদেশে যেটা হচ্ছে এখন যে তারা সারাক্ষণ কাপড় কিনছে, কিনে কাপড়গুলোকে আবার ফেলে দিচ্ছে এবং স্ট্যাটিস্টিক্স আর অ্যালার্মিং। ইউএসএ তে গড়পড়তা একটা লোক ইন এ ইয়ার, আমার যতদূর মনে পড়ে, 67 আইটেমস অফ ক্লোদিং সে কেনে, 67টা কাপড় সে বছরে কেনে, which means that সে পরে এটাকে ফেলে দিচ্ছে আপনার। এটা একটা বিশাল ইস্যু না, বিশাল, মানে মানে স্ক্র্যাপ, এটা পাহাড় পাহাড় হয়ে যাচ্ছে একেবারে কিন্তু। So a climate risk is now a huge issue globally, huge issue globally. সবাই কিন্তু এখন এটা নিয়ে খুবই সোচ্চার হয়ে গেছে। বাংলাদেশে কিন্তু আমাদের এই অ্যাওয়ারনেসটা এখন আসছে যে আমাকে আমার ক্লাইমেটকে ম্যানেজ করতে হবে। প্লাস এমিশন, এই যে আপনার দূষিত হচ্ছে আমাদের নদী পানি, দূষিত হচ্ছে, এরপরে যে আমার পলিউশন যেটা হচ্ছে, হ্যাঁ, আপনি দেখবেন যে এয়ার কোয়ালিটি আনহেলদি বলি আমরা ঢাকাতে, ঢাকার এয়ার কোয়ালিটি ইজ ওয়ান অফ দি ওয়ার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড আর কি আপনার, ঠিক আছে না? এইগুলো হচ্ছে ক্লাইমেট রিস্ক আর কি। ক্লিয়ার এভরিবডি? এবং এই ক্লাইমেট রিস্ক আসার পরে যেটা প্রত্যেকটা দেশ যেটা করছে এখন যে না, আমাদেরকে এটা কন্ট্রোল করতে হবে। তো কন্ট্রোল করার জন্য তারা কি করছে? একটা হচ্ছে তারা আইন কানুন করছে। ফর এক্সাম্পল, লেট মি গিভ ইউ, কয়েকটা ইউরোপিয়ান কান্ট্রিতে তারা বলেছে যে আগামী 3 কি 4 বছরের মধ্যে আমরা কোনো গাড়ি রাখবো না যেটা তেল দিয়ে চলে। অল কার্স হ্যাভ টু বি ইভি, ইলেকট্রিক ভেহিকেল হতে পারে বা হাইড্রোজেন ফুয়েল হতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার? অনেক So, দেশে এখন ওটা অলরেডি yes, চালু হয়ে গেছে। এছাড়া দে ট্যাক্স ভেরি হেভিলি। আচ্ছা, আরো দেখেন আপনি মজার ব্যাপার ক্লাইমেট রিস্কের জন্য, আপনি এখন দেখেন
যে উন্নত বিশ্বে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি নাই, কোনো সিমেন্ট ইন্ডাস্ট্রি নাই, কোনো স্টিল ইন্ডাস্ট্রি নাই, কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি নাই, বিকজ অফ ক্লাইমেট রিস্ক। সবগুলো এসে যাচ্ছে আপনার ডেভেলপিং কান্ট্রিজ এসে যাচ্ছে, আন্ডার ডেভেলপ কান্ট্রিজে চলে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, কুইকলি আমরা যেটা একটু আগে কথা বলেছিলাম যে হ্যাজার্ডস কি কি আর কি আপনার, হ্যাজার্ডস কি কি আপনার। সো হ্যাজার্ডস অনেকগুলো আমরা দেখতে পারি। একটা হচ্ছে ইনজুরিজ টু পিপল, আমরা বলেছিলাম যে আপনার হেলথ এন্ড সেফটি আর কি, যে আমি অফিসে কাজ করছি, ইনজুরি হবে না কোনো গ্যারান্টি নেই। ফ্যাক্টরিতে যদি হয়ে থাকে ইনজুরি হওয়ার সম্ভাবনাটা অনেক 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 বেশি। সো এটা একটা হ্যাজার্ড। সো ফ্যাক্টরিতে গেলে আপনার কিন্তু অনেক রকমের ইনজুরি হতে পারে। যে মুভিং পার্টস আছে মেশিনের, আপনার মেশিন গার্ড খোলা আছে, হাতটা ঢুকে গেল, হাত কেটে গেল আর কি, আপনার ফিঙ্গার কেটে গেল আপনার, ঠিক আছে না? তারপরে আপনার ইলেকট্রিক্যালের হ্যাজার্ড হতে পারে আপনার, যে ইলেকট্রিক্যাল আপনার যে ওয়ারিং আছে বা ইলেকট্রিক্যাল সার্কিট বোর্ড যেগুলো আছে আর কি আপনার, সো এগুলো হ্যাজার্ড হতে পারে আপনার। তারপরে আপনার আপনার হ্যাজার্ড হতে পারে ইন টার্মস অফ ওয়ার্কিং এট হাইট, যে আপনি উঁচু জায়গায় কাজ করছেন, আপনি পড়ে গিয়ে মারা যেতে পারেন, ঠিক আছে না? হ্যাজার্ড হতে পারে যে উপর থেকে কোনো ফলিং অবজেক্ট হতে পারে, যে উপরে কাজ করছে কেউ, ওখানে কোনো একটা ভারী জিনিস নিচে পড়ে গেল, কারণ ওখানে সাইডে কোনো ওয়াল নাই, জিনিস আটকা ছিল। এরকম অনেক হ্যাজার্ড আমরা কিন্তু ফ্যাক্টরিতে দেখে থাকি আর কি। ইনজুরিজ টু পিপল আর মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে ফিজিক্যাল অ্যাসেটের হ্যাজার্ডস। ওকে, কিরকম? বিল্ডিং, বিল্ডিং এ কি হ্যাজার্ড হতে পারে? কি মনে করেন আপনার? বিল্ডিং এর হ্যাজার্ডটা কি হতে পারে? প্র্যাকটিক্যাল এক্সাম্পল ডিসকাস করবো আমরা। ওকে, লেটস টেক এ ফিউ প্র্যাকটিক্যাল এক্সাম্পল গাইস, যেহেতু আপনি উত্তর দিতে পারছেন না। 1 নম্বর, যদি বিল্ডিং এর ডিজাইনটা ফল্টি হয় বা বিল্ডিং এর কনস্ট্রাকশন যদি ফল্টি হয়, আপনার ক্র্যাক হয়ে যাবে, হয় না? হয়। এরপরে বিল্ডিং এর মধ্যে দেখবেন যে ফ্যাক্টরি বিল্ডিং এর মধ্যে অনেক ক্ষেত্রে যেটা থাকে যে সিলিং এর সাথে আপনার কিন্তু মুভিং ক্রেন থাকে কিন্তু আপনার, এবং এই ক্রেনটা ভারী অবজেক্টকে এটা ক্যারি করে কিন্তু। যে সিলিং যদি উইক হয়, রিস্ক এটা পড়ে যেতে পারে ক্রেনটা। অনেক ক্ষেত্রে এটা হয়েছে ঘটনাটা কিন্তু আপনার, রাইট? সো বিল্ডিং যদি ডিফেক্টিভ হয়ে থাকে, আপনার ক্র্যাক হতে পারে, বা আপনার যদি উইক কনস্ট্রাকশন হয়ে থাকে, ইটস এ সিরিয়াস ইস্যু। বিল্ডিং কুড বি আ সিরিয়াস ইস্যু, রাইট? অথবা বিল্ডিং আপনি মেনটেনেন্স করেননি, এটা কিন্তু আপনার জন্য একটা সিরিয়াস রিস্ক হতে পারে। ইনফরমেশন টেকনোলজি তো আমরা অলরেডি ডিসকাস করেছি। ইউটিলিটি সিস্টেমস, are these risks? What are utility systems? What are utility systems? Yes. Utility systems কি? পয়নিষ্কাশন ব্যবস্থা মানে সুয়ারেজ লাইন এইসব। একটা তো ওটা আছে, এছাড়া আরো ইম্পর্টেন্টলি কোনটা? ইলেকট্রিক্যাল ওয়্যারিং। গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার, কারেক্ট? জি স্যার। ইউটিলিটিস। তারপর তো গ্যাস আছে স্যার। গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার, কারেক্ট? ইউটিলিটি সিস্টেম। বয়লার, বয়লার থাকে না? জি স্যার, থাকে জি স্যার। স্যার। ও ইয়েস, বয়লার তো টেক্সটাইল মিলে তো বয়লার ছাড়া তো কোনো উপায় নেই, কারণ স্টিম লাগে আপনার। ক্লিয়ার? ইটিপি থাকে। জি স্যার। সরি সরি, ইটিপি। জি স্যার, ইটিপি থাকে। হ্যাঁ, ইটিপি থাকে। এখন ধরেন এই যে ইউটিলিটি সিস্টেম গুলোর আপনার এখানে কি কোনো হ্যাজার্ড আছে? ফর এক্সাম্পল ইলেকট্রিক্যাল কালেকশনস, অবশ্যই বিশাল হ্যাজার্ড কিন্তু আপনার। কারণ আপনার যে ট্রান্সমিশনটা যেটা হয় আর কি আপনার, রাইট? ট্রান্সমিশনটা হয় আপনার হাই ভোল্টেজ থেকে আলটিমেটলি আপনার লো ভোল্টেজ আপনি নিয়ে আসছেন, ঠিক আছে কিনা বলেন আপনারা, রাইট? এই ট্রান্সমিশন লাইন্স যেগুলো আছে, দিজ আর হ্যাজার্ডাস অ্যাজ ওয়েল। কারণ আপনি যদি ওভারহেড ট্রান্সমিশন লাইন নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার হ্যাজার্ডটা অনেক বেশি কিন্তু আপনার, কারণ ওভারহেড লাইন্স অনেক সময় আপনার শর্ট সার্কিট অনেক বেশি হয়। যদি আন্ডারগ্রাউন্ড নিয়ে আসেন, রিস্ক ইজ লোয়ার। আর্মার্ড কেবল যদি থাকে তাহলে রিস্কটা অনেক
কম থাকে। তারপর ট্রান্সফরমার্স আর অলসো হিউজ এরিয়াস অফ রিস্ক। আর সার্চটা ইজ এ হিউজ ইস্যু, সার্চ ইজ এ বিশাল ইস্যু, কিন্তু সার্চটা আপনার প্রায় সময় দেখবেন যে আপনার ভোল্টেজটা হঠাৎ করে বেড়ে গেল, এবার সার্চ হলো এবং আপনার কিন্তু সার্চ প্রোটেকশন সিস্টেম গুলো এটা ধরতে পারলো না কিন্তু। সো ইলেকট্রিসিটিতে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখলাম যে অলওয়েজ কিন্তু ইলেকট্রিসিটির বড় একটা ইস্যু, এটার জন্য কিন্তু প্রোডাকশন লসটা অনেক হয়, প্লাস মানুষের আপনার কিন্তু অনেক আপনার ইয়ে হয়, তখন মানুষের লাইফ এন্ডেঞ্জার্ড হয়ে যায়। এছাড়া গ্যাস সেম ইস্যু অলসো এই ইউটিলিটি সিস্টেম গুলো আর কি আপনার। তারপরে তো বয়লার তো আছেই, বয়লার এক্সপোর্ট করে যায়। মেশিনারি অলসো কুড বি হ্যাজার্ড অলসো, বিকজ স্পেশালি ডিফেক্টিভ মেশিনারি যদি হয়ে থাকে আপনার, তাহলে কিন্তু ডিজাইন ফল্ট যদি হয়ে থাকে আপনার জন্য রিস্ক পেতে পারে। র মেটেরিয়াল অ্যান্ড ফিনিশ গুড could also be risk as well. Raw material riskটা কোথায় বাই দিবে? রিস্কটা কোথায় র মেটেরিয়ালের? রিস্ক র মেটেরিয়াল রিস্ক অনেক, মানে টেক্সটাইলি আপনি একটা এক্সাম্পল দিয়েছিলেন স্যার, র বলেন। মেটেরিয়ালের কম্বিনেশন প্লাস হচ্ছে কালারের কম্বিনেশন, কেমিক্যালের কম্বিনেশন যদি কারেক্টলি না হয়, আমাদের দেখা গেছে ফেব্রিক্সের যে টেক্সটাইল যে ফেব্রিক্সটা আছে সেটা একদম কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড বা গার্মেন্টস স্ট্যান্ডার্ড বায়ার স্ট্যান্ডার্ড Correct. না হইলে পুরা এক্সপোর্ট Correct. কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। Correct. জি স্যার, একটা জি হচ্ছে স্যার। the quality, আপনি যেটা বললেন that the quality of raw materials is extremely important. Yes or no, guys? ইয়েস So স্যার। Yes, ওটাই sir. রিস্ক কিন্তু আপনার। The risk is quality of দুটো জিনিস। র মেটেরিয়াল যখন বলে থাকি, রিস্ক এখানে বেশ কয়েকটা আছে। কিরকম বলে আপনাকে? রাইট কোয়ালিটি, রাইট কোয়ান্টিটি পাচ্ছেন কিনা, রাইট টাইমে পাচ্ছেন কিনা, রাইট স্পেসিফিকেশনে পাচ্ছেন কিনা, রাইট প্রাইসে পাচ্ছেন কিনা। ক্লিয়ার অর নট গাইস? পাঁচটা রাইট, ঠিক আছে না? পাঁচটা। একইভাবে ফিনিশ গুডস, যেটা একটু আগে বললেন, ফিনিশ গুডস এর আপনার কোয়ালিটি ঠিক আছে কিনা, আপনার প্রোডাকশনটা টাইম মতো করতে পারছি কিনা। লাইক গার্মেন্টস ইন্ডাস্ট্রি সামটাইমস ফেসেস প্রবলেমস ইন টার্মস অফ giving on time delivery আর কি আপনার। তো ফিনিশ গুডস এর কোয়ালিটি and on time delivery is critical, correct? জি স্যার। এছাড়া এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট নিয়ে তো আমরা ডিসকাস করবো না, ইজ এ হিউজ ইম্প্যাক্ট জি আমাদের স্যার, বাংলাদেশেও আমরা কিন্তু। ডিসকাস করছি স্যার। সরি, জি স্যার, এনভায়রনমেন্ট দিকটা ওই যে একটু আগে স্যার আমরা ওই যে ক্লাইমেট্রিক্স এর যে ইয়েটা কারেক্ট দেখলাম। কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাইমেট রিস্ক থেকে বলতে পারি। এছাড়া অলসো environmental impact can come from your regulations as well. Yes or no? ইয়েস স্যার। So depending upon the type of industry you are, right, আপনার environmental risk could be high, medium, low. Like say for example, আপনি যদি সিমেন্ট ইন্ডাস্ট্রি বা স্টিল ইন্ডাস্ট্রিতে থাকেন, ওটাকে তারা বলে রেড, environmental impact is very high, ঠিক আছে না আপনার? জি স্যার। এরকম করে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে তারা ক্যাটেগরাইজ করে ডিপেন্ডিং আপন, লাইক আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রি খুব হাই অলসো বিকজ অফ দি ফ্যাক্ট দ্যাট আপনি ইটিপি যদি না থাকে আপনার কিন্তু খবর আছে কিন্তু আপনার, রাইট? স্যার আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে হাই হচ্ছে টেনারি। Tannery is also very high risk as well, the same issue, ETP, right? ETP is very, very critical. So environmental impact has got huge implications for organizations today. এবং যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, ক্লাইমেট নিয়ে ডিসকাস করেছিলাম, যেটা সামবডি সেড আর কি, যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কিন্তু ওখান থেকে আসছে কিন্তু। এরপরে ইম্প্যাক্ট অন ইনসিডেন্ট, আমরা এটা অলরেডি ডিসকাস করেছি, দ্যাট কোনো একটা ঘটনা ঘটলো যেটা কাস্টমারের সাথে ঘটলো, আমাদের কমিউনিটির সাথে ঘটলো, আদার স্টেক হোল্ডার্স, ফর এক্সাম্পল গভর্নমেন্ট হতে পারে, রাইট? কোন একটা ঘটনা। সো কাস্টমারের সাথে ঘটনা কি ঘটতে পারে? কাস্টমারের সাথে ঘটনা ঘটতে পারে যে আমি পুয়ার কোয়ালিটির মাল দিয়েছি, রাইট? পুয়ার কোয়ালিটির মাল আমি দিয়েছি, এটা কিন্তু একটা বিরূপ পত্রিকা অবশ্যই পড়বে, বিকজ হয় কি আপনার এটা কিন্তু জানাজানি হয়ে যায় যে ওই কোম্পানি একটা কাস্টমারকে মাল দিয়েছে, মালের কোয়ালিটি অত্যন্ত খারাপ ছিল। আবার কম্পিটিশন যারা আছে তারা তো উৎপেতে বসে থাকে এই খবরের জন্য, তখন তারা এন্ট্রি নিয়ে নেয়। হ্যাঁ, তখন তারা আমাদের অন্য কাস্টমারদের গিয়ে বলে যে ভাই ওই যে শুনেছেন তো ওই কোম্পানি মাল দিয়েছিল, কি মাল দিয়েছে জানেন? এরকম মাল দিয়েছে, কেনেন আপনারা এখন।
এটা গেল 1 নম্বর। কমিউনিটি, রাইট? সো আপনার রিলেশনশিপ উইথ দ্য কমিউনিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ইয়েস অর নো? এখন ধরেন, জি স্যার। মানে আমি একটা আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি, খুবই ইন্টারেস্টিং এক্সাম্পল, মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদের দিচ্ছি আর কি। আমি লাফার্জে ছিলাম অ্যাজ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। তো আপনারা নিশ্চয়ই জানেন যে লাফার্জের বিখ্যাত একটা বেল্ট কনভেয়ার আছে, তাই না? ইন্ডিয়া থেকে বাংলাদেশ যে লাইমস্টোনটা নিয়ে আসে, তো সবাই জানেন না এটা? জি স্যার, চুনাপাথরটা সুনামগঞ্জ থেকে নিয়ে আসা। সুনামগঞ্জ না, এটা আসে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া থেকে সুনামগঞ্জে আসে এটা, বুঝছেন? এই বেল্ট জি স্যার। কনভেয়ারটা 17 কিলোমিটার, ও স্যার, বুঝতে পারছি, ওই 17 যে কিলোমিটার জি চুনাপাথর দিয়ে যেটা ক্লিংকার বানায়, চুনাপাথর লাগে, বুঝছেন? স্যার, সিমেন্টের মূল উপাদান ক্লিংকার। হ্যাঁ, সিমেন্ট না, ক্লিংকার বানানোর মূল উপাদান হচ্ছে ক্লিংকার, সরি লাইমস্টোন, চুনাপাথর, ঠিক আছে? আচ্ছা, শোনাপাত্র স্যার। হ্যাঁ, এই চুনাপাথরটা আমাদের খনি ছিল ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে এই পাথরটা আসে এই লং বেল কনভেয়ার দিয়ে 17 কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডার উপর দিয়ে আসে, চিন্তা করতে পারেন? যাই হোক, আমি এতগুলো কথা কেন হিউজ বলছি, স্যার। এখন এই কনস্ট্রাকশনটা যখন হচ্ছিল, ঠিক আছে, এই কনস্ট্রাকশনটা যখন হচ্ছিল, আমাদের কন্ট্রাক্টর ছিল লারসেন অ্যান্ড টুব্রো, ইন্ডিয়ার একটা কোম্পানি, ওকে? লারসেন অ্যান্ড টুব্রো একটা ইন্ডিয়ান কোম্পানি ছিল। আর ওই সাইডে, ইন্ডিয়ান সাইডে, ওটা হচ্ছে ট্রাইবাল এরিয়া, কিন্তু ওটা, হ্যাঁ, ট্রাইবাল এরিয়া। হ্যাঁ, ওখানে কিন্তু ভিলেজ দরবাররা আছে, কিন্তু ট্রাইবাল, যেরকম বাংলাদেশে আছে না আপনার খাগড়াছড়ি, বান্দরবন, অনেকটা ওরকম টাইপের ওখানে আছে, বুঝছেন? ওদের নিজস্ব আইন কানুন লজ আছে কিন্তু আপনার। এখন এই যে লারসেন এন্ড টুব্রো ছিল, ওখানে যে লোকাল দু একজন লোক ছিল যারা মেইন সুপারভাইজার যারা ছিল, ওরা আসলে কিছু অনৈতিক কাণ্ডে জড়িয়ে পড়েছিল কমিউনিটির সাথে। স্পেশালি আপনার একটা দুই একটা মহিলা কেন্দ্রিক ঘটনা ঘটে গেছিল, এবং এমনও ঘটনা ঘটে গেছিল একটা মহিলা মারা গেছিল কিন্তু। এখন দেখেন, ইন্টারেস্টিং ঘটনা বলছি আপনাকে, যে আমাদের লং বেল কনভেয়ারটা লেগেছিল প্রায় 1.5 বছর লেগেছিল এটাকে চালু করার জন্য। আমরা 2005 সালের, আমার এখন মুখস্থ আছে একেবারে, ডিসেম্বরের 5 তারিখ 2005 সালে আমরা লং বেল কনভেয়ারকে চালু করলাম এবং লাইমস্টোন আসা শুরু করলো। 2007 সালে, 5 সালের 2 দিন পরে ডিসেম্বরের 7 তারিখে হঠাৎ করে রাত্রেবেলা আমরা খবর পেলাম যে লং বেল কনভেয়ারে আগুন লেগে গেছে ইন্ডিয়ান সাইডে, বুঝছেন? কমিউনিটি ইফেক্ট হয়ে গেছে। এবং 1.5 কিলোমিটার পুড়ে গেছে। ওই 1.5 কিলোমিটার আবার করতে আমাদের আরো 1 বছর লেগেছিল। বাট ইমাজিন, আমি কথাটা বললাম যে কমিউনিটির সাথে ইউ গট টু বি ভেরি 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 কেয়ারফুল। স্পেশালি আপনি যদি কোনো রিমোট এরিয়াতে আপনার ফ্যাক্টরি থাকে, আপনি যদি আপনার কমিউনিটির সাথে ভালো সম্পর্ক না থাকেন, ইউ আর ডেড, ফুল স্টপ, ইউ আর ডেড, DEAD, ডেড। পুলিশ দিয়ে আপনি কখনো কন্ট্রোল করতে পারবেন না। রাইট স্যার। ওকে, তারপরে আসছি ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এন্ড অব্লিগেশন, আমরা ডিসকাস করেছি, ফাইন্যান্সিয়াল ডিসকাস করেছি। আচ্ছা, এছাড়া যেটা লাস্টে যেটা বললাম, ডেফিসিয়েন্সিজ ইন বিল্ডিং কনস্ট্রাকশন প্রসেস সিস্টেম, সিকিউরিটি প্রোটেকশন সিস্টেমস অ্যান্ড লস প্রিভেনশন প্রোগ্রামস। সো বিল্ডিং কনস্ট্রাকশন আমি আগেই আলাপ করলাম যে এটা কিন্তু একটা সিরিয়াস রিস্ক একটা কিন্তু, এবং আমার প্র্যাকটিক্যালি আমি দেখেছি যে অনেক ফ্যাক্টরিতে আমি ঘুরে গিয়ে দেখেছি আর কি, যে একটু ভালো করে দেখলে দেখবো যে আসলে ফাউন্ডেশনে কোনো একটা সমস্যা আছে একটা, যদি ফাউন্ডেশন ঠিক নাই, ইন দ্যাট কেস উপরে ক্র্যাক হয়ে গেছে, বা ওয়ার্কম্যানশিপটা ভালো ছিল না, যখন তারা ছাদ ঢালাই করেছে তারা পানিটা ঠিকভাবে দেয়নি, পানি ঠিক যদি না দেয় ইন দ্যাট কেস কিন্তু ক্র্যাক হয়। অথবা আপনার যেটা হয় যে আপনি যে কংক্রিট যেটা বানিয়েছেন, কংক্রিটও যদি আপনার 1:3:4 বা 1:2:4 যদি আপনার প্রপোর্শন ঠিক না থাকে, খারাপ হতে পারে। অথবা বালি কোয়ালিটি যদি খারাপ হয়, এটা খারাপ হবে। অথবা 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 আমরা বলি ওয়াটার সিমেন্ট রেশিও, যে পানি টু সিমেন্ট, পানি হচ্ছে
লাগবেই আপনার সিমেন্টকে আপনার হিট অফ হাইড্রেশন করার জন্য। এখন এই সিমেন্টটা পানিটা যদি ঠিক মতো না দেন তাহলে কিন্তু আপনার হাইড্রেশনটা এত খারাপ হবে অথবা ভালো হবে, বেশি হবে, স্লো হবে। অর যদি আপনি, আমরা বলি যে পানি যেটা আপনি দেবেন কংক্রিট বানানোর জন্য, দিস ওয়াটার হ্যাজ টু বি পোর্টেবল ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার হতে হবে। প্রায় সময় আমরা যেটা দেখি যে গ্রামে গঞ্জে একটা বাড়ি করছে, ওখানে তো যারা রাজমিস্ত্রি তারাই তো করে, ওরা কি করে 1-3-4, ঠিক আছে না, 1-3-4 কি আপনার এক ভাগ বালু এক, সরি মানে স্যার ওরা সিমেন্ট আর এই বালির রেশিওটা ওইভাবে দিয়ে পাথর দেয়। পাথর হ্যাঁ। বালি, পাথর বালি আর সিমেন্ট, পেমেন্ট পাথর বালি সিমেন্ট 1-3-4, রাইট। এক বস্তা আপনার সিমেন্ট, রাইট। তারপরে আপনার 3 বস্তা হচ্ছে আপনার আপনার পাথর, 4 বস্তা হচ্ছে 3 বস্তা বালি, 4 বস্তা পাথর, ঠিক আছে না। এই হচ্ছে তাদের দেওয়ার কথা। এখন পানিটা যে দিতে হবে, এই পানি হ্যাজ টু বি ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু আপনার। অনেক সময় তারা কি করে পুকুর থেকে পানি দিতে, পুকুরে শ্যাওলা আছে কিন্তু আপনার, খবর আছে তো কন্ট্রিবিউশন, এই জন্য বিল্ডিং কনস্ট্রাকশন ঠিক হয় না। এরপরে প্রসেস সিস্টেম যেটা হয়, প্রসেস সিস্টেম মানে হচ্ছে যে আমাদের যে প্রোডাকশন প্রসেস আছে, আমাদের যে ইলেকট্রিক্যাল প্রসেস যেগুলো আছে, প্রত্যেকটা প্রসেসে আপনার যদি ঠিকভাবে ডিজাইন না করেন, আর কিন্তু পরে আপনি ভুগবেন। সিকিউরিটি কুড বি আ বিগ রিস্ক ফর ইউ অ্যাজ ওয়েল, ইয়েস অর নো? ইয়েস স্যার। Yes, sir. So physical security is very important. এছাড়া আপনার security systems are very important also in terms of fire, in terms of theft. আপনি ডিটেকশন করতে পারেন কিনা, এই সিকিউরিটি সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। এরপরে প্রোটেকশন সিস্টেম, যেটা বললাম যে ফায়ার প্রোটেকশন সিস্টেম মেইনলি আমরা বলে থাকি, অথবা এবং লস প্রিভেনশন প্রোগ্রামস। লস প্রিভেনশন আমরা এটা নিয়ে পরে আমরা অনেক ডিটেলে আলাপ করব একটু পরে আর কি, লস প্রিভেনশন প্রোগ্রামস। ওকে, so any questions on this one? No, sir. নো স্যার। না ফায়ার হ্যাঁ বলেন। স্যার, প্রোটেকশন সিস্টেমটা তো এখন প্রি রিকুইজিশন থাকে, তাই না? প্রি ক্রাইটেরিয়া। সরি কাম এগেইন। আমরা যে প্রোটেকশন সিস্টেমটা যেটা বলতেছি, ফায়ার ইয়া আর কি, So মানে protection system could be a lot of protection systems, ফারুক, ঠিক আছে। আমি আসি একটা একটা করে আপনার, যেহেতু প্রশ্নটা আপনি করেছেন আর কি আপনার। The first basic one is fire, correct? যে আমার ফায়ার ডিটেকশন করতে হবে না, করতে জি হবে স্যার। তো? আচ্ছা গেল একটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার থেফট, ইয়েস, থেফট। ইয়েস স্যার। থেফটের জন্য আপনার প্রোটেকশন সিস্টেম থাকতে হবে, অ্যালার্ম থাকতে হবে না, রাইট? যে কেউ যদি ফোর্স এন্ট্রি করে, আপনার অ্যালার্ম যেন অটোমেটিক্যালি বাজে, ঠিক ঠিক আছে কিনা বলেন। হ্যাঁ স্যার। 3 নম্বর যেটা আমরা বলে থাকি, এগুলো আমি এখন একটু টেকনিক্যালি আমি চলে যাবো আর কি আপনার, বাট দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড এজ ওয়েল। সেটা হচ্ছে যে আমরা মেশিনে অনেক সময় কাজ করি না, আমরা মেশিনটা বন্ধ করে মেনটেনেন্স করি না আমরা ফ্যাক্টরিতে, জি স্যার, অফ করে কাজ করি। অফ জি করে স্যার, কাজ করি। ওকে, কারণ আমার যখন মেনটেনেন্স হয় 6 ঘন্টা বা 8 ঘন্টা, তখন তো মেশিনটাকে অফ করে কাজ করি, ঠিক আছে না। তো একটা জি স্যার। পার্ট তো অফ হয়ে আছে, ঠিক আছে কিনা, বাট অন্য জি পার্ট স্যার। চলছে, কারেক্ট। জি স্যার। এখন এখানেও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট প্রোটেকশন সিস্টেম বলে থাকি, যারা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করে তারা এই জিনিসটা জানে। এটাকে আমরা বলে থাকি লক আউট অ্যান্ড ট্যাগ আউট। লক আউট অ্যান্ড ট্যাগ আউট মানে হচ্ছে যে ওই মেশিনে যে লাইনটা আছে আর কি আপনার, ইলেকট্রিক্যাল লাইনটা আর কি আপনার, ওই ইলেকট্রিক্যাল লাইনে একটা আপনার একটা ব্রেকার থাকে একটা, ঠিক আছে, ব্রেকার থাকে একটা। তো যখনই তারা এই কাজটা করতে যায়, তখন যারা কাজ করে তারা কি করে, ওই ব্রেকার একটা লক লাগিয়ে দেয় তারা একটা, সো দ্যাট অন্য কেউ যেন এটাকে অন করতে না পারে বলে লক লাগিয়ে ওটা ট্যাগ করে দেয় যে আমি হচ্ছে সো, আমার ট্যাগ, আমার নাম্বার হচ্ছে আমি এই লকটা লাগিয়েছি আর কি। এটা হলে সুবিধাটা কি হচ্ছে যে যখন তারা মেশিনে কাজ করবে,
অন্য কেউ গিয়ে এটাকে অন করতে পারবে না। ক্লিয়ার? এটাকে আমরা একটা বলি প্রোটেকশন সিস্টেম এস ওয়েল। দিস ইজ নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে যারা ইলেকট্রিক্যাল সাবস্টেশনে কাজ করে ওদেরও কিন্তু অনেকগুলো প্রোটেকশন সিস্টেম থাকে, কিন্তু একটা না একাধিক মাল্টিপল লেয়ার অফ প্রোটেকশন সিস্টেম থাকতে পারে, হতে হবে। বিকজ বাই এনি চান্স যদি ইলেকট্রিকেশন হয়ে যায় ইনস্ট্যান্ট ডেথ, কিন্তু আপনার কোনো উপায় নেই কিন্তু। এই কারণে ওখানে অনেকগুলো লেয়ার্স অফ প্রোটেকশন থাকে আর কি। তো এরকম অনেক ফ্যাক্টরিতে আপনি দেখবেন যে বিভিন্ন রকম প্রোটেকশন সিস্টেম আপনার থাকবে, ফর মেশিনারি আপনার থাকবে। ক্লিয়ার? একইভাবে আমরা যদি আইটি বলি, আইটিতেও তো অনেকগুলো প্রোটেকশন সিস্টেম আর দিয়ে থাকছে, রাইট? ইন টার্মস অফ সাইবার সিকিউরিটি, ইন টার্মস অফ প্রোটেকশন এজ ওয়েল। ক্লিয়ার? সো ইন জেনারেল এন্টায়ার অর্গানাইজেশনের জন্য প্রোটেকশন সিস্টেমের কথা আমরা বলছি আর কি। ওকে, বুঝতে পারছি, মানে প্রোটেকশন রিস্কটা আমি সেটা টেকনোলজিক্যাল সাইড থেকেও চিন্তা করতে পারি, তারপরে হচ্ছে আমার হচ্ছে মেশিনারি সাইড থেকেও মেশিনারি চিন্তা হতে করতে পারে, পারি। আবার হ্যাঁ, ফিজিক্যাল সিকিউরিটি হতে পারে, রাইট? ফিজিক্যাল জি স্যার। তো আপনার ফায়ার ডিটেকশন হতে পারে, তারপরে আপনার গ্যাস লিকেজ ফর এক্সাম্পল, এটা প্রোটেকশন সিস্টেম আপনার কি আছে, এই গ্যাস যেন লিকেজ না হয়। বয়লার যেটা আছে ফর এক্সাম্পল, এটা প্রোটেকশন সিস্টেম কি আছে, ঠিক আছে না? প্রত্যেকটা, ইভেন 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 আপনার যে ইলেকট্রিক্যাল সার্কিট যেটা আছে, সার্জের জন্য আপনার সার্চ প্রোটেকশন সিস্টেম থাকতে পারে, আপনার স্যার সার্চ আলাদা প্রোটেকশন সার্কিট সিস্টেম ব্রেকার থাকতে থাকে। হবে তো। জি হ্যাঁ, স্যার। সার্চ প্রোটেকশন সিস্টেম থাকতে হবে আপনার। বয়লার যেন সেফটি থাকতে পারে আপনার, যে স্টিমটা যদি বেশি হয়ে যায় বয়লার বাস করবে তো আপনার তো। তাহলে আপনার ওই এটা প্রোটেকশন সিস্টেম থাকতে হবে না? জি স্যার। এইরকম আর কি প্রত্যেকটা মেশিনারি, প্রত্যেকটা প্রসেসে হ্যাঁ আমাদের প্রোটেকশন সিস্টেম থাকতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, Yes. ওকে, নাও আমরা একটু পজ দেব। এই ছবিটা আপনারা দেখতে থাকেন, একটা হাঙর মাছের ছবি, আর একটা হচ্ছে যে একটা মানুষ খুব সুন্দর কক্সবাজারে আপনার একটা গাছের তলায়, ডাব গাছের তলায় শুয়ে আছে, স্যার। ঠিক আছে না? Angor আমরা Masjid, এটা yes, নিয়ে sir. ব্রেককে মানুষের বাদ জন্য। ডিসকাশন করবো, ঠিক আছে? এখন আমার ঘড়িতে 8:37। আমরা কয়টা স্টার্ট করবো? 9 o'clock. 9 o'clock। বেশি দেরি হয়েছে না? 20 মিনিট ব্রেক নিই আমরা। 8:50 দেন স্যার, 8:50। 8:50 পারবেন? না স্যার, 9টাই ঠিক আছে স্যার, 9 o'clock। 9 o'clock is better, sir. ওকে, আই 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 বাউ ডাউন টু the majority. Thank you. 9 o'clock. Okay. Thank you, Thank sir. you. থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ স্যার। Okay, it's 9 o'clock. So let's start. Yes, sir. So আপনাদের স্ক্রিনের সামনে দুটো ছবি আছে। সহজ একটা প্রশ্ন, রিস্কিয়ার কোনটা বেশি? বাঁদিকে আছে একটা হাঙর মাছ। হাঙর মাছ যদি কামড় দেয় কি হতে পারে আপনারা সবাই জানেন। আর ডান দিকে আছে আপনার একটা ডাব গাছ আছে, ডাব গাছের নিচে সে শুয়ে আছে, একটা লোক আরামসে শুয়ে আছে, ডাব পড়ে গেলে রিস্ক একটা আছে। এখন বলেন আপনারা যে কোনটা আপনাদের মতে রিস্কি বেশি? Angor Masjid, sir. স্যার ডাব পড়ে গেলে প্রবাবিলিটি অনেক হাই ডাব পড়ার, আর কিন্তু ড্যামেজটা একটু কম হতে পারে। আর শার্ক যদি ধরো প্রবাবিলিটি অনেক লো, কিন্তু যদি হয় তাহলে ক্যাটাস্ট্রফিক কোন একটা আউটকাম হতে পারে। ওকে, সৈকত has given a very very nice answer. আপনারা কি সবাই শুনেছেন? Yes, sir. সো সৈকত জিনিসটা খুব সুন্দর করে অ্যানালাইজ করেছে। সে যেটা বলেছে, দেখেন ডাব পড়ার সম্ভাবনা অনেক বেশি, তবে যদি ডাব পড়ে ইন দ্যাট কেস ক্ষতি হয়তো সেরকম নাও হতে পারে। আর হাঙর মাছ কামড়ের সম্ভাবনা কম, তবে যদি আপনার কামড়টা খায় তাহলে কিন্তু আপনার ক্ষতিটা বেশি হতে পারে। So thank you very much, Shrikant, for your very, very nice answers. I really appreciate it. And that is the essence of what we're going to discuss now. যে আমরা যখন কোনো রিস্ককে আমরা অ্যাসেস করি, আমরা দুটো কোয়াড্রেন্টে এটাকে অ্যাসেস করি আমরা। একটা হচ্ছে যেটা সৈকত বললো প্রবাবিলিটি, আর একটা হচ্ছে ইম্প্যাক্ট বলে থাকি আমরা, রাইট? প্রবাবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট। অনেক সময় প্রবাবিলিটিকে না বলে লাইকলিহুড বলি আমরা,
ইম্প্যাক্ট প্রববিলিটি আমরা লাইকলিহুড বলি, আর ইম্প্যাক্ট না বলে আমরা সিগনিফিকেন্স বলতে পারি। বাট আইদার প্রববিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট অর লাইকলিহুড অ্যান্ড সিগনিফিকেন্স, যাই হোক এই দুটো আঙ্গিকে আমাকে যে কোনো রিস্ককে আমাকে আইডেন্টিফাই করতে হবে। সো এখন গোয়িং অন, আমরা যখন কোনো রিস্ক আইডেন্টিফিকেশন করে থাকি, আমরা we can do it in two manners, দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে নিউমেরিক্যালি আর একটা হচ্ছে কোয়ালিটেটিভলি। সো প্রথমে আমরা আসি নিউমেরিক্যালি কিভাবে করতে পারি, খুব সহজ। সো আমরা বললাম যে ইম্প্যাক্ট অ্যান্ড প্রবাবিলিটি দুটো পর করলাম। যদি আমি ইম্প্যাক্টকে অন স্কেল অফ 1 to 5 দিই, 1 হচ্ছে লো, 5 হচ্ছে ভেরি হাই, আর প্রবাবিলিটি 1 লো 5 ভেরি হাই করে যদি আমি একটা কম্পোজিট রিস্ক ইন্ডেক্স করি, তাহলে in that case I can find out the magnitude of the risk. So for example, কোন একটা রিস্ক আছে যেটার ইম্প্যাক্ট ইজ খুব লো এবং রিস্কও প্রবাবিলিটিও অনেক কম, তাহলে 1 into 1. আরেকটা রিস্ক আছে যে ইম্প্যাক্ট ইজ লো, ভেরি লো 1, বাট প্রবাবিলিটি ইজ ভেরি হাই, তাহলে 1 into 5. এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা রিস্ককে ক্লাসিফাই করতে পারি ইন এ স্কেল অফ 1 to 5, এবং স্বভাবতই 25 হচ্ছে হাইয়েস্ট, 5 into 5, এবং প্রোগ্রেসিভলি সেটা কমে আসবে একটা। পরে আমরা এটাকে 25 থেকে 1-এর মধ্যে স্কেলিং করতে পারবো ইন টার্মস অফ ভেরি হাই, হাই মিডিয়াম লো, হাই মিডিয়াম লো করতে পারবো। এটা হচ্ছে একটা উপায়। দ্য সেকেন্ড ওয়ান হচ্ছে যে ইনস্টেড অফ গোয়িং ম্যাথমেটিক্যালি, আমরা এটাকে কোয়ালিটেটিভলি করতে পারি। ফর এক্সাম্পল, লো, মিডিয়াম, হাই, সামটাইমস ভেরি হাইও করতে পারি আমি। সো 3টা বা 4টা ক্যাটাগরি করতে পারি, এবং ক্যাটাগরি করার পরে could be like this, that low low, low medium, high low, high high, high medium, medium high, এরকম করে প্রত্যেকটা রিস্ককে আমি ক্যাটাগরাইজেশন করবো। ক্লিয়ার? সো ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল এক্সারসাইজ। এক্সারসাইজটা ভেরি সিম্পল, কাজ করাটা সেরকম ডিফিকাল্ট একটা। কেন একটু পরে আমি আসছি আপনার। ফার্স্ট থিং হচ্ছে যে প্রবাবিলিটিটা বার করাটা নট অলওয়েজ ভেরি সায়েন্টিফিক। কারণ একটা উপায় হচ্ছে প্রবাবিলিটি বার করার, টু ফাইন্ড আউট ইন দি পাস্ট এই ঘটনাটা কয়বার ঘটেছে, রাইট? কয়বার ঘটেছে। ফর এক্সাম্পল, ইন দি পাস্ট যদি এই ঘটনাটা আপনার প্রতি বছরে ঘটে থাকে, এটা একটা। আরেকটা হচ্ছে প্রতি 2 বছরে একবার ঘটেছে, বা প্রতি 3 বছর একবার ঘটেছে, বা প্রতি 5 বছর একবার ঘটেছে, বা প্রতি 10 বছর একবার ঘটেছে। হ্যাঁ, ওখান থেকে আমি একটা প্রবাবিলিটি স্কেল করতে পারি বেসড অন পাস্ট ডেটা। বাট কোনো একটা নতুন এরিয়াতে যখন যাচ্ছি, এখানে কিন্তু কোনো পাস্ট ডেটা নাই, নাম্বার 1। নাম্বার 2, পাস্ট ইজ সামটাইমস নট আ প্রিকারসর অফ দ্য ফিউচার। এই পাস্টে এরকম হয়েছে বলে ফিউচার এরকম হবে কোনো গ্যারান্টি নাই। নাম্বার 2 হচ্ছে ইম্প্যাক্ট, যে যদি ঘটে এগেইন, একটা হতে পারে ইন দি পাস্ট এরকম ঘটনা ঘটেছিল, ঘটনা ঘটার পরে আমার জন্য এই লসটা হয়েছে। লস কুড বি কোয়ালিটেটিভ, লস কুড বি কোয়ান্টিটেটিভ, রাইট? আমরা পরে সেটা আলাপ করবো। বাট এগেইন, অনেক সময় কিন্তু আগে যে এরকম লস হয়েছে, এটা যে ফিউচারে এরকম লস হবে, এটারও কোনো গ্যারান্টি নাই। ওকে, সো দিস ইজ অলসো a subjective exercise, not entirely objective object. So is this slide clear to everybody? কারো কি বুঝতে কোনো পয়েন্ট অসুবিধা হচ্ছে? Anybody? স্যার শুনতে পাচ্ছেন না? Clear? না স্যার, ঠিক আছে। ওকে, গুড। এবং এখানে এই যে রিস্ক বেসড অ্যাপ্রোচ আমরা যখন কথাটা ইউজ করে থাকি, এই রিস্ক বেসড অ্যাপ্রোচটা কিন্তু আপনার অনেক ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। ফর এক্সাম্পল, আমি যখন একটা অডিট প্ল্যান করে থাকি,
ইন্টারনাল অডিট প্ল্যান করে থাকি, সাধারণত আমরা একটা রিস্ক বেসড অ্যাপ্রোচ ফলো করে থাকি, যেখানে আমরা এইভাবে স্কেলিংটা করে থাকি ইন টার্মস অফ রিস্ক অ্যান্ড প্রবাবিলিটি অফ। না, আমি কয়েকটা এক্সাম্পলস দিয়ে বলার চেষ্টা করেছি যে আমি প্রবাবিলিটি হাই মিডিয়াম লোটা কিভাবে করতে পারি, কিছু ইন্ডিকেটরস দিয়ে আমি বলার চেষ্টা করছি। এটা প্র্যাকটিক্যালি আমি কথাগুলো আপনাকে বলছি, আমি পাস্ট আমি এটাকে ডিজাইন করেছিলাম এবার আর কি। একটা হচ্ছে 3, মানে হাইয়েস্ট আর কি প্রবাবিলিটি, হাই প্রবাবিলিটি অর অলমোস্ট সার্টেন হবেই। আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স দেখলাম যে এই ঘটনাটা অহরহ ঘটে। এক্সাম্পল আপনাকে দিই একটা, যারা আপনার ডেইলি লেবার, যারা ডেইলি কাজ করে আপনার, ওদের টার্নওভারটা অনেক হাই হবে। যারা এন্ট্রি লেভেলে কাজ করে আপনার অর্গানাইজেশনে, তাদের টার্নওভারটা হাই হবে। যারা সেলস ফোর্স থাকে নিচের লেভেলে, তাদের টার্নওভারটা হাই হবে, রাইট? সো প্রবাবিলিটি ইজ ভেরি হাই ইন দিস কেস। Number 2, high frequently occurring governed by widely anticipated external factors. Okay? High frequently occurring governed by widely anticipated external factors. Okay? So, এখানে হচ্ছে we are talking about external factors for the organization, যেটা ঘন ঘন আমাদের হচ্ছে, রাইট? এবং ঘন ঘন এই ঘটনাটা আমাদের জন্য ঘটছে এক্সটার্নালি। ওকে, এক্সটার্নালি এই ঘটনাটা ঘটছে ঘন ঘন, রাইট? সো এরকম কি ঘটনা আপনি মনে করেন যে এক্সটার্নাল ফ্যাক্টর যেটা ঘন ঘন ঘটতে পারে, যেটা আমার জন্য ওটা রিস্ক হতে পারে? Anybody? So compliance could be an issue. Yes or no, guys? Compliance could be an issue. Yes, sir. Let me give an example, practical example আপনাকে দিচ্ছি। যারা আপনার লিস্টেড কোম্পানির আপনার কিছু কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস আছে, তাদেরকে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আপনাদেরকে এভরি কোয়ার্টারলি আপনাদেরকে দিতে হয়, রিপোর্টিং করতে হয়। প্রায় ক্ষেত্রে দেখবেন যে ওদের কাছে একটা লাভ লেটার আপনি এটা পাবেন করতে, যে আপনি এটা ফলো করেননি, ওটা ফলো ওটা ফলো। ওয়ান এক্সাম্পল, এরকম অনেকগুলো কমপ্লায়েন্স ইস্যুস থাকতে পারে। লাইক ট্যাক্স ইজ অ্যানাদার কমপ্লায়েন্স ইস্যু, যেখানে কিন্তু অলমোস্ট অল অর্গানাইজেশনস ট্যাক্স অ্যান্ড ভ্যাটের একটা বড় রিস্ক ফেস করে থাকে। ইয়েস অর নো গাইস? Yes, sir. থ্যাংক ইউ। Yes, sir. 3 নম্বর, ফ্রিকোয়েন্সি অফ ম্যানেজমেন্ট রিভিউ নট এস্টাবলিশড। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলি, একদম ভেরি প্র্যাকটিক্যাল এক্সাম্পল। সিঙ্গারের বোর্ডে ঢুকলাম আমি অ্যাজ হেড অফ অডিট কমিটি। সো আমি যখন বোর্ডে ঢুকলাম, আমাদের ডিফলকেশন, মানে আমাদের স্টোর তো প্রায় 300-র উপরে স্টোর আছে আপনার। সো 300-র উপরে স্টোর আছে এবং ডিফলকেশন ওয়াজ ভেরি ভেরি হাই। মানে প্রত্যেক কোয়ার্টারে 10টা 12টা 14টা আমাদের কেস থাকতো, যেখানে সে আপনার মাল বিক্রি করেছে, অ্যাকাউন্ট ফর করেনি, পরে গিয়ে অডিটে গিয়ে ধরা হয়েছে, বা ইনস্টলমেন্ট আমরা টাকা কালেক্ট করে থাকি, ইনস্টলমেন্ট সে টাকা কালেক্ট করেছে, ক্যাশ টাকা কালেক্ট করেছে, আলটিমেটলি গিয়ে সেই সিস্টেম এন্ট্রি করেনি। ভেরি ভেরি কমন স্টক লস বা অনেক ঘন ঘন ঘটছিল। পরে আমি একটু রিভিউ করলাম যে কি ঘটনাটা কোথায়। সো I started digging into the issues and I found very interesting thing. আমি দেখলাম যে বাই এন্ড লার্জ অডিট ডিপার্টমেন্টে গিয়ে টাইম টু টাইম তারা কোনো একটা স্টোরে গিয়ে তারা কোয়ার্টারলি বা 2 মাস বা
1.5 মাস 2 মাস পর পর তারা গিয়ে এই চেকিংটা তারা করতো, এবং তারপরে চেকিং করার পরে অনেক ক্ষেত্রে এই ডিসক্রিপেন্সি গুলো তারা পেত আর কি। তখন আমি বুঝতে পারলাম জিনিসটা হচ্ছে যে যদি ম্যানেজমেন্ট রিভিউটা ফ্রিকোয়েন্টলি এবং রেগুলারলি না হয়, শুধুমাত্র অডিট দিয়ে কখনোই হবে না কিন্তু অফিস। বিকজ 1.5 মাস 2 মাস পর পর যখন যাচ্ছে, যারা ওখানে চাকরি করছে, যাদের অসৎ উদ্দেশ্য থাকবে, তারা তো জানে যে 1.5 মাস 2 মাস পরে কিন্তু আপনার আলটিমেটলি আমি আপাতত টাকাটা পরে দিয়ে দেবো, আপাতত টাকাটা ইউজ করে পরে টাকাটা দিয়ে দেবো। বিকজ 1.5 মাস পর অডিট আসবে, এর আগে তো আসবে না তখন। সো এই কারণে এই ফ্রিকোয়েন্সি অফ ম্যানেজমেন্ট রিভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আপনাকে এস্টাবলিশ করতে হবে যে ঠিক আছে ম্যানেজমেন্ট আমার প্রতি 10 দিন 15 দিন পরে টেরিটরি লেভেল থেকে যাবে বা আপনার অন্য লেভেল থেকে যাবে। পরে আমি যেটা করলাম, আমি বললাম নো, অডিট তো আছেই, বাট এছাড়া ডিস্ট্রিক্ট লেভেল থেকে হেড অফিস লেভেল থেকে টাইম টু টাইম তাদেরকে অ্যাটলিস্ট এনশিওর করতে হবে যে প্রতি 2 সপ্তাহ যেন কোনো একজন লোক গিয়ে ওখানে এই কাজটা করে, অডিট তো করবেই কি হবে। এইটা করার পরে এখন লাস্ট 1 ইয়ারের মধ্যে হয় কোনো ডিফলকেশন নেই বা বড় জোর একটা ডিফলকেশন হচ্ছে। So it's a very very critical activity, এই ম্যানেজমেন্ট রিভিউটা ভেরি ক্রিটিক্যাল, আমাদের সবারই মনে রাখতে হবে। স্পেশালি যেসব কোম্পানিগুলো আছে যাদের কিন্তু রিমোট লোকেশনে অনেক লোকেশন আছে, এইসব লোকেশনে কিন্তু আপনার এই ম্যানেজমেন্ট রিভিউ লাগবে। একটা রিভিউ ভেরি ইম্পর্টেন্ট রিভিউ হচ্ছে যে স্টক চেক। এই স্টক চেকটা আসলে যে কত ইম্পর্টেন্ট আমরা অনেক সময় বুঝি না কিন্তু। স্টক চেকটা ফ্যাক্টরি এবং লোকেশনে আমাকে রেগুলারলি করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এখানে ডিফলকেশন এবং মিস্টেক হওয়ার অনেক সম্ভাবনা থাকে। 4 নম্বর হচ্ছে নিউ এরিয়া অফ রিস্ক উইথ নো পলিসি আর প্রসিডিউর টু ডিল উইথ দ্য ম্যাটার। নতুন একটা এরিয়াতে আমি যাচ্ছি, একটা কোনো পলিসি নেই, কোনো প্রসিডিউর নেই, আপনি ধরে নিতে পারেন যে এখানে কিন্তু আপনার রিস্কটা অনেক হাই, এটা ঘন ঘন এখানে কিছু একটা ঘটনা ঘটবে। 5 নম্বর হচ্ছে প্রবাবিলিটি আনসার্টেন, যে হতে পারে বাট আমি জানি না এটা এটা প্রতি 1 বছর হবে নাকি 2 বছর হবে নাকি 1 বছর 2 বার হবে। এইসব ক্ষেত্রে অলসো কিন্তু আমি বলবো যে রিস্ক ইজ ভেরি হাই ইন টার্মস অফ প্রবাবিলিটি। And last but not the least, complex requires specialized skills to mitigate. Practical example নিয়ে কথা বলে যাবো। ধরেন আমাদের ফ্যাক্টরিতে একটা ক্রেন আছে, একটা ক্রেন জানেন আপনারা সবাই, যে মাল লোড আনলোড করে ক্রেন দিয়ে, স্পেশালি আনলোডিং করে আপনার মাল। আপনার কোনো একটা জাহাজে মাল আসলো, জাহাজ থেকে আপনি ক্রেন দিয়ে এটাকে আনলোড করছেন। তো আগে যে ক্রেন যেগুলো ছিল এগুলো ছিল আপনার ইলেকট্রোমেকানিক্যাল, বাট এখন যে কোনো ক্রেন আসছে এগুলো সব হচ্ছে আপনার ইলেকট্রনিক, সেন্সর কন্ট্রোল, পিএলসি কন্ট্রোল রাখে। এখন ধরেন যারা আপনার আগে ক্রেন অপারেটর ছিল, যারা ইলেকট্রোমেকানিক্যাল কাজ করতো, তাদের কিন্তু ওই এডুকেশন লেভেলটা লাগতো না। কারণ এখন যেটা সফিস্টিকেটেড মেশিন, যে পিএলসি কন্ট্রোল আর কি আপনার, রাইট, সেন্সর কন্ট্রোল, এখানে কিন্তু তার স্কিল লেভেলটা ডিফারেন্ট টোটালি। আপনি ধরে নিতে পারেন একদম নির্ঘাত, যদি আপনি আগের ক্রেন অপারেটরকে এটাতে ইউজ করেন, একদম ফর শিওর আপনার ব্রেকডাউন অনেক 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 বেশি হবে। রিস্ক ইজ ভেরি হাই, রিস্ক ইজ ভেরি ভেরি হাই। এবং এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, আমাদের মাথায় অলওয়েজ রাখতে হবে যে যদি কোনো কমপ্লেক্স কাজ থাকে যেখানে স্পেশালাইজ স্কিল লাগবে, আই মাস্ট মেক শিওর দ্যাট ওরকম লোক আমার হাতে আছে, আদারওয়াইজ কিন্তু আপনার ইজ এন এরিয়া অফ রিস্ক ফর ইউ, ভেরি বিগ রিস্ক এরিয়া। সো দিস ইজ 3 এবং 2 এবং 1 ডিপেন্ডিং আপন আপনার বাকিগুলো পড়লে আপনারা বুঝে ফেলবেন একটা জিনিস। এছাড়া ইম্প্যাক্ট, এখন সেকেন্ড পার্টটাতে আমরা আসি আর কি, ইম্প্যাক্ট যে 3 কোনটাতে হবে আর কি আপনার। The first one is the impact is catastrophic or major impact. So সাধারণত অ্যাক্টস অফ গড যেটা আমরা বলে থাকি, এইগুলো ইম্প্যাক্টটা মেজর হয়ে থাকে। ফায়ার যদি হয়, টাইফুন যদি হয়, আর্থকুয়েক যদি হয়ে থাকে আপনার, ফ্লাডিং যদি হয়ে থাকে আপনার, এগুলো কিন্তু আপনার ইম্প্যাক্ট ইজ মেজর। এছাড়া আরো কোনো কোনো ক্ষেত্রে আমাদের ইম্প্যাক্টটা অনেক মেজর হতে পারে। ফর এক্সাম্পল, আমাদের
যেটা আমরা একটু আগে আলাপ করলাম ইন টার্মস অফ পোর্টাস 5 ফোর্সেস মডেল, এখানে কিন্তু আপনার সামটাইমস দ্য ইম্প্যাক্ট ক্যান বি ভেরি ভেরি হাই ডিপেন্ডিং আপন কোনটা আপনার এরিয়া অফ রিস্ক, রাইট? ইম্প্যাক্ট উইল বি মেজর। এছাড়া আপনার যেগুলো ইকোনমিক রিস্ক সাধারণত মেজর হয়ে থাকে। লাইক ইকোনমিক রিস্ক মধ্যে কয়েকটা ইকোনমিক রিস্ক আমরা দেখে থাকি। একটা হচ্ছে আপনার the economy itself. আজকের as we speak today, ইকোনমিটা অনেক স্লো ডাউন করেছে বাংলাদেশের। যখনই ইকোনমি স্লো ডাউন করে, the first hit is in terms of sales. Revenue decline করে কিন্তু the impact is major, catastrophic. So economy is a big one, number one. Number two, fiscal policies, tax, VAT, custom duty, major impact হয়ে থাকে। নাম্বার থ্রি হচ্ছে আপনার মনিটারি পলিসিস। আজকে যে ইন্টারেস্ট রেটস বেড়ে গেছে বিকজ অফ কন্ট্রাকশন ইন মনিটারি পলিসি, ইনফ্লেশন বেড়ে গেছে, তারা মনে করে যে ইন্টারেস্ট রেট বাড়ালে ইনফ্লেশনটা কমবে। সো দিজ আর অল ক্যাটাস্ট্রফিক মেজর ইম্প্যাক্টস। তারপরে আপনি ধরেন কোন একটা ফ্যাক্টরিতে আপনার দুর্ঘটনা ঘটলো, এটা কিন্তু আপনার মেজর ইম্প্যাক্ট হতে পারে ইন টার্মস অফ এর ইমেজ। আপনি একটা মাল সাপ্লাই করেছেন যেটা কিন্তু একটা বিশাল একটা আলোড়ন হয়ে গেছে মার্কেটে আর কি, ক্যাটাস্ট্রফিক। নাম্বার টু হচ্ছে যে পোটেনশিয়াল লস ইন এক্সেস অফ পার্সেন্টেজ অফ রেভিনিউ। সো যদি এই লসটা হয় 15% বা 20% অফ রেভিনিউ, 10% বেশি যদি হয়, আমি ধরে নিতে পারি যে ইম্প্যাক্টটা হাই আর কি। 3 নম্বর ভেরি ইম্পর্টেন্ট, যেটা নিয়ে বারবার আমরা আলাপ করছি, সিরিয়াস রেগুলেটরি ইমপ্লিকেশনস, রিভোকেশন অফ লাইসেন্স, রাইট? সো আমি এনভায়রনমেন্টাল কোনো ভায়োলেশন করলাম, বা আমি অন্য কোনো একটা ফায়ার লাইসেন্স ভায়োলেট করলাম, ফ্যাক্টরি লাইসেন্স ভায়োলেট করলাম, তারা কিন্তু আমার লাইসেন্সটাকে রিভোক করতে পারে। তারা আমি বিজনেসটা আমার বন্ধ হয়ে যেতে পারে, আপনার বিল ব্লক করতে পারে। আপনি যদি ট্যাক্স ব্যাট অ্যাভয়েড করেন, কাস্টম ডিউটিতে যদি আপনি মিসডিক্লারেশন করেন, আপনার বিল ব্লক করতে পারে আপনি। আচ্ছা, 4 নম্বর হচ্ছে পোটেনশিয়াল অ্যাকচুয়াল মেজর ড্যামেজ টু রেপুটেশন, যেটা আমি একটু আগে বললাম দ্যাট এই ড্যামেজ টু রেপুটেশন অনেক ক্ষেত্রে হতে পারে। একটা হতে পারে যে আপনি যেভাবে ডিল করেছেন উইথ ইউর এমপ্লয়িজ, এটা একটা হতে পারে যে কয়েকটা এমপ্লয়ি গিয়ে পরে আপনার এগেইনস্টে কেস করেছে, এটা আপনার জন্য বিশাল একটা রেপুটেশনাল লস। নাম্বার টু হচ্ছে একটা ফ্যাক্টরিতে অ্যাক্সিডেন্ট ঘটেছে, এটা রেপুটেশনাল লস। নাম্বার থ্রি হচ্ছে আপনি পোর কোয়ালিটি মাল দিয়েছেন, এটা রেপুটেশনাল লস। নাম্বার ফোর হচ্ছে আপনি কমিউনিটির সাথে ঠিকভাবে ব্যবহার করেননি, ইট কুড বি পিওর রেপুটেশনাল লস as well. And last but not the least, major corporate governance failure, যেটা আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি in many fronts, especially in the banking sector। আজকে যে ধস নেমে গেছে, মেজর কারণ হচ্ছে এটাই, কিন্তু আপনার কর্পোরেট গভর্নেন্স ফেলিয়ারের জন্য আজকে বাংলাদেশে ধস নেমে গেছে। সো দিজ আর অল থ্রি, এবং ডিপেন্ডিং অন 2 and 1 এটা স্কেলটা একটু কমে আসবে আর কি। লাইক ওখানে মেজর ইম্প্যাক্ট ছিল, এটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট, আর লাস্ট হচ্ছে যে আপনার কম ইম্প্যাক্ট আর কি, এইভাবে আর কি। সো এনি কোয়েশ্চেন্স অন দিস পার্ট? No, sir. Okay. Now, the next very important part is what we call risk profiling. So একটু আগে আমরা বললাম that probability impact, high probability, high impact, low probability, high impact, high probability, low impact, etc. etc. প্রত্যেকটা রিস্ক আমি ক্যাটেগরাইজ করলাম, যতগুলো রিস্ক আমি আইডেন্টিফাই করলাম, প্রত্যেকটা রিস্ক আমি ক্যাটেগরাইজ করলাম। করে আমি যেটা করব, যে এই যে 4টা কোয়াড্রেন্ট যেটা দেখতে পাচ্ছেন আপনারা, একদিকে প্রবাবিলিটি, একদিকে হচ্ছে ইম্প্যাক্ট। সো প্রবাবিলিটি লো হাই, ইম্প্যাক্ট লো হাই, ঠিক আছে? তো আমি কি করব, যে ওই রিস্কটাকে ক্যাটেগরাইজ করব। ফর এক্সাম্পল, এখানে আমি লিখেছি যে লস অফ সাপ্লায়ার্স। সো এইটা সম্ভাবনাটা কম, কারণ সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে সাপ্লায়ার অনেক থাকে, কিন্তু আপনার সেই তুলনায় আপনার ডিমান্ডটা কম থাকে। সো লস অফ সাপ্লায়ার প্রবাবিলিটিটা লো, কম সাপ্লায়ার আপনি ইউজ করি। অ্যাট দ্য সেম টাইম যদি সাপ্লাই যদি চলে যায়, প্রায় ক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যা হয় না, কারণ আমাদের হাতে অনেকগুলো সাপ্লায়ার থাকে। নাও
দ্য সেকেন্ড এক্সাম্পল ইজ লস অফ লোয়ার লেভেল স্টাফ, যেটা বলেছিলাম যে যারা ডেইলি লেবার কাজ করে, যারা আপনার এন্ট্রি লেভেলের কাজ করে, যারা সেলস এ কাজ করে, যারা টেকনিক্যাল সাপোর্টে কাজ করে, এদের টার্নওভারটা অনেক হাই থাকে। সো দ্য প্রবাবিলিটি ইজ ভেরি হাই আর কি, বাট ইম্প্যাক্ট ইজ লো। চলে গেলে আমি একটা লোক ইজিলি দিতে পারি। এখন আমরা ডান থেকে আসি যে প্রবাবিলিটি লো বাট ইম্প্যাক্ট ইজ হাই। একটা হচ্ছে আপনার লস অফ সিনিয়র অর স্পেশালাইজ স্টাফ, যে টপ লেভেলের আপনার সিএ চলে গেল, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার চলে গেল, বা যে রিসার্চ করে থাকে একটা চলে গেল লোক আর কি আপনার। ইন দ্যাট কেস দ্য ইম্প্যাক্ট উড বি ভেরি বিগ ফর ইউ, রাইট? সো এটা একটা পয়েন্ট। অথবা যেটা বলেছিলাম দ্যাট লস অ্যারাইজিং আউট অফ অ্যাক্টস অফ গড, ফর এক্সাম্পল ফায়ার প্রবলিটি লো কিন্তু ইম্প্যাক্ট ইজ ভেরি হাই, ফ্লাড প্রবলিটি লো, ইম্প্যাক্ট ইজ ভেরি হাই। তারপরে আপনার এরকম আপনার হারিকেন, টাইফুন, আর্থকুয়েক প্রবলিটি লো বাট ইম্প্যাক্ট ইজ হাই। লাস্ট হচ্ছে হাই ইম্প্যাক্ট অ্যান্ড হাই প্রবাবিলিটি। সো একটা হচ্ছে যে আপনার লস অফ কি কাস্টমার, যেটা একটু আগে বলেছিলাম আপনাদেরকে, যে একটা বড় কাস্টমার চলে গেল আপনার। এটা কিন্তু ঘন ঘন হয় কিন্তু, কারণ আপনার কম্পিটিশন সবসময় বসে থাকবে যে আপনার বড় কাস্টমারকে টার্ন মারার জন্য, এবং টার্ন মারলে কিন্তু আমার ইম্প্যাক্টটা অনেক বেশি পাওয়া যায়। নাম্বার টু হচ্ছে যে আপনার মার্কেট শেয়ার লুজ করলাম আমি, মার্কেট শেয়ার লুজ করলাম। সো মার্কেট শেয়ার লুজ করা এটা কিন্তু প্রায় সময় হয়ে থাকে আমাদের, এবং ইম্প্যাক্টটা অনেক বেশি কিন্তু আপনার। তারপর আরেকটা হচ্ছে যে ফেলিয়ার অফ কম্পিউটার সিস্টেম, যেটা আজকাল জামানাতে এটা প্রায় ঘটছে এবং ঘটলে কিন্তু ইম্প্যাক্টটা আমাদের জন্য অনেক বেশি আর কি আপনার। ইজ ইট ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা রিস্ক আমরা যে আইডেন্টিফাই করব, এই রিস্ক প্রোফাইলিংটা আমরা করব। ওকে গাইস? Yes, sir. ওকে, নাও উই কাম টু দ্য নেক্সট স্টেপ। ঠিক আছে বাবা, আমি তো রিস্ক প্রোফাইলিং করলাম, লো লো, লো মিডিয়াম, লো হাই, হাই লো, হাই হাই প্রোফাইলিং করলাম। করার পরে কি ভাই সুন্দর একটা রেজিস্টার করে রেখে দেবো? দ্য আইডিয়া আলটিমেটলি ইজ দ্যাট আমি যে রিস্ক গুলোকে আইডেন্টিফাই করলাম, what will be my risk response? What will be my strategy to deal with the risk? And that brings us to the next very important discussion, যেটাকে আমরা বলে থাকি risk response. Okay? Risk response. So আমরা একটু আগে যেটা আমরা ডিসকাস করেছিলাম চারটা এরিয়াতে, লো লো, লো হাই, হাই লো, লো হাই, এর হাই হাই, যেটা করেছিলাম, এখন আমরা ডিসকাস করব যে what are the strategies to deal with such sort of risks আর কি আপনি। সো টারা যেটা বলে থাকি ইন শর্ট, ট্রান্সফার, শেয়ার, অ্যাভয়েডেন্স, risk reduction and accept. I can follow any of these strategies. So I can try to transfer my risk, or I can try to share my risk. I can avoid risks also, right? কখন অ্যাভয়েড করবো সেটা আমি ডিসকাস করবো। তারপরে I can try to reduce the risk, or I can accept the risk also. যে ঠিক আছে বাবা, হলো সমস্যা নেই আমার জন্য। So let's now understand যে কোন স্ট্র্যাটেজি কোথায় আমরা ফলো করব। The first one is low probability, low impact. Okay? So এটা কোন রিস্ক? আমরা একটু আগে বলেছিলাম যে লস অফ সাপ্লাইজ, বলেছিলাম যে লো প্রবাবিলিটি, লো ইম্প্যাক্ট, রাইট? সো এটা যদি হয়ে থাকে আমার জন্য তো রিস্কটা খুব একটা সিগনিফিকেন্ট না। সো এই ক্ষেত্রে যদি ঘটে আমার জন্য সমস্যা নেই, বিকজ আলটিমেটলি এটা ঘটলে আমার কোনো সমস্যা নেই, বাট আমাকে একটু রিভিউ রাখতে হবে। অনেক সময় কিন্তু এটা কিন্তু পরিবর্তন হতে পারে। কিরকম পরিবর্তন হতে পারে? যে যদি দেখি যে না, একটা পর্যায়ে গিয়ে আমাদের কিছু ভালো সাপ্লায়ার ছিল, সাপ্লায়ার তো আমরা অলওয়েজ রেটিং করি, তাই না? সাপ্লায়ার পারফরমেন্সের রেটিং করি। তো দেখলাম যে কিছু কিছু ভালো সাপ্লায়ার যাদের রেটিংটা আমি অনেক ভালো করেছিলাম, তাদের পারফরমেন্স রেটিংটা,
তারা চলে যাচ্ছে রাইট, তারা চলে যাচ্ছে। যদি ওই সিচুয়েশন হয়, তো যদি দেখি যে না আমার সাপ্লায়ার তো অনেকগুলো আছে, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কয়েকটা ভালো সাপ্লায়ার আছে, এই ভালো সাপ্লায়াররা চলে যাচ্ছে, তখন কিন্তু আমার জন্য একটু সমস্যা হতে পারে ইন টার্মস অফ ইম্প্যাক্ট, রাইট? যে এটা যদি ভালো সাপ্লাই চলে যায়, আমার কিন্তু আলটিমেটলি গিয়ে কস্ট বেড়ে যেতে পারে বা কোয়ালিটি ইস্যু হয়ে যেতে পারে আপনার। তখন কিন্তু আমাকে রিভিউ করতে হবে যে আচ্ছা এই যে ভালো সাপ্লাই গুলো চলে যাচ্ছে, কেন তারা যাচ্ছে, ওয়াই? ইজ ইট বিকজ দ্যাট আমি পেমেন্টটা টাইমলি করছি না? ইজ ইট বিকজ দ্যাট আমাদের লোকজন যারা আছে তারা কিন্তু তাদের সাথে ভালো করে বিহেভ করে না, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো আমাকে একটু অ্যাসেস করতে হবে। আচ্ছা, এছাড়া আরো অনেক রকমের রিস্ক অর্গানাইজেশনে থাকতে পারে, যেগুলো রিস্কটা হচ্ছে লো, probability is low এবং impact is also low. ওকে, সো কিরকম বলেন তো আপনাদের? রিপোর্টিং এ কোন রিস্ক এরকম দেখেন আপনারা? স্যার ইনফরমেশন এরর থাকতে পারে, সরি, ইনফরমেশনে ভুল থাকতে পারে স্যার। ইনফরমেশন ভুল থাকতে পারে। লাইক ফর এক্সাম্পল আমি যখন এন্ট্রি করছি আর কি, আপনার এন্ট্রি করার সময় ভুল হতে পারে না আমার, যে ধরেন ফর এক্সাম্পল আমার ইয়েস স্যার। রেভিনিউ কি ক্যাপিটাল করে দিলাম, ক্যাপিটালকে রেভিনিউ করে দিলাম, রাইট? এটা সবসময় হয় না, বাট হলেও খুব একটা আমার সমস্যা হয় না, বিকজ ইন মোস্ট কেসেস দিস আর নট মেটেরিয়াল, রাইট? সো আলটিমেটলি এটাও কিন্তু লো, বাট আমাকে রিভিউ রাখতে হবে এটা, ঠিক আছে না? ওকে, তারপরে আলাদা এক্সাম্পল আই গিভ ইউ, সেটা হচ্ছে যে ট্রাভেলিং ট্রাভেলিং এর বিলস, যারা সেলসম্যান যারা থাকে আর কি, আপনার ট্রাভেলিং বিলে কি কোনো রিস্ক আপনারা দেখেন? মাঝে মধ্যে তারা একটু সামান্য ফলস বিলিং করতে পারে, মাঝে মধ্যে, স্যার নট অল, বাট কেউ কোনো কোনো ক্ষেত্রে তারা ফলস বিলিং করতে পারে, যে সে রিক্সাতে ট্রাভেল না করে সে গেছে কি যে সে সে আপনার বাসে গেছে আর কি, যেটাতে কম সেটাতে গেছে, কিন্তু বিল করেছে হাই 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 ইয়েতে সে বিল করেছে আর কি, রাইট? তারপরে ইন সাম এক্সট্রিম কেসেস তারা হোটেল থেকে একটা বিল নিয়ে তার নিজেরা বিল বানিয়ে ফেলে, হোটেলের বিল আর কি। এইগুলো মাঝে মধ্যে ঘটে, বাট এগুলো যখন ঘটে, এগুলো অ্যামাউন্টটা এত ছোট যে আলটিমেটলি কি আমার ইম্প্যাক্টটা অনেক কম, কিন্তু আপনি, বাট আমাকে রিভিউ রাখতে হবে, বিকজ আলটিমেটলি ইট ক্যান এসকেলেট আর কি। আচ্ছা, নাও উই কাম টু দ্য সেকেন্ড পার্ট, প্রবাবিলিটি হাই বাট ইম্প্যাক্ট ইজ লো, যেটা আমরা বলেছিলাম দ্যাট ডেইলি লেবার, আনস্কিল লেবার যারা আছে তাদেরটা আর কি, রাইট? এটা একটা হতে পারে। অর there could be other also আপনার instances যেখানে কিন্তু আমার probability high হতে পারে, but the impact is low আর কি আপনার। সো কিরকম? সো একটা আমরা বলে থাকি সেলফ ইন্স্যুরেন্স। Do you know this term self insurance? What is self insurance? নো স্যার। Okay, so let me give you a practical example, একেবারে very practical example I'm giving you. So এটা আমি বহু বছর আগে করেছিলাম আর কি, when I was in British American Tobacco. সো আমাদের ট্রাক, আমরা তো মালটা পাঠাতাম ফ্রম, সিগারেটটা পাঠাতাম আর কি ফ্যাক্টরি থেকে, আমরা টু দ্য ডিস্ট্রিবিউশন হাউসেস, ডিস্ট্রিবিউটর থেকে আমরা ট্রাকে মালটা পাঠাতাম আর কি। সো ট্রাক যখন পথে যেত আর কি, প্রায় সময় অ্যাক্সিডেন্ট হতো আর কি, আপনার ট্রাকের স্বাভাবিক অ্যাক্সিডেন্ট হওয়াটা আর কি আপনার। বাট অ্যাক্সিডেন্ট হলেও একটা ট্রাক লোড যদি অ্যাক্সিডেন্ট করে, অ্যামাউন্টটা অত বেশি না আর কি আপনার, কম্পেয়ার টু মাই টোটাল টার্নওভার, অ্যামাউন্টটা অত বেশি না আর কি আপনার। সো প্রায় ঘটনা ঘটে, বাট ইম্প্যাক্ট ইজ লো আর কি আপনার। এই সিচুয়েশনে আমরা চিন্তা করবো, ওকে ফাইন, লেটস ডু ওয়ান থিং, ইন্স্যুরেন্স যে করছি আমি, ইন্স্যুরেন্স করলে তো আমাকে তো ভালো একটা প্রিমিয়াম দিতে হয় না? দিতে হয় তো। তো আমি হিসাব করে দেখলাম যে প্রিমিয়ামটা আমি দিলাম 1 বছরে আপনার, ধরেন আমি 1 বছরের প্রিমিয়াম দিচ্ছি 1000 টাকা, হ্যাঁ 1000 টাকা। এখন
প্রত্যেকটা লস যখন হয় ট্রাক লোড 50 টাকা আমার লস হয়, কারণ কিছু সিগারেট আমি রিকভার করতে পারি, সো হিসেবে লসটা 50 টাকা হচ্ছে আর কি। অর্থাৎ আমার 20টা অকারেন্স হতে হবে এক বছরে ফর দি প্রিমিয়াম টু জাস্টিফাই। এর নিচে হলে কিন্তু প্রিমিয়ামটা আমার জন্য কস্ট বেশি। তো আমি যেটা ডিসাইড করলাম, ঠিক আছে ফাইন, একটা কাজ করি, আমরা সেলফ ইন্স্যুরেন্স করবো, অর্থাৎ আমি বাইরের কোনো ইন্স্যুরেন্স করব না, রাইট? আমি করব কি, যে আমার একটা হিসাব আছে ইন দ্য পাস্ট, যে আমার বছরে কয়টা ট্রাক লোডের অ্যাক্সিডেন্ট হয়, 10টা হয় লেটস সে। তো 10টা যদি হয়ে থাকে, প্রতিটাতে 50 টাকা করে হলে 500 টাকা আমার টোটাল লস বছরে হয়। তাহলে আমি যেটা করবো, যে প্রতি মাসে 500/12 প্রভিশন করবো, রাইট? বছরের শেষে গিয়ে যদি কম বেশি হয়, ওটাকে আমি পিএনআর অ্যাডজাস্ট করে করবো। এটাকে আমরা বলে থাকি সেলফ ইন্স্যুরেন্স। ইজ ইট ক্লিয়ার নাও এভরিবডি? Yes, sir. ওকে, এরপরে আমরা আসি probability is low but impact is high। ওই যে আমরা বলেছিলাম যে ধরেন ফায়ার, রাইট? ফায়ার ইজ ওয়ান এক্সাম্পল। এরকম অনেকগুলো এক্সাম্পল আমরা আসছি আর কি। ইন্স্যুরেন্সে একটা ইন্স্যুরেন্স ইজ ওয়ান ভেরি গুড এক্সাম্পল, যেখানে কিন্তু আপনার প্রবলিটিটা কম বাট ইম্প্যাক্ট হাই। ফর এক্সাম্পল, আপনার ফায়ার ইন্স্যুরেন্স বলেন, বা মেরিন ইন্স্যুরেন্স বলেন, বা আপনার প্রোডাক্ট লাইবিলিটি ইন্স্যুরেন্স বলেন, বা ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক ইন্স্যুরেন্স বলেন, হ্যাঁ, থার্ড পার্টি লাইবিলিটি বলেন, সবগুলোতে কিন্তু আপনার প্রবলিটি কম বাট ইম্প্যাক্ট ইজ হাই। সো ইন্স্যুরেন্স ইজ ওয়ান এক্সাম্পল। নাম্বার 2 হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং, তো আজকাল কিন্তু আউটসোর্সিংটা খুবই কমন হয়ে গেছে। কিরকম বলেন একটু আপনারা, আউটসোর্সিংটা কিভাবে হয়? স্যার, যেমন প্রতিষ্ঠানের একটা অ্যাকাউন্টসের কাজটা কোনো বিপিও ফার্মকে দিয়ে দিল, ওকে, কোনো এটা একটা সার্ভিস। গেল, এটা একটা গেল, বা পেরোলটা আউটসোর্স করে দিল, এটা একটা গেল। Yes, sir. এছাড়া কিরকম আউটসোর্সিং বলেন? আজকাল খুবই কমন হচ্ছে ম্যানুফ্যাকচারিং আউটসোর্সিং, তাই না? Yes, sir. ভেরি 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 কমন। মাল্টিন্যাশনাল গুলো তো একেবারে বাইবেল তাদের জন্য, একেবারে বাইবেল বলতে পারেন। ওরা ম্যাক্সিমাম কেস আউটসোর্সিং তারা ম্যানুফ্যাকচারিং করে থাকে। আজকাল লোকালরাও করে কিন্তু আপনার, রাইট? ফর এক্সাম্পল, আজকে পেপারে পড়ছিলাম যে কাজী ফার্ম, তারা কিন্তু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং, কন্ট্রাক্ট ইয়ে করে আপনার, ফার্মিং করে। কন্ট্রাক্ট ফার্ম মানে কি, এটা এই জিনিসটা কিন্তু আমি যখন বিএটিতে ছিলাম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে, আমরাও কিন্তু কন্ট্রাক্ট ফার্মিং করতাম। কিরকম কন্ট্রাক্ট ফার্মিং? আমরা যে তামাকটা কিনতাম, সো আমরা যেটা করতাম, যে চাষা যাদের কাছ থেকে তামাক কিনবো, তাদেরকে আমরা আইডেন্টিফাই করতাম যে এই এই চাষা থেকে আমরা তামাকটা কিনবো। এরপর আমরা যেটা করতাম, যে ওদেরকে যে তামাক করার জন্য যে সিডটা লাগবে, ওই সিডটা তাদের দিতাম, ওদেরকে কিছু অ্যাডভান্স টাকা আমরা দিতাম, কারণ ওইটা মেনটেনেন্স করার জন্য। এরপরে যখন তারা প্লান্টেশন করতো, রক্ষণাবেক্ষণ করতো, আমাদের ফোর্স গিয়ে তারা এটাকে চেক করতো, টু মেক শিওর দ্যাট কোয়ালিটি যেন থাকে এবং কোনো ডিজিজ যেন না হয়, রাইট? সো এরপর প্রোডাকশনটা যখন হয়, তখন আমরা ওইটা মালটা তার কাছ থেকে কিনে ফেলতাম। প্রাইসটা আগে থেকে একটা ঠিক করে রাখতাম, প্রাইসটা ওই প্রাইসে তার কাছ থেকে কিনে ফেলতাম। এই মডেলটা কিন্তু এখন সব জায়গায় চালু, সব জায়গায়, ম্যানুফ্যাকচারিং থেকে নিয়ে এগ্রিকালচার থেকে নিয়ে সব জায়গায় কিন্তু আউটসোর্সিংটা খুবই কমন হয়ে গেছে, রাইট? তারপর তো আইটি আউটসোর্সিং তো আছেই তো আপনার, তো রাইট, আইটি আউটসোর্সিং তো এখন খুবই কমন, উই অল নো। এরপরে হচ্ছে আপনার ডাইভার্সিফিকেশন ইজ অ্যানাদার এক্সাম্পল। সো আমার ডাইভার্সিফিকেশন আমি তো সবসময় করি না, কিন্তু যেই মুহূর্তে ডাইভার্সিফিকেশন করি, the risk is very high, impact will be very high, because ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে যে আমি নতুন প্রোডাক্টে যাচ্ছি বা নতুন মার্কেটে যাচ্ছি, রাইট? তখন কিন্তু রিস্কটা অনেক 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 বেড়ে যায় কিন্তু আপনার। সো এটা সবসময় করছি না, যখনই করছি ইম্প্যাক্ট উইল বি ভেরি হাই। সো আরেকটা বলি থাকে পুলিং। পুলিং মানে হচ্ছে যে, কয়েকটা এক্সাম্পল আমি আপনাকে পুলিং এ দেবো। একটা এক্সাম্পল হচ্ছে যে, আমি এসএপি সিস্টেম, এসএপি তো আমরা সবাই জানি যে খুবই এক্সপেন্সিভ, ভেরি ভেরি এক্সপেন্সিভ। সো আমরা ইনস্টেড অফ বাইং এসএপি আউটরাইট, আমরা কয়েকজন মিলে একটা সার্ভার হোস্ট করলাম। আজকাল তো ক্লাউডেও করতে পারি, কোনো সমস্যা নেই, করে আমরা 4-5 জন এটাকে আমরা ইউজ করলাম। এটাকে বলে থাকি পুলিং। সো এটা অলসো সবসময় হয় না, বাট অনেকে এই জিনিসটা করে। এবং বাট পুলিং এর
impact is very, very high because আপনার যদি সিস্টেমটা যদি আপনার সমস্যা করে, in that case the impact is very, very high at that. So পুলিংটা অনেক ক্ষেত্রে করা যায়, সার্ভিসেস ক্ষেত্রে পুলিং করা যায়, in terms of also imports as well also. So let me give an example of pooling in imports. Let's say আমরা 5 জন ম্যানুফ্যাকচারার আছি, আমরা একটা র মেটেরিয়াল ইম্পোর্ট করি। এখন সাপ্লায়ার একজন আছে যারা সবাইকে সাপ্লাই করে। সো দে ক্যান বি এ পুলিং অ্যারেঞ্জমেন্ট, যে ঠিক আছে একটা জাহাজের ক্যাপাসিটি হচ্ছে 50,000 টন, সুপারম্যাক্স হলে 60,000 টন, 70,000 টন সুপারম্যাক্স হয় আর কি, বড় বড় জাহাজ যেগুলি বলি আমি। সো 50,000 টন তো আমার একসাথে লাগছে না আমার জন্য। তখন আমি কি করতে পারি, যে 4-5 জন মিলে বললাম যে ঠিক আছে ভাই, আমরা একসাথে ইম্পোর্টটা করব, করে আমরা 10,000 টন করে আমরা নিয়ে নেব। এটা হলো পুলিং বলে, ঠিক আছে না? সো দিস ইজ ভেরি কমন, এটা প্রায় সময় হয়ে থাকে পুলিংটা আর কি। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি কি করছি, যে আমি আইদার রিস্কটাকে ট্রান্সফার করে দিচ্ছি, ইন্স্যুরেন্স করলে আমি ট্রান্সফার করে দিচ্ছি, অথবা রিস্কটাকে আমি শেয়ার করছি, রাইট? রিস্কটাকে আমি শেয়ার করছি, লাইক পুলিং করলে আমি রিস্কটাকে আমি শেয়ার করছি, রাইট? সো এটা হচ্ছে one strategy for certain types of risks, especially those risks যেগুলো low probability but the impact is very high. And last but not the least, যেসব risk হচ্ছে probability is high and impact is high, right? এই ক্ষেত্রে I will try to avoid these risks. Do you all agree? Yes, sir. ওকে, সো কারণটা হচ্ছে যে একে তো এগুলো ঘন ঘন ঘটছে, নাম্বার 1, নাম্বার 2 ঘটলেও কিন্তু আমার ইম্প্যাক্টটা অনেক বেশি, রাইট? সো এখানে যেটা আমরা করতে পারি, দ্যাট উইল ট্রাই টু চুজ সেফ অ্যাসেটস, safe assets. Let's take an example of what do we mean by safe assets. Let's say আমি কিছু শেয়ার কিনছি। এখন শেয়ার কিনলে তো আমার তো রিস্ক ইজ ভেরি হাই, সো এবং প্রবাবিলিটি ইজ ভেরি হাই অফ লস অ্যাজ ওয়েল। এখন আমি যদি জাঙ্ক শেয়ার কিনি, ইন দ্যাট কেস the risk of loss is high, probability is high, and the impact is also very high. So I will try to choose safe assets, যেখানে কিন্তু আমার এই রিস্কটা কমে আসবে, রাইট? নাম্বার 2 হচ্ছে আমার যে রিস্ক ম্যানেজমেন্ট পলিসি যেটা আছে, যদি কোনো রিস্ক ওটার সাথে কনফ্লিক্ট করে তাহলে কিন্তু আমি এটাকে অ্যাভয়েড করব। কিরকম? ফর এক্সাম্পল, আমি বলছি যে আমি কোনো রিস্ক অ্যাকসেপ্ট করব না যেখানে আমাকে কোনো একটা এথিক্যাল স্ট্যান্ডার্ড কম্প্রোমাইজ করতে হবে। কিরকম? ধরেন আমি ওজন অলওয়েজ ঠিক রাখবো, কোয়ালিটি অলওয়েজ ঠিক রাখবো, আমি কম্প্রোমাইজ করব না, রাইট? অর আমি ইন টার্মস অফ হেলথ এন্ড সেফটি, আমার যেটা হেলথ এন্ড সেফটি স্ট্যান্ডার্ড আছে, স্পেশালি ফর হাই রিস্ক যেগুলো আছে আর কি, এখানে কিন্তু আমি কোনো কম্প্রোমাইজ করব না, রাইট? সো ফর এক্সাম্পল, যদি কোনো একটা লোক হাই রিস্ক এরিয়াতে কাজ করে, ওর যে স্ট্যান্ডার্ড সেটা ফলো করা উচিত, ওটা আমাকে ফলো করতে হবে, না তুমি কাজটাই করবো না। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাভয়েডেন্স, যেসব রিস্কগুলো প্রবাবিলিটিস হাই, যেসব রিস্কের ইম্প্যাক্ট ইজ হাই, এইসব ক্ষেত্রে আমরা উইল ট্রাই টু অ্যাভয়েড দিস রিস্ক। ওকে, সো আমরা একটু আগে যে ডিসকাস করলাম, ট্রান্সফার তো আমি অলরেডি ডিসকাস করেছি। অ্যাভয়েডেন্সে আমি যেটা বললাম যে
একটা হতে পারে ফর এক্সাম্পল আমি যদি সেফ অ্যাসেট যেতে পারি, যে ট্রেজারি বিল ট্রেজারি বন্ড এখন রেটটা অনেক হাই, তো আমি ওটা যদি কিনি তাহলে কর্পোরেট বন্ড কিনলে তো রিস্ক থাকে, বা ট্রেজারি বিল করলে বন্ড কিনলে রিস্কটা আরো কমে আসে আর কি আপনার। এবার আমার যদি ধরেন পলিসি থাকে ইন টার্মস অফ রিস্ক ম্যানেজমেন্ট যে আমি কোনো রিস্কি বন্ড কিনবো না, তাহলে তো আমি সেফ অ্যাসেট ইন দ্যাট কেস আমি কিনবো। অথবা যেটা আমি বলেছিলাম যে আমি জাঙ্ক শেয়ার কিনবো না, আমি শুধুমাত্র ব্লু চিপ শেয়ার কিনবো আর কি আপনার। তারপর হেলথ এন্ড সেফটি যেটা বলেছে রিস্ক ম্যানেজমেন্ট পলিসি যে কনফ্লিক্ট হলে আমি এটা অ্যাভয়েড করবো আর কি আপনার। তারপর ধরেন আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, সো আমাদের তো যারা মাল্টিন্যাশনাল কোম্পানি হয়ে থাকে তাদের ব্রাইবেরি এন্ড কারাপশন নিয়ে খুব স্ট্রিক্ট স্ট্যান্ডার্ডস থাকে আপনার, যে ব্রাইবেরি কারাপশনে আমরা জড়িত হব না। সো কোনো কোনো দেশে যদি ব্রাইবেরি কারাপশন বেশি থাকে তারা আলটিমেটলি ডিসাইড করতে পারে যে ভাই আমি এখানে অপারেশন রাখবো না। আচ্ছা, রিস্ক রিডাকশন নিয়ে একটু ডিসকাস আমরা করব, কারণ এইটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া যেখানে কিন্তু ম্যাক্সিমাম রিস্ক গুলো আমাদের পড়ে আর কি আপনার, রাইট? সো রিস্ক রিডাকশনটা পড়ছে কোথায় আপনার, যে হাই প্রবাবিলিটি বাট লো ইম্প্যাক্ট, এখানে কিন্তু রিস্ক রিডাকশন মেজার্স আমাদেরকে নিতে হবে। সো আমরা 4টা টেকনিক ফলো করে থাকি ইন টার্মস অফ রিস্ক রিডাকশন, পিসিডিডি যেটা বলে থাকি আমি, প্রিভেনশন, ডিটেকশন, ডাইরেক্টিভ এন্ড কারেক্টিভ। ওকে, সো প্রিভেনশন মানে হচ্ছে যে কয়েকটা ওয়ে আমরা রিস্ক গুলোকে প্রিভেন্ট করি, এগুলো হচ্ছে সব পার্ট অফ ইন্টারনাল কন্ট্রোল আর কি, পার্ট অফ ইন্টারনাল কন্ট্রোল। সো প্রিভেনশন মানে হচ্ছে সেগ্রিগেশন অফ ডিউটিস, আমরা আলাপ করেছি আপনার, অথরাইজেশন ম্যাট্রিক্স, ফাইন্যান্সিয়াল অথরাইজেশন, তারপরে অ্যাসেট রাইট অফ অথরাইজেশন, সিকিউরিটি অফ অ্যাসেটস আমরা আলাপ করেছি, যে ফিজিক্যাল সিকিউরিটি, লজিক্যাল সিকিউরিটি ফর আইটি সিস্টেমস। ডিটেকশনের মধ্যে আমরা আগেও আলাপ করেছি যখন ইন্টারনাল কন্ট্রোল ডিসকাস করেছিলাম, রিভিউ অফ পারফরমেন্স। রিভিউ অফ পারফরমেন্স হচ্ছে আপনার 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 ডেইলি আপনার প্রোডাকশন রিপোর্টস, ওয়েস্টেজ রিপোর্টস, মান্থলি বাজেট অ্যানালিসিস, মান্থলি স্ট্যান্ডার্ড কস্টিং অ্যানালিসিস, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এগুলো সব রিভিউ অফ পারফরমেন্স, আদার ম্যানেজমেন্ট রিপোর্টস। রিকনসিলিয়েশন মানে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন থেকে ফিজিক্যাল রিকনসিলিয়েশন দিয়ে স্টক রিকনসিলিয়েশন, সাপ্লাই রিকনসিলিয়েশন, কাস্টমার রিকনসিলিয়েশন, ফিজিক্যাল স্টক চেক, অডিট, ইন্টারনাল অডিট। ডাইরেক্টিভ মানে হচ্ছে যে আমাদের কর্পোরেট পলিসিস বা স্পেন্ডিং লিমিটস এর কিছু ডাইরেক্টিভ থাকবে, লাইক ফর এক্সাম্পল হেলথ এন্ড সেফটি ডাইরেক্টিভ থাকবে আপনার, রিক্রুটমেন্ট আপনার ডাইরেক্টিভ থাকবে যে আপনি এইভাবে রিক্রুটমেন্টটা করবেন আর কি আপনার। আপনার যেটা প্রকিউরমেন্ট গাইডলাইন্স ডাইরেক্টিভ, ওটা যে আপনার প্রকিউরমেন্ট করার সময় এটা করতে পারছি আপনার, এগুলো ডাইরেক্টিভ পলিসিস। কারেক্টিভ মানে হচ্ছে যে একটা ঘটনা ঘটে গেছে, রিস্ক রেসপন্সটা রিস্ক ইভেন্টটা ঘটে গেছে, রিস্ক ইভেন্টটা ঘটে গেছে, ঘটে যাওয়ার পরে এখন কারেক্টিভ কি নিচ্ছে। সো জার্নাল এন্ট্রিতে ভুল ধরা পড়ে, আমি জার্নাল এন্ট্রিটা কারেকশন করছি। সাইবার অ্যাটাক হয়ে গেল, রাইট? সো আমার ভাইরাস ঢুকে গেল বা র্যানসামওয়্যার অ্যাটাক হয়ে গেল, তখন আমি কি করবো, what do I do to make sure I get back on track in my system? একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ম্যানুয়াল অর সিস্টেম বেসড। আমরা অলওয়েজ চেষ্টা করব যে যখনই ইন্টারনাল কন্ট্রোল করি, আমরা ইন্টারনাল কন্ট্রোলের মধ্যে ম্যাক্সিমাম আমাদের কিন্তু সিস্টেম বেসডই করা উচিত। ম্যানুয়াল যতটুকু আপনি কম করতে পারেন তত ভালো, কারণ ম্যানুয়াল থাকলে ম্যানুয়াল ওভাররাইড হতে পারে, আপনার পাওয়ার্স ক্যান বি মিসইউজড। তো সিস্টেম যদি হয়ে থাকে তাহলে কিন্তু সিস্টেমকে বাইপাস করে আপনি কিন্তু করতে পারছেন না। সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলি আমি, ক্রেডিট কন্ট্রোল। সো ধরেন একটা সেলস অর্ডার আসলো, এখন সেলস অর্ডার যখন আসলো, আপনার যেটা ওই কাস্টমার লিমিট আছে, এই লিমিটটা এক্সিড করে গেল। লিমিট ছিল 100 টাকা, কিন্তু অর্ডার সাইজ হচ্ছে 500 টাকা। এখন আমাদের পলিসিতে বলা আছে যে যদি আপনার লিমিট 10% এক্সিড করে, তাহলে ইন দ্যাট কেস আপনার যে নিচের লেভেলে কন্ট্রোলার আছে, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, সে অ্যাপ্রুভ করতে পারে। যদি 20% এক্সিড করে, তাহলে যে আপনার তার উপর লেভেলে যিনি আছে উনি করবে। 30% এক্সিড করলে ফাইন্যান্স ডাইরেক্টর বা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার করবে। 50% এক্সিড করলে ম্যানেজিং ডাইরেক্টর করবে, রাইট? এটা হচ্ছে আমাদের নিয়ম। এখন ধরেন একটা 30% ক্রস করে গেল লিমিটটা, যেটা একটু আগে বললাম, এখন এটা অ্যাপ্রুভ করার কথা
চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের ম্যানুয়ালি। এখন সে ও করলো না, তার নিচের লেভেলের লোক করে দিয়ে এটাকে ছেড়ে দিতে পারতো পড়াটা। এটা যদি ম্যানুয়ালি হয় এসব করতে পারে, বাট সিস্টেমে যদি করতে হয় তাহলে তো সিএফও ছাড়া তো কেউ করতে পারবে না। এই কারণে আমরা যখনই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ডিজাইন করবো, স্পেশালি দ্য কন্ট্রোলস, উই শুড ট্রাই টু মেক দেম অ্যাজ মাচ পসিবল সিস্টেম বেস অ্যাজ অপোজ টু ম্যানুয়াল কন্ট্রোলস। আর অ্যাকসেপ্ট আমরা আগে ডিসকাস করলাম, অ্যাকসেপ্ট কোনটা কোনটা ডিসকাস করবো, যে যেসব রিস্ক গুলো আপনার সিগনিফিকেন্ট না আমার জন্য, লো প্রবাবিলিটি লো ইম্প্যাক্ট, রাইট, বা হাই প্রবাবিলিটি লো ইম্প্যাক্ট, হ্যাঁ, এগুলো কিন্তু আমার জন্য সমস্যা নেই, আমি এগুলো অ্যাকসেপ্ট করতে পারি। ক্লিয়ার? এটাকে আমরা বলে থাকি রিস্ক রেসপন্স। চারটা রেসপন্স, রাইট, চারটা রেসপন্স তারা: ট্রান্সফার, শেয়ার, অ্যাভয়েড, রিডিউস অ্যান্ড অ্যাকসেপ্ট। চারটা আমরা স্ট্র্যাটেজি ফলো করে থাকি। কোন ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি ফলো করে থাকি সেটা আমরা ডিসকাস করলাম এখন। এটার পরে যেটা নেক্সট স্টেপ হচ্ছে যে ঠিক আছে ভাই, আমি তো সুন্দর একটা রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করলাম, আমি রিস্ক প্রোফাইলিং করলাম, আমি রিস্ক আইডেন্টিফাই করলাম, তারপর রিস্কের সিগনিফিকেন্স দেখলাম, কোন রিস্কটার প্রবাবিলিটি বেশি, কোন রিস্কের ইম্প্যাক্ট বেশি, করার পরে রিস্ক প্রোফাইলিং করলাম। এরপরে আমি রিস্ক স্ট্র্যাটেজি ঠিক করলাম যে আমি কোনটা করব, টারার মধ্যে কোনটা করব, ট্রান্সফার করব নাকি অ্যাকসেপ্ট করব, নাকি রিডিউস করব নাকি অ্যাভয়েড করব, এটা করলাম। পুরো একটা সুন্দর প্ল্যান করলাম। বাট প্ল্যান করার পরে আমাকে এটাকে সারাক্ষণ রিভিউ করতে হবে। কারণ অনেকগুলো কারণ, একটা হচ্ছে যে রিস্কের নেচারটা অলওয়েজ চেঞ্জ হবে। যেটা আমি মনে করতাম আগে প্রবাবিলিটি কম, প্রবাবিলিটি বেড়ে যেতে পারে। যেটা আগে মনে করছে প্রবাবিলিটি ইম্প্যাক্ট কম, ইম্প্যাক্ট বেড়ে যেতে পারে, বা ইম্প্যাক্ট বেশি বলেছে ইম্প্যাক্ট কমে যেতে পারে। এটা সারাক্ষণ চেঞ্জ হবে আপনার, রাইট? সো এই কারণেই কিন্তু আমাদেরকে এই রিভিউটা আমাকে অলওয়েজ 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 করতে হবে। প্লাস আমার যে অবজেক্টিভ ছিল অফ দ্য রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান, আলটিমেটলি কি আমি এই অবজেক্টিভটা ফুলফিল করছি কি করছি না, এটা করলে আমি বুঝতে পারবো যে আমার হাউ এফেক্টিভ ইজ মাই রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান। আচ্ছা, আমরা যে একটু কথা বললাম যে আমরা হাউ ডু উই মেক শিওর দ্যাট হোয়াট আর দ্য প্রসেসেস দ্যাট উই ফলো, মেক শিওর দ্যাট আমাদের রিস্কগুলো আপনার আইডেন্টিফাই করতে পারি। সো কয়েকটা এক্সাম্পলস আমি আপনাদেরকে দিয়েছি আর কি আপনার, এবং ইটস আ ভেরি কমন এক্সাম্পলস। একটা হচ্ছে যে যখন আমরা অর্গানাইজেশনে কোনো প্রজেক্ট করি, এটা হচ্ছে রিস্ক মনিটরিং আর কি আপনার। আমরা যেটা রিস্ক মনিটরিংটা কিভাবে করি, যে একটু আগে যেটা বললাম আর কি, যে এই মনিটরিংটা কি আপনার, এই মনিটরিং কিভাবে করি। ফর এক্সাম্পল প্রজেক্টের দুটো রিস্ক থাকে। একটা হচ্ছে প্রজেক্টটা অন টাইম হবে না এবং কস্ট ওভারান হতে পারে, রাইট, মেজর টু রিস্ক আর কি আপনার। এইটা আপনাকে সারাক্ষণ এটাকে রিভিউ করতে হবে। এছাড়া তো আপনার কমপ্লায়েন্স তো আছেই আপনার, যে আপনার অনেকগুলো স্ট্যান্ডার্ডস আপনাকে ফলো করতে হবে, হেলথ এন্ড সেফটি থেকে নিয়ে আপনার লিগাল কমপ্লায়েন্স, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, এগুলো তো আছেই তো। এটা আমাকে রিভিউ করতে হবে অন এ রেগুলার বেসিস। নাম্বার টু, সিস্টেমস অফ নোটিফিকেশনস অফ ইনসিডেন্টস। এটা হচ্ছে যে আপনার যে ঘটনা যখন ঘটে এটা নোটিফাই করা। ফর এক্সাম্পল, আমাদের কোম্পানিতে কোনো অনেকগুলো ফ্যাক্টরি আছে, বা আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আমার বাংলাদেশের কোনো একটা ফ্যাক্টরিতে একটা দুর্ঘটনা ঘটেছে। সো এই দুর্ঘটনা যখন ঘটেছে, এটা একটা ইনসিডেন্ট ইনসিডেন্ট রিপোর্টিং করতে হয় আমাদের। সো ওখানে কিন্তু আপনার বলছি যে এই ইনসিডেন্টটা কেন হলো, রুট কজ অ্যানালিসিস আমরা করে থাকি একটা, রাইট। অথবা কোনো একটা ফ্রড হলো, লাইক আমি একটু আগে যেটা বললাম, ডিফলকেশন যেটা হলো কোনো একটা স্টোরে, এই ডিফলকেশনটা কিভাবে হলো, এটাকে আমাকে একটা রুট কজ অ্যানালিসিস করতে হবে আর কি। এবার এটা করে যেটা লেসেন্স লার্ন, যে ঠিক আছে ওখানে এরকম হলে আমাদেরকে, সো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট থিং। সো ফর এক্সাম্পল, ইন কমিউনিটি ব্যাংক আমি যেটা চালু করেছি, যে ঠিক আছে আমাদের ফর ব্যাংক সাইবার সিকিউরিটি ইজ এ বিগ রিস্ক। সো আমাদের যেটা করা উচিত, যে অন্যান্য ব্যাংক বা অন্য দেশের ব্যাংকগুলোতে কি রকম সাইবার সিকিউরিটি রিস্ক হয়েছে, এবং আলটিমেটলি মিটিগেশন মেজার্স আমাদের ক্ষেত্রে কি আছে, সেফগার্ড মেজার্স কি আছে, এটা আমাদেরকে দেখতে হবে আর কি আপনার। এটা ইজ এ ভেরি পাওয়ারফুল টুল
কারণ প্রত্যেকটা ইনসিডেন্ট যখন ঘটে অন্য একটা ইন্ডাস্ট্রিতে, ফর এক্সাম্পল আরেকটা ইন্ডাস্ট্রিতে আপনার দুর্ঘটনা ঘটলো, আমাকে বুঝতে হবে যে দুর্ঘটনাটা কেন ঘটলো আর কি আপনার। ফর এক্সাম্পল আপনার রানা প্লাজা যখন ঘটনাটা ঘটেছিল, পরে আমরা বুঝতে পারলাম যে নিচে আপনার যে ভাইব্রেশন হতো, এই ভাইব্রেশন থেকে আলটিমেটলি বিল্ডিংটা উইক হয়ে গেছিল, কারণ ওখানে অনেক হেভি মেশিনারি ছিল আর কি আপনার। তো এখান থেকে একটা লেসেন্স লার্ন আছে আর কি। বা নিচের লেভেলে নিচ তলায় আপনার অনেক ইনফ্লেমেবল মেটেরিয়াল ছিল, রাবিশ ছিল, আগুন লেগে গেছে আর কি আপনার। এই কারণে কিন্তু আমাদের কেয়ারফুল থাকা উচিত আর কি। বা আমাদের দেখি যে রেস্টুরেন্ট আছে, আপনার রেস্টুরেন্ট থাকলে কিন্তু আপনার রিস্কটা অনেক হাই থাকে অফ ফায়ার আর কি আপনার। 3 নম্বর হচ্ছে ইন্টারনাল অডিট ফাংশনস, ভেরি পাওয়ারফুল ওয়ে অফ রিস্ক মনিটরিং টু ফাইন্ড আউট যে আলটিমেটলি আমাদের ইন্টারনাল কন্ট্রোল কাজ করছে কিনা, আমাদের যে হ্যাজার্ডস যেগুলো আছে, আমাদের রিস্ক যেগুলো আছে, প্রত্যেকটা রিস্ক কাজ করছে কিনা। তারপরে বড় বড় কোম্পানিতে লাইক ব্যাংকগুলোতে নর্মালি কমপ্লায়েন্সের জন্য আলাদা লোক থাকে। তারপরে ধরেন আপনার যেগুলো অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন করে থাকে, কমপ্লায়েন্সের তাদের লোক থাকে, কারণ ওখানে কিন্তু হেলথ অ্যান্ড সেফটি কমপ্লায়েন্স ইজ ভেরি ক্রিটিক্যাল। তারপর বলেছিলাম স্কিলস অ্যাসেসমেন্ট আর মেডিকেল এক্সামিনেশন স্টাফ, যেটা আমি আগে আলাপ করেছিলাম যে লোকটা এমপ্লয় করলে আমাদের আগে থেকে এক্সামিনেশন করতে হবে। এরপরে প্র্যাকটিস ডিলস, এটা হচ্ছে যে ফায়ার ডিলস আমরা করি না, এটা হচ্ছে যে একটা এক্সাম্পল অফ ফায়ার ড্রিল, যে যদি আগুন লাগে এভাকুয়েশনটা কিভাবে করবো। বা আরেকটা এক্সাম্পল হচ্ছে যে আমরা বলি বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং, বিসিপি। বিসিপি ইজ মেইনলি ইউজড ইন সাম কেসেস। একটা হচ্ছে যে আমার ফ্যাক্টরিতে হঠাৎ করে কোনো একটা ক্রিটিক্যাল মেশিন ব্রেকডাউন হলো, ব্রেকডাউন হলে আমার প্রোডাকশন হ্যাম্পার হবে। এই সিচুয়েশনে আমার প্ল্যানটা কি? একটা প্ল্যান হতে পারে আমি সারাক্ষণ কিছু আউটসোর্সিং করছি অ্যাপার্ট ফ্রম মাই ওন ম্যানুফ্যাকচারিং, তাহলে আমি তখন আউটসোর্সিংটা বাড়াই দিব। জাস্ট ওয়ান এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার 2, আমার আমার আইটি সিস্টেম ক্র্যাশ করলো। আগে তো আমরা সার্ভারে ব্যাকআপ রাখতাম, সো ক্র্যাশ করলো, ব্যাকআপটা আপনি ঠিকভাবে নেননি, তাহলে তো আপনার খবর আছে দ্যাট কেস। বাট আপনার যদি ব্যাকআপটা আপনি রেগুলারলি নেন, রিয়েল টাইম যদি নিয়ে থাকেন, তাহলে আপনার বিসিপি হবে যে মুহূর্তে আপনার ক্র্যাশ করবে আপনি যে ব্যাকআপটা আছে। আর আরেকটা হচ্ছে যে আপনার যে সার্ভারটা যেখানে আছে ওখানে আপনার কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার ঘটে গেল, সো হোয়াট ইজ ইয়ার বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং, যে আমি রিমোট সাইড দিয়ে কাজ করবো, এটা করার জন্য আপনাকে কিন্তু এখন ব্যাকআপ করে রাখতে হবে ওখানে কিন্তু আপনার, রাইট? সো আজকাল তো আরো সহজ হয়ে গেছে, ক্লাউড কম্পিউটিং করার পরে এটা অনেক সহজ হয়ে গেছে ইন টার্মস অফ ব্যাকআপ, তা বিসিপি করাটা ইজিয়ার আর কি আপনার। আচ্ছা, ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা বললাম, যে অন্য অর্গানাইজেশন আপনার কি ঘটনা ঘটেছে এটা আমার জানা দরকার, কি রিস্ক ঘটেছে এটা আমার জানা দরকার। একটা কেস হয়েছে আপনার সাপোজ ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেছে আপনার, রাইট? ওদের ওদের প্লান্টে এই ইকুইপমেন্টটা বিকল হয়ে গেছে, আমার ইন্ডাস্ট্রিতে এটা হতে পারে কিন্তু আপনার এখানে ফ্রড হয়েছে গেল একটা। এগুলো কিন্তু আমাদের অলওয়েজ এই ইন্টেলিজেন্স গ্যাদারিংটা করা উচিত। লাস্ট বাট নট দ্য লিস্ট, রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা আমাকে সারাক্ষণ মনিটর করতে হবে, কারণ মেজর রিস্ক ইন টুডেজ ওয়ার্ল্ড কামস ফ্রম দ্য রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। মেজর রিস্ক রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থেকে ম্যাক্সিমাম রিস্ক গুলো আছে। সো আমাদের লজ অ্যান্ড রেগুলেশনস সারাক্ষণ বাড়ছে, এবং যত লজ আসবে তত রেগুলেশন আসবে, তত কমপ্লায়েন্স থাকবে, এবং এইটা আমাকে সারাক্ষণ মনিটর করতে হবে যে আলটিমেটলি what are the changes that are taking place in the industry as far as the regulatory framework is concerned. Risk communication. এবং একটা কথা আমি বলেছিলাম দ্যাট কমিউনিকেশনটা এমন একটা জিনিস যে অর্গানাইজেশন যদি মনে করে যে আমার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, লাইক আমি মৌসুমী মনে প্রশ্ন করেছিলাম আমাকে দ্যাট হোয়াট ইজ ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। তো আমরাই বলেছিলাম যে 7টা হচ্ছে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। এখন আমরা টপ লেভেলে, ম্যানেজমেন্ট লেভেলে, বোর্ড লেভেলে বললাম যে 7টা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর আমাদের জন্য। এরপরে আম জনতা যারা আছে তারা জানে না যে
কোম্পানি ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরটা কি, তার লাভটা কি হলো? কেস নাম্বার 2, স্ট্র্যাটেজিক প্ল্যান করলাম, খুব সুন্দর করে স্ট্র্যাটেজিক প্ল্যান করলাম, স্ট্র্যাটেজিক অবজেক্টিভ ঠিক করলাম, তারপরে প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য স্ট্র্যাটেজিক অবজেক্টিভ ঠিক করলাম, ডিপার্টমেন্ট হেড যদি ডেকে ডেকে বললাম ভাই তোমার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ হচ্ছে এটা, তারা সুন্দর করে তাদের ড্রয়ারের মধ্যে রেখে দিল, কম্পিউটারের মধ্যে রেখে দিল, তার লাভটা কি হলো তাদের? So communication is essential for all critical activities in the business. Same with also risk management. Let me give you an example. Again, practically কথাটা বলছি আপনাকে। আমি একটা কোড অফ বিজনেস কন্ডাক্ট ডিজাইন করলাম। কোড অফ বিজনেস কন্ডাক্ট মানে হচ্ছে যে অনেকগুলো এরিয়াতে আমরা দেখি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আপনি ব্রাইব নিতে পারবেন না, সাপ্লায়ার থেকে গিফট নিতে পারবেন না, তারপরে আপনি এথিক্যাল স্ট্যান্ডার্ডস আপনি ফলো করবেন, এক্সেট্রা এক্সেট্রা। কি আপনার আপনি নন কমপ্লায়েন্স করতে পারবেন না, লিগেল লস আপনাকে ফলো করতে হবে, আপনি ডিসক্রিমিনেশন করতে পারবেন না, এগুলো হচ্ছে সব পার্ট অফ ইয়োর কোড অফ বিজনেস কন্ডাক্ট। এখন প্রত্যেকটা এমপ্লয়ি তো এটা জানতে হবে, তো আদারওয়াইজ লাভ নেই তথ্য। এই কারণেই যে আমাদের যখনই রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করব, আমাদেরকে অবশ্যই অবশ্যই এটাকে প্রত্যেক এমপ্লয়িকে এটাকে তাদেরকে কমিউনিকেট করতে হবে, রাইট? কি কমিউনিকেট করে বলতে হবে, ভাই দেখো ফার্স্ট অফ অল এইগুলো হচ্ছে রিস্ক, মোর ইম্পর্টেন্টলি হচ্ছে এটা অর্গানাইজেশন রিস্ক, এটা হচ্ছে তোমার এরিয়ার রিস্ক, কিন্তু রাইট, এটা হচ্ছে তোমার এরিয়ার রিস্ক। ওকে, তারপরে নাম্বার 2 হচ্ছে যে ধরেন কোনো একটা ডিপার্টমেন্টে আপনার অর্গানাইজেশনে বা কোনো একটা লোকেশনে কোনো একটা ঘটনা ঘটলো, যেটা একটু আগে আমি বলছিলাম, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট এই ঘটনা যেন সবাই জানে, so that ওরা যেন এটাকে রিপিট না করে, রাইট? এই পার্টটা ভেরি ভেরি ক্রিটিক্যাল, এই কমিউনিকেশন পার্ট ইজ এক্সট্রিমলি ক্রিটিক্যাল ফর আস। ঠিক আছে, আর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনার দ্যাট যখনই কোনো রিস্ক ঘটবে, ডিপেন্ডিং আপন দি ম্যাগনিটিউড অফ রিস্ক, এই রিস্কটা আপনি কিভাবে জানাবেন, কাকে জানাবেন, এইটা there has to be clear policies, clear procedures are the approach. For example, low risk low probability যে একটা জার্নাল এন্ট্রি ভুল করলাম, এটা যে আছে তার নেক্সট বসকে বললেই যথেষ্ট, কোনো সমস্যা নেই। ফ্যাক্টরিতে আগুন লেগে গেল, এটা তো হাইয়েস্ট লেভেলে যেতে হবে, তাই না? এটা সিইও জানতে হবে, বোর্ডকে জানতে হবে, তাই না? এই কারণে আমাদের প্রত্যেকটা রিস্ক আইডেন্টিফাই করলাম, প্রত্যেকটা রিস্ক কিভাবে এসকেলেট করব, there has to be clear process and communication as well. টেলিফোন নাম্বার থেকে সবকিছু থাকে। The second part is external communication and learning. কারণ আমাদের সাথে যারা আমাদের স্টেক হোল্ডার আছে, এক্সটার্নাল স্টেক হোল্ডার্স, আমাদের সাপ্লায়ার আছে, আমাদের কাস্টমার আছে, আমাদের কমিউনিটি আছে, গভর্নমেন্ট অবশ্য ইজ an important stakeholder as well. So এদের অলসো আমাদের জানানো উচিত যে আমাদের যে রিস্ক ম্যানেজমেন্ট পলিসিটা আছে, মেজর রিস্ক যেগুলো আছে তাদেরও এটা জেনে রাখা উচিত, আমার প্রায়োরিটি কি কি জেনে রাখা উচিত। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, আমার পলিসিতে বলা আছে যে তুমি সাপ্লায়ারের কাছ থেকে 1000 টাকার বেশি দামের কোনো গিফট নিতে পারবে না, তুমি সাপ্লায়ারের কাছ থেকে কোনো ফরেন ট্রাভেল নিতে পারবে না। এখন কোন একটা এমপ্লয়ি
সাপ্লায়ার কাছ থেকে ফরেন ট্রাভেল নিয়ে চলে গেল। পরে আমি তো আমার এমপ্লয়িকে ডিসিপ্লিন করলাম, বাট সাপ্লায়ারকে বললাম যে ভাই তুমি কেন এই কাজটা করলে? তখন সে বলল যে স্যার আমি তো জানতাম না যে আপনাদের পলিসি আছে যে ফরেন ট্রাভেল আমরা কোনো কাউকে অফার করতে পারবো না। সেম গোজ ফর হেলথ এন্ড সেফটি, রাইট? সো যতগুলো রিস্ক আমরা আইডেন্টিফাই করেছি, প্রত্যেকটা রিস্ক আমাদের কিন্তু যারা আমাদের পার্টনার্স আছে তাদেরকে আমাদেরকে জানিয়ে দিতে হবে, so far as it impacts them as well. Yes, it's very important as well. ইনফরমেশন টেকনোলজি রিস্ক, এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড, এবং এটা মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। ন্যাচারাল থ্রেটস আমরা সবাই জানি, হিউম্যান থ্রেটস আমরা জানি যে যারা আমাদের এখানে চাকরি করছে, যদি তাদের অর্গানাইজেশন এগেনস্টে কোনো কিছু থাকে, তারা অনেক ঘটনা ঘটাতে পারে, তারা স্যাবোটাজ করতে পারে আপনার ক্ষেত্রে, রাইট? সো এটা একটা রিস্ক। তারপর হচ্ছে ডেটা সিস্টেম ইন্টিগ্রিটি, এটা হচ্ছে দুটো রিস্ক আমাদের থাকে। একটা হচ্ছে যে আমি যে ডেটা এন্ট্রি করছি, রাইট, এই ডেটাটা ইনকারেক্টলি আমি এন্ট্রি করছি, যেটা আমরা আগে আলাপ করেছিলাম। নাম্বার টু হচ্ছে যে আমি ব্যাকআপ ঠিকভাবে রাখলাম না, তাহলে কিন্তু আমার ডেটা লস হতে পারে। 3 নম্বর হচ্ছে ফ্রড। ফ্রড তো আজকে খুবই কমন হয়ে গেছে। যত বেশি আপনি আইটি আপনি ইউজ করবেন, তত বেশি ফ্রডটা আপনার বাড়ছে, বিকজ ইলেকট্রনিক একটা। তারপরে ডেলিভারি স্যাবোটাজ। স্যাবোটাজটা হয় কিরকম? ইন্ডাস্ট্রিয়াল স্পিনাজ আমরা বলে থাকি, যে আপনার অন্য কোম্পানি থেকে আপনার কোনো একটা এমপ্লয়ির সাথে যোগ সাজস করে তারা কিন্তু কিছু আইপি ইন্টেলেকচুয়াল প্রপার্টি তারা নিয়ে গেল, আপনার কাস্টমার লিস্ট নিয়ে গেল, আপনার এখান থেকে আর কি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করছিল, তারা কিছু ডিজাইন তারা নিয়ে চলে গেল। তারপর ভাইরাস তো আজকে খুবই কমন হয়ে গেছে, হ্যাকিং তো আরো কমন হয়ে গেছে, র্যানসমওয়্যারটা খুবই কমন হয়ে গেছে হ্যাকিং এর মাধ্যমে। আর ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, এটা তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন। হোয়াট ইজ ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক? ইয়েস স্যার। হোয়াট ইজ ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক? টেল মি ইরফান। স্যার এই কম্পিউটারের স্যার আমার কম্পিউটার অ্যাক্সেস করে আমার পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে দেয় হ্যাকাররা, এবং আমার থেকে টাকা খুঁজে, মানে সার্ভিস। না, ওটা তো হ্যাকিং ইরফান, বাট ডিনায়াল অফ সার্ভিস ওটা না, কিন্তু ডিনায়াল অফ অন্য জিনিস। কিন্তু এই ডিনায়াল অফ সার্ভিসটা অনাকাঙ্ক্ষিত হতে পারে, আকাঙ্ক্ষিত হতে পারে। আমি কি বলবো স্যার? বলেন। ডিনায়াল সার্ভিস অ্যাটাক হচ্ছে যে আমি কোনো একটা প্রতিরোধ ব্যবস্থা আমার কম্পিউটার সিস্টেমে করে গেলাম যাতে আদার ইউজাররা আমার কম্পিউটারকে ইউজ করতে না পারে। না, ওইটা না। স্যার ডিনায়াল সার্ভিস অ্যাটাকটা মেবি এটা একটা ওয়েবসাইটে বেশি ট্রাফিক আসে যাওয়ার কারণে আদার সার্ভিস নিতে পারে। থ্যাংক ইউ ইরফান। এটা হচ্ছে ডিনায়াল সার্ভিস অ্যাটাক, যে একটা ওয়েবসাইটে বেশি ট্রাফিক আসলে তখন কিন্তু ওটা ক্র্যাশ করে যায়, তাই না? এটা স্টল করে যায়। যেরকম পরীক্ষার রেজাল্ট বের হলো, এটা কিন্তু ডেলিবারেট না, এটা সবাই একসাথে যখন অ্যাক্সেস করে তখন এটা হয়, ঠিক আছে না? বাট এই যে ডিনায়াল সার্ভিস অ্যাটাক যেটা বলছি, এটা হচ্ছে ডেলিবারেট অ্যাটাক, ঠিক আছে? এখন ধরেন কারো একটা গ্রাজ আছে এগেইনস্ট এ পার্টিকুলার অর্গানাইজেশন, ঠিক আছে না, রাইট? তখন তারা করে কি, যারা যারা আপনার যারা আছে হ্যাকার্স যারা আছে আর কি, তারা একসাথে করে কি, ওরা ওরা একটা লিখে দেয়, তারা একটা আপনার আপনার একটা কম্পিউটারে একটা তারা স্ক্রিপ্ট লিখে দেয়, স্ক্রিপ্ট লিখে দিয়ে স্ক্রিপ্টটা চালায়। স্ক্রিপ্টটা যখনই চালায় সারাক্ষণ এটা কিন্তু গিয়ে হিট করে আপনার ওই ওয়েবসাইটে, তখন এই ওয়েবসাইটটা ক্র্যাশ করে যায়, রাইট? এটা হচ্ছে আমার গ্রাজ আছে, তার এগেইনস্টে করতে পারি, অথবা এটা করে বলতে পারি আমি কিন্তু তুমি টাকা দাও না, তো আমি ডিনায়াল সার্ভিসটা বন্ধ করবো না, ঠিক আছে? অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নন কমপ্লায়েন্স উইথ রেগুলেশন। বিকজ আইটি আসার পরে আমার কিন্তু আইটি সিকিউরিটির জন্য দুটো পার্ট আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন আইটি আসার পরে। একটা হচ্ছে আইটি সিকিউরিটি, আমরা সবাই সেটা জানি, বাট মোর ইম্পর্টেন্টলি যেটা হয়ে গেছে এখন, the question of data protection, right? Data protection, এটা কিন্তু এখন বিশাল একটা ইস্যু হয়ে গেছে গ্লোবালি। সো আমরা এখন যেহেতু ডেটা, আমাদের পার্সোনাল ডেটা সব জায়গায় আছে, লাইক কিছুদিন আগে আমাদের আইডি গুলো বিক্রি হয়ে গেছিল না, ডেটাটা
Yes, মনে sir. আছে ন্যাশনাল আইডি? ইয়েস। আচ্ছা, এর আগে একটা ঘটনা ঘটেছিল, যে আপনার খুব বড় ঘটনা ঘটে গেছিল, যে ইউএস ইলেকশনের ডেটা ফেসবুকে যেহেতু থাকে আপনার সবার প্রোফাইল আর কি, আপনার কেমব্রিজ অ্যানালিটিকা বলে একটা কোম্পানি ফেসবুকের সাথে মিলে তারা কিন্তু প্রত্যেকটা ইউজারের ডেটা নিয়ে দিস ডেটা ওয়াজ সোল্ড, এবং এই ডেটাটা যখন বিক্রি করেছে আলটিমেটলি তারা প্রত্যেকটা ইউজারের প্রোফাইল দেখে দেখে তারা কিন্তু অ্যাডভার্টিসমেন্ট তারা সেভাবে ডিজাইন করেছিল। তারপর এটা কিন্তু যে বিশাল ইস্যু এখন, যে গুগল, তারপরে আপনার অ্যামাজন, গুগল, তারপরে অ্যামাজন, তারপরে আপনার ফেসবুক, এরা যে পার্সোনাল ডেটা যে পাচ্ছে, ইভেন কোম্পানিজ হ্যাভ গট পার্সোনাল ডেটা অলসো। লাইক ফর এক্সাম্পল, আমার কোম্পানিতে এইচআর এর ডেটা আছে না আপনার, আমার পার্সোনাল ডেটা আছে, আমার Yes, হেলথ sir. রেকর্ড আছে, দিস আর জি, অল স্যার। পার্সোনাল ডেটা কিন্তু। তো এটা কিন্তু আজকাল খুব স্ট্রিক্ট রেগুলেশন আসছে, যে কখন এটা শেয়ার করতে পারে, কে ইউজ করতে পারে, মিসইউজ হলে কিন্তু আপনার একটা বড় পেনাল্টি আজকাল হয়ে থাকে। সো এই পার্টটা এখন খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, ডেটা প্রোটেকশন অ্যান্ড দি কনসেপ্ট অফ আইটি সিকিউরিটি। ওকে, ক্লিয়ার এভরিবডি? Yes, sir. থ্যাংক ইউ। সো এটা ছিল আমার লাস্ট স্লাইড এই এক্সাম্পলে। আমি নেক্সট ক্লাসে যেটা করব, শুরুতেই আমরা একটা কেস স্টাডি ডিসকাস করব অন রিস্ক ম্যানেজমেন্ট, করে আমরা নেক্সট টপিকে যাব। ইজ দ্যাট ওকে উইথ এভরিবডি? স্যার কেস স্টাডিটা কোন টপিকের উপর হবে? এটার উপরে হবে, অন রিস্ক ম্যানেজমেন্টের একটা কেস স্টাডি আমরা করবো নেক্সট ক্লাসে করবো, আর ঠিক স্যার আছে? কোন টপিকগুলো ডিসকাস হবে কেস স্টাডির পর? কেস স্টাডিতে আমি যেটা করবো, যে প্রত্যেকটা টপিকে আমরা একটা করে কেস স্টাডি ডিসকাস করবো। আমরা থিওরি ডিসকাস করলাম, তাই না? এরপর আমরা Yes, sir. কেস স্টাডি করে ডিসকাস করবো যে প্র্যাকটিক্যাল পার্টটা। আমি তো প্র্যাকটিক্যালি যতটুকু পারি আপনাদের বলি আর কি, ফ্রম মাই এক্সপিরিয়েন্স। বাট এছাড়াও আমি পরীক্ষার হলে যে আমাদের কয়েকটা প্রশ্ন আসে, ওখান থেকে যে কেস স্টাডি আসে, ওটা আমরা একটু একটু ডিসকাস করবো। ইজ দ্যাট ওকে? Okay, sir. Thank you, ওকে, sir. থ্যাংক ইউ, সবাই বেটার হয় ভালো স্যার, থাকেন। বেটার হয় স্যার। ওকে, উই শ্যাল ডু দ্যাট ইনশাআল্লাহ। দোয়া রাখেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকে, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।